আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। হ্যাঁ, ভালো আছেন সবাই আপনারা? ওকে। পার্টিসিপেন্ট 52। আজকে তো আরো বাড়ার কথা, তাই না? শনিবার। ওকে, আমরা আমাদের শুরু করি সেশন, হ্যাঁ। জি স্যার। সো অ্যাকচুয়ালি আমরা দেখা যাচ্ছে মনে হচ্ছে, তাই না? প্রেজেন্টেশন ভিজিবল। ইয়েস স্যার। ওকে। সো অ্যাকচুয়ালি আমরা লাস্ট যেদিন করাচ্ছিলাম, আমরা লাস্ট ক্লাসে আমাদের ফার্স্ট ফাইভ এটা ইয়ে করছিলাম। দাঁড়ান, অনেকেরই মিউট আছে, মিউট অল করে দিই। ওকে। সো আমরা হেল্পফোর সেলে নিয়ে আমরা প্ল্যান করছিলাম যে লাস্ট একজন কোশ্চেন করেছিল, যদি আমরা বলছিলাম যদি আহ, আমরা তো একটা অ্যাসেট যখন হেল্পফোর সেল করব, লাস্ট সেশনে আমরা যেটা আলোচনা করছিলাম যে একটা অ্যাসেটকে কখন আমরা হেল্পফোর সেলে ক্লাসিফাই করব, দেন অ্যাকাউন্ট ফর করব, এবং পিরিয়ডিক্যালি আমরা এটাকে রিভিউ করব, এই প্রাইসটাকে অ্যাডজাস্ট করব। সো লেটার অন, যদি আপনার এমন হয় সামটাইম, এটা হতে পারে যে ইউ আর প্ল্যানিং টু সেল দ্য অ্যাসেট, বাট ইউ নাও চেঞ্জ ইউর প্ল্যান। সো চেঞ্জ টু এ প্ল্যান অফ সেল। যদি এরকম হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে? লাস্ট ইয়েতে আমার মনে আছে একজনে কোশ্চেন করেছিলেন, বাট আমি বলেছিলাম যে এটা বেসিক্যালি আলোচনা করেছি, বাট ওইভাবে আলোচনা করিনি। সো সো বলছে যে if an entity has classified an asset as held for sale but the criteria for held for sale are no longer met, the entity shall change to classify the asset as held for sale. In such cases an entity shall be guided as follows. So যদি আপনার অ্যাসেটটা হেল্প ফর সেল আপনি প্ল্যানিং আর ক্রাইটেরিয়া ফুলফিল না করে, দেন আপনাকে এটা চেস করতে হবে, এবং দুইটার কাজ করতে হবে, যাতে এন্টিটি শ্যাল মেজার এট দ্য লওয়ার অফ, হ্যাঁ, ওই অ্যাসেটটাকে আবার আহ, আহ, যে রিমেজার করতে হবে, সেটা বলছে দ্য এন্টিটি শ্যাল মেজার এট দ্য লোয়ার অফ its carrying amount before the asset was classified as held for sale, adjusted for any depreciation that would have been charged had the asset or disposal not been classified as held for sale, and its recoverable amount at the date of subsequent decision not to sell. So দুইটা পয়েন্ট আমি বলতেছি যে লাইক আপনাকে এক্ষেত্রে বলছে যে দুইটা জিনিসের উপরে আপনাকে লোয়ার অফ, কি রে ভাই, এটা ইয়ে হচ্ছে না কেন? So, আপনাকে দুইটা জিনিসের ধরেন আপনি, আমরা যে লাস্ট কালকে যে কয়টা এক্সাম্পল ছিল, যে লাইক আমি একটু বোঝার চেষ্টা করি। কই 100 টাকা ইনিশিয়ালি ক্যারিং অ্যামাউন্ট ছিল, আর ধরেন আপনার লেটার অন এটার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট 80 টাকা হতে পারে, কিংবা হ্যাঁ, কিংবা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট থাকতে পারে, কিংবা 120, যেই টাকাটা থাকুক না কেন, আপনাকে যেতে হবে কি লোয়ার অফ ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট যেটা আপনার হেল্প ফর সেলে যাওয়ার ইনিশিয়ালি যে ক্যারিং অ্যামাউন্ট ছিল, ধরেন 100 টাকা, তার থেকে যে 1 বছর আপনি অ্যাসেটটাকে হেল্প ফর সেলে শিফট করেছেন, এই সময় তো আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেন। আমি কালকে বলছিলাম যে যদি আপনি না করেন, লাইক আপনি 2021 সালে একটা অ্যাসেটকে আপনি ক্লাসিফাই করছেন হেল্প ফর সেল, 2022 সালে ডিসেম্বরে এটা চিন্তা করছেন যে এটা আমি আর এটা বিক্রি করব না, তাহলে এই অ্যাসেটটা যে 1 বছর আমি ডিপ্রিসিয়েশন চিজ করে রেখেছিলাম, এই ডিপ্রিসিয়েশনটাকে ব্যাকওয়ার্ড মেসেজ আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশন করে, তো এই যে ধরেন 100 টাকা, এই ইনিশিয়ালি ধরেন ডিপ্রিসিয়েশন 10 টাকা হবে, সেই 10 টাকা অ্যাডজাস্ট করে 90 টাকা, ওর
আজকের ডেটে এই অ্যাসেটটা বিক্রি করলে আমি যে রিকভারেল অ্যামাউন্ট, যত টাকা আমি আদায় করতে পারবো, ধরেন 80 টাকা কিংবা আপনার 100 টাকা, হোয়াট এভার হতে পারে, এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেটা আমি ইয়া, ওই প্রাইসটাকে আমি অ্যাসেট হিসাবে বুক ফর করব। বুঝাতে পেরেছি? এই স্লাইডটা ক্লিয়ার? স্যার আবার একটু বলেন স্যার। কেউ বুঝেছেন? বুঝছে কে? জি স্যার, বুঝছি স্যার। আর কেউ? জগদীশ ছাড়া? জগদীশ, আহ, আপনি একটু এক্সপ্লেন করেন তো আপনার ইয়াতে কি জি বুঝছেন। স্যার, এখানে এখানে বলছেন যে স্যার দ্য এন্টিটি শ্যাল মেজার এট দ্য লোয়ার অফ, তার মানে হচ্ছে যে যখন আমরা ডিসিশন নিয়েছিলাম একটা অ্যাসেটকে সেল করার জন্য, তখন এবং যখন আমরা ডিসিশন নিলাম যে না, এটা আর অ্যাসেট হেল্ড ফর সেল হবে না, তখন যেই অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল ডিসিশন নেওয়ার সময়, আহ, সেখান থেকে ব্যাকওয়ার্ডে যদি আমরা কোনো 1 বছর বা 2 বছর ডিভিশন চার্জ না করি, অ্যাসেটটা হেল্প ফর সেল করার জন্য যদি ডিভিশন চার্জ না করি, তখন এটা আবার নতুন করে ডিভিশন চার্জ করে দিব ওই 2 বছর বা 1 বছরের ডিভিশন চার্জ করে নতুন একটা ক্যারিং অ্যামাউন্ট বের করব। বের করার পরে তারপর আরেকটা অ্যামাউন্ট দেখবো যে ওই ডেটে আমার অ্যাসেটটা সেল করলে এটা রিকভারেবল অ্যামাউন্ট কত, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা আবার অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। ফিক্সড অ্যাসেটে মানে আপনার ফিক্সড অ্যাসেট মানে আপনার কি বলে নন কারেন্ট অ্যাসেটে আমি আবার শিফট করব। জি স্যার, জি স্যার, জি স্যার, এই দুইটার মধ্যে যেটা So, ছোট সেটাকে। জি, সবাই কি বুঝতে পেরেছেন? মানে আমার কি বোঝাতে হবে কিনা, যেটা একটু ক্রিটিক্যাল, যদি আহ, সবাই ক্লিয়ার হয় তাহলে আমি পরের স্লাইডে যাব। সুস্মিতা সাহা আছেন? স্যার যদি আরেকটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, ওকে। আমি মোহাম্মদ, এটা কিভাবে পাবো আমি? মোহাম্মদ কি এটা? মোহাম্মদ মাজারুল হক আছেন? জি বারিকুল স্যার। ইসলাম। মোহাম্মদ মাজারুল বুঝছেন? বুঝছি স্যার। বারিকুল ইসলাম। আমি এটা ছোট্ট একটা ইয়া করি, ধরেন আমরা ফুল যদি অ্যাসেট হেল্প ফর সেলের একটা ছোট্ট এক্সাম্পল দিই। 2021 সালের ডিসেম্বরে আপনার একটা অ্যাসেট ছিল, ক্যারিং অ্যামাউন্ট ছিল 100 টাকা। এটার ধরেন ডিপ্রিসিয়েশন রেট হলো 10% ইয়ারলি। ওকে, 2000 এটার জুনে, 2022 সালের জুনে এসে এই অ্যাসেটটার ভ্যালুয়েশন আমাদের আবার ভ্যালুয়েশন করতে হয় না, মার্ক টু মার্কেটের ভ্যালুয়েশন। ধরেন এমন হতে পারে এটা 95 টাকা হলো, তাহলে আমার কি করতেছে, ইম্পেয়ারমেন্টে কত লস করছি আমি? 5 টাকা বুক ফর করছি না? জি স্যার। আচ্ছা, আবার ধরেন এমনও তো হতে পারতো 2022 সালের জুনে, দুইটা অপশানে রাখলাম, জুনে এটার প্রাইস হয়েছে 105 টাকা, তখন কোনো ইম্পেয়ারমেন্ট ছিল? না স্যার, রিভ্যালুয়েশন হবে স্যার। রিভ্যালুয়েশন তো হবে না। হেল্প ফর সেলে কি হয়েছে, লোয়ার অফ, তখন ক্যারিং অ্যামাউন্ট এবং ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে 105 টাকা, কোনটাতে আমরা বুক ফর করছি? 100 টাকায় স্যার। 100 টাকা। সো কোনো ইম্পেয়ারমেন্টও নাই, নো ইম্পেয়ারমেন্ট নো গেইন। ঠিক আছে, এগ্রিড? আচ্ছা, এই সিম্পলটাতে এখন আমি ডিসেম্বরে এসে আপনি কি করলেন, চিন্তা করলেন যে অ্যাসেটটাকে আপনি আর সেল করবেন না। ওকে, তাহলে এটা ধরেন অপশন এ, এটা অপশন বি তে নিলাম। তাহলে অপশন এ তে কি হবে? অপশন এ তে এটার এখন আজকের ক্যারিং ভ্যালু কত আছে? 95 টাকা না? এই অপশন এ তে ক্যারিং ভ্যালু
এই একটু আনসার দেন। জি অপশন স্যার। এ তে 95 টাকা ছিল না? আচ্ছা, জি আর স্যার। আমাদের কোশ্চেন বলছে যে এইটা না, ইনিশিয়াল যে ক্যারিং অ্যামাউন্ট, ইনিশিয়াল ক্যারিং অ্যামাউন্ট কত টাকা ছিল? 100 টাকা না? এ থেকে জি স্যার। এই সারা বছরের ডিপ্রিসিয়েশন কত? 10 টাকা না? জি 10 টাকা, তাহলে কত টাকা হয়? 90 টাকা। আর ধরেন অ্যাসেটটা আমি সেল করে, এই অ্যাসেটটা আমি সেল করে আজকে রিকভারেবল অ্যামাউন্ট হলো 102 টাকা, তাহলে লওয়ার কোনটা? এই টাকাটা। 90। এই টাকা দিয়ে আমি আপনার কি করবো, অ্যাসেট হিসাবে আমি বুক ফর করব, অ্যাসেট বুক করব। আর বাকি টাকা তাহলে কেমন কি হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করে দিব আমি, তাই না? 10 টাকা স্যার। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন চার্জ করে দিব। আচ্ছা, সেকেন্ডটাতে আসেন। সেকেন্ডটাতে আমার ক্যারিং বলো তো 100 টাকাই ছিল, সো একই একই ইফেক্টে আসবে, কারণ এই ক্যারিং তো আমার ইম্পর্টেন্ট না, আমার তো অ্যাকচুয়ালি ইনিশিয়াল ক্যারিং ইম্প্যাক্ট মানে সেম থাকবে 90 টাকা। আর ধরেন সেকেন্ডটাতে সেল থাকবে 80 টাকা, 80 টাকা, তাহলে আমাদের কত টাকাতে বুক ফর করতে হবে? 80 টাকা বুক ফর করতে হবে। এখানে একটা পার্ট যাবে ডিপ্রিসিয়েশনে, মানে আর বাকিটুকু আপনার এক্সপেন্ডিচার হিসেবে চার্জ করে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, কি এক্সপেন্ডিচারে চার্জ করতে হবে দেখি আমাদের পরে ডিসক্লোজার আছে কিনা। হ্যাঁ, সো এই বেসিক্যালি যদি আপনার মেজর সেল করার ডিসিশন থেকে আপনি ব্যাক করেন, তখন এইভাবে অ্যাকাউন্ট ফর করতে হবে। আমরা একটু ডিসক্লোজার গুলো দেখি বেসিক্যালি। ওকে, আচ্ছা, দ্য মেজারমেন্ট অফ অ্যাসেট হেল্ড ফর সেল এক্সক্লুশন লিস্টের মধ্যে বলছে যে আপনার এই কয়েকটা জিনিস অ্যাসেট হেল্ড ফর সেল এর এক্সক্লুশন লিস্টের মধ্যে থাকবে না। ওকে, সো প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, নন কারেন্ট অ্যাসেট and disposal group classified as held for sale should be presented separately from other asset in the state of financial position. The liability of the disposal group should be presented separately from the liability. Okay, asset and liability shouldn't offset. আপনাদের একটা মিনিট। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে IFRS 5 require the major class of asset liability held for sale should separately disclose either on the face of the statement of financial position or in the notes. আপনার ইনিশিয়ালি আপনাকে আপনাদের যে এফআর এর যে বুকসটা আছে না, সেখানে দেখবেন একটা দুটা ব্যালেন্স শিটের পেজ দেয়া আছে। সো অ্যাকচুয়ালি কোথায় ডিসক্লোজ করে ওখানে একদম ক্লিয়ারলি বলে দেয়া আছে। আচ্ছা, আমরা পরে একটু আগাই। এডিশনাল ডিসক্লোজার, আইফারস 5 অনুযায়ী ডিসক্লোজার, এটা মেজর ইস্যু না। আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, দেখা যাক আমরা এক্সাম্পলটা একটু দেখি। ওকে, এক্সাম্পলটাতে বলছে যে প্রিন্স পিএলসি owns a building which it has used for many years as a factory. On 1st January 2021, the building had carrying value ছিল 15 million। তাহলে 15 মিলিয়ন ছিল জানুয়ারি 2021 সালে, উইথ অ্যান এস্টিমেটেড ইউজফুল ইকোনমিক লাইফ হলো 15 ইয়ার্স। ওকে, ভালো কথা। প্রিন্স ইউজ দ্য কস্ট মডেল আন্ডার IAS 16 ফর অ্যাকাউন্টিং বিল্ডিং। ওকে, সো আমরা এতটুকু পেলাম। অন 1st April 2021, হ্যাঁ, on 1st April 2021, Prince please commence operation in new building and the old one was placed on the market as it was no longer being used. Okay, the estimated profit of sale were 13 million, less selling cost holo 0.2 million. It was seen as highly
probable at the date that the building would sell at the price. So actually, by the end December, the building remain unsold. So Prince limited reduce the asking price 11 million. The estimate of selling cost remain the same. The directors of the Prince believe that at that date, it was highly probable the sale would occur within 12 months at the lower price. Required explain how old buildings should be treated in the books of Prince PLs for the year ended 31st December 2021. So the initial question হলো, কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, কোশ্চেনটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আপনার হেল্প ফর সেলের মধ্যে পড়বে না পড়বে না? পড়বে স্যার। ওকে, সো ইনিশিয়াল কস্টিংটা কত হবে? প্রথম কস্টিংটা ওর তো ছিল 15 মিলিয়ন, হ্যাঁ, আর আর 13 মিলিয়ন। সো অ্যাকচুয়ালি ওর প্রথম ইয়ে ছিল 15 মিলিয়ন, তাই না? এই যে এই প্রাইসটা 15 মিলিয়ন, ক্যারিং অ্যামাউন্ট ছিল 15 মিলিয়ন। কিন্তু যখন সে এটা সেল করার প্ল্যানিং গিয়েছে, আমরা একটু দেখি পরে এটার সলিউশন দেওয়া আছে, যেটা থিওরিটিক্যাল পার্ট। তো আচ্ছা, উপরে আসি জিনিসটাতে। 15 মিলিয়ন থেকে আমি যদি ইনিশিয়ালি ক্যারিং ছিল 15 মিলিয়ন, আর যখন ফেয়ার ভ্যালুতে আসবে কত টাকা? 13 মিলিয়ন মাইনাস এই মিলিয়নটা, এইটা এখানে 12.8 মিলিয়ন বের হবে স্যার। 12.8 মিলিয়ন। মিলিয়ন থাকবে। সো জি। আপনার ইম্পেয়ারমেন্ট লস আসবে একটা, তাই না? 12.8 মিলিয়ন। আচ্ছা, ইন দ্য ডিসেম্বর এন্ডিং 2000 এটাতে তখনও সে কি করবে? 11 মিলিয়ন সে নিয়ে আসছে, এবং এই কস্টিংটা সেম রয়েছে। তাহলে থাকবে 10.8 মিলিয়ন। সো আরেকটা ইম্পেয়ারমেন্ট হবে, আবার ফার্দার 2 মিলিয়ন ইম্পেয়ারমেন্ট হবে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে না, যেহেতু এপ্রিলে হেল্প ফর সেল করা হয়েছে। এটা ডেপ্রিসিয়েশন করতে হবে। অ্যাকুরেটলি আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, আপনাকে ওই যে ওই পিরিয়ডের জন্য রিপ্রেজেন্টেশন ক্রিয়েট করতে হবে। তো এখানে সিম্পল অ্যাপ্রোচের জন্য আমি জাস্ট বলে রাখছি যে জিনিসটা এইভাবে হবে, বাট আপনাকে ওই পিরিয়ডের জন্য আবার আলাদা চার্জ করে রিভাইস নিয়ে আসতে হবে। ক্যারিং অ্যামাউন্টটা আবার রিভাইস ক্যারিং অ্যামাউন্ট নিয়ে আসতে হবে 3 মাসের জন্য। ওকে, জি স্যার। 3 মাসের জন্য ডিফারেন্ট চার্জ করতে হবে, এগ্রিড। হ্যাঁ, বাট আমি একটু সিম্পল ও ডিপ্রেশনটা এখানে আর আনছি। ওকে, ওইটা নিয়ে আসতাম। তাহলে ওইটা বাদ দিয়ে 15 মিলিয়নকে ইয়ারলি যে ডিপ্রেশন হয়, এটা তখন ধরেন 14 পয়েন্ট সামথিং হবে, 14.8 ধরলাম। সো এখানে 2 মিলিয়ন, এখানে 2 মিলিয়ন চার্জ হবে। সো অ্যাকচুয়ালি 2021-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে এই 4 মিলিয়ন ইম্পেয়ারমেন্ট লস শো করবে, এবং যে লাস্ট যে ক্যারিং অ্যামাউন্ট সেটা তার আদার শিটের ফ্রন্টে আদার অ্যাসেটের নিচে হেল্প ফর সেল নামে প্রেজেন্ট করতে। ক্লিয়ার জি স্যার। সবাই? ওকে, আমি ধরে নিয়েছি সবাই ক্লিয়ার। এরপর আমরা ওকে, আমরা ডিসকন্টিনিউ অপারেশনে আছি। সো বলছে যে a discontinued operation is a component of an entity that either has been disposed of or is classified as held for sale. So discontinued operation concept is broader. Asset held for sale যদি হয়, that is or either has been disposed of, যদি এরকম হয় তাহলে সেটাকে আপনাকে discontinued operation বলবে। So asset held for sale is also a discontinued operation, and বলছে যে represent either a separate major line of business or geographical area of operation is part of single coordinate plan dispose of or separate major line of business or geographical area
of operation or is a subsidiary accord. আচ্ছা, okay. So it's a basic definition of discontinued operation. Component and of an entity বলতে বোঝায় a component of an entity, কারণ এর আগের এখানে যে বলছে যে a discontinued operation is a component of an entity. So এই component of entity বলতে বোঝায় a component of entity comprise the operation and cash flow that can be clearly distinguished operationally and for financial reporting purpose from the rest of the entity. So আপনার মানে জিনিসটা বোঝালো যে আপনি যখন একটা ডিসকন্টিনিউ অপারেশন করতে যাবেন তখন যে ডেফিনিশন কম্পোনেন্ট অফ অ্যান এন্টিটি বলতে একটা শব্দ আছে, যেটা বোঝাচ্ছে যে এই কম্পোনেন্ট অফ এন্টিটি ওইভাবে বোঝাচ্ছে যে আপনি যখন টোটাল অপারেশন থেকে ওই স্পেসিফিক কম্পোনেন্টটাকে can be clearly distinguished both operationally and for financial reporting purpose. And to be classified as discontinued operation, a significant separate part of entity business must have been completely discontinued or qualify for classification as held for sale under IFRS 5. একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, লাইক দেখেন যে ফর এক্সাম্পল বলছে যে if a retailer had 25 stores in Ireland, 10 in UK, তার 25টা এর মধ্যে had 10টা ইউকেতে আছে and it decided to close 5 underperforming stores. তাহলে এই ক্ষেত্রে আপনার এটা it would not qualify discontinued operation because এই যে 5টা যে আলাদা আন্ডারপারফর্মিং স্টোরস হয় এটাকে আপনি জিওগ্রাফিক্যালি কিংবা ফাইন্যান্সিয়ালি সেপারেটলি রিপোর্ট করতে পারবেন না। বাট সে যদি এমন ভাবে বলে if however it decided to close the 10 stores in the UK, this would be considered as a discontinued operation. It is existing a geographical area of operation. So এই 10টা যদি ইউকের পুরো বন্ধ করে তাহলে সেটা ডিসকন্টিনিউড অপারেশন, বিকজ এই আপনার যে জিওগ্রাফিক্যালি আপনি এটাকে ভাগ করতে পারবেন। সো ডিসকন্টিনিউড অপারেশন ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফিকেশন গেল, এখন ডিসকন্টিনিউড অপারেশন অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যাসেসমেন্টে যাব। ডিসকন্টিনিউড অপারেশন an entity should present and disclose information that enables user of financial statement to evaluate the financial effect of discontinued operation. So বলছে যে তার ডিসকন্টিনিউ অপারেশন এটা ডিসক্লোজ করতে হবে। ইন দ্য ইনকাম স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট সে কি করবে, an entity should disclose a single amount of the statement profit or loss comprising of the post-tax profit or loss discontinued operation. একটা মিনিট। An entity should disclose a single amount of the statement of profit and loss comprising the post-tax profit or loss discontinued operation এবং continue operation. Means তার যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সে কম্প্রিহেনসিভ কন্টিনিউ অপারেশন এবং ডিসকন্টিনিউ অপারেশন দুইটারই প্রফিট সে তাকে শো করতে হবে। Either in the face or the notes of the income statement, an analysis of the single amount described above, the revenue, expense, pre-tax profit or loss discontinued operation, and the related income tax expenses, the gain or loss recognized, the revision or value cost that and the related tax expenses. That means actually তার আর সি নাম্বার বলছে the amount of income from continuing operation from discontinued operation attributable to the owners of the parent. এই পুরোটা সামারি হলো অ্যাকচুয়ালি আমি এক সামারি, যেটা হলো যে আপনাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আপনার যদি 100 টাকা প্রফিট হয়, 100 টাকা প্রফিটের মধ্যে কন্টিনিউং অপারেশন থেকে কত টাকা আসে আপনাকে ডিসক্লোজ করতে হবে। সাইড বাই সাইড ডিসকন্টিনিউ অপারেশন থেকে যে আপনার আর্নিং গুলো হয় সেটা জানা দিতে হবে। এবং আপনি যে ডিভিডেন্ড কন্ট্রিবিউশন অর অ্যাট্রিবিউটেবল প্রফিট অ্যাট্রিবিউট টু দ্য ওনার্স, অ্যাকচুয়ালি যে অ্যামাউন্ট আমরা ডিভিডেন্ড জন্য এলিজিবল সেই অ্যামাউন্টটার মধ্যে কন্টিনিউইং অপারেশনে কত এবং ডিসকন্টিনিউ অপারেশনে কত, এই দুটা থিংস আলাদা আলাদা আপনাকে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, অনেক সময় যে অ্যানালাইসিস যদি হয় দেখা যায় একটা ব্যালেন্স শিট ফেসে আপনাকে ডিটেল অ্যানালাইসিস দেওয়া ডিফিকাল্ট হয়, তখন সেক্ষেত্রে আপনাকে ফ্রন্ট লাইনে শুধু ফিগারটা দিবেন, অ্যানালাইসিসটা নোটস রেফার করে দিবেন, ওই নোটস এর মধ্যে গিয়ে অ্যানালাইসিস করবেন। আর সিমিলারলি
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বলছে যে আপনাকে সিমিলারলি দ্য নেট ক্যাশ ফ্লো অ্যাট্রিবিউটেড টু দ্য অপারেটিং ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অফ ডিসকন্টিনিউ অপারেশন, মানে আপনার টোটাল ক্যাশ ফ্লো যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টেই ডিসকন্টিনিউ অপারেশন থেকে আপনার কি পরিমাণ ক্যাশ জেনারেট হয়েছিল সেটা আপনাকে আলাদা ডিসক্লোজ করতে পারবে। টোটাল বন্ধ করে দেন, সো দ্যাট ইনভেস্টররা বুঝতে পারবে যে আপনার আদার ক্যাশ ফ্লোতে কি ইম্প্যাক্ট করে। সো এই হলো বেসিক্যালি প্রেজেন্টেশন রিলেটেড। আমরা এরপর এক ছোট্ট উম, আহ, একটা ম্যাচ দেখার চেষ্টা করব। এটা একটু পড়েন। এতটুকু পার্ট থিওরিটিক্যাল ছিল, আমরা এখন একটু ইয়েতে আসি। অন ডিসেম্বর 2020, হুম, on December 2020, the directors decided to sell a machine which originally cost Gludar Limited 25,000 on জানুয়ারি 2016। 2016 সালের জানুয়ারি মাসে সে কিনছে কত টাকা? এটা 25,000 টাকা। No adjustment have been made to reflect the decision। আচ্ছা, ও সেল করতে ডিসিশন নিছে ডিসেম্বরের 31 তারিখে। এটা হলো 1/1 আর 31/12/20 সে ডিসিশন নিছে এটা সেল করবে। আচ্ছা, নো অ্যাডজাস্টমেন্ট হ্যাভ বিন মেড টু রিফ্লেক্ট দিস ডিসিশন and the machine meet held for sale criteria IFRS 5 non-current asset held for sale and discontinued operation. The machine is expected to sell 25,000 with estimated selling cost 500 টাকা। এই অ্যাসেটটা আজকে বিক্রি করা যাবে কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। এর মধ্যে আবার 200 টাকা কি খরচ আছে? আপনার এটা সেল করার খরচ আছে, দ্যাট মিনস 4,800 টাকা। এটা এনআরভি, নেট রিয়েলাইজ ভ্যালু। আপনাকে বলছে আইএফআরএস 5 অনুযায়ী এটার প্রেজেন্টেশন দেওয়া। অঙ্ক বুঝছেন সবাই? কিন্তু স্যার এখানে তো আমাকে ডেপ্রিসিয়েশন মেথড, জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলে না, স্যার বলেন এই কোশ্চেন। যে এখানে তো স্যার ডেপ্রিসিয়েশন মেথড বা কত পার্সেন্ট এগুলো কিছুই বলে নাই, তাহলে আমি ক্যারিং অ্যামাউন্টটা কিভাবে বের করব? আর এরপরে ক্যারিং অ্যামাউন্ট বেশি নাকি এনআরভি বেশি সেটা অনুযায়ী কিভাবে আইএফআরএস 5 এর ইফেক্টটা দিব? আচ্ছা, এখানে কোশ্চেনে মনে একটা জিনিস বাকি আছে মনে হয়। 5 ইয়ার্স ডেপ্রিসিয়েশন দেওয়া দেওয়া আছে, দেওয়া ছিল। হ্যাঁ, মানে 20 না, এখানে দেন একটা ডিপ্রিসিয়েশন টাকা তো ডিপ্রিসিয়েশন স্যার 15%। স্যার এই ক্ষেত্রে তো স্যার আমরা যদি এই ম্যাথটাকে রিভ্যালুয়েশন মেথড ধরি, তাহলে তো রিভ্যালুয়েশন মেথডে আমার শুধু ওই যে যতটুকু আমি সেল করি তা থেকে আমার সেলিং কস্টটা মাইনাস করলে চলে, ওইটাকে আমার ধরে নিতে হবে। আচ্ছা, আমি একটু বলি। এটার আমার কোশ্চেনের মধ্যে এডিশনাল ডিপ্রিসিয়েশনের 15%, এটা কোশ্চেন উঠে থেকে মিশছে। সলভ এখন। এই মেয়েকে কোন মেয়ে কথা বলছিলেন? স্যার আমি। কি আপনি? তাসনিম। তাসনিম, ডিপ্রিসিয়েশন 15% যদি হয় তাহলে ঠিক আছে। জি স্যার। জি দেখি এটা স্যার। এটার স্যার স্ট্রেট লাইন মেথড। হ্যাঁ, সিম্পল স্ট্রেট লাইন মেথডে করেন। রিডিউসিং মেথড নরমালি ইয়ে দেয় না, স্ট্রেট লাইন মেথড। এটার ইম্পেয়ারমেন্ট কত আসে বের করেন তো। স্যার ইম্পেয়ারমেন্ট আসে 1,450 টাকা। অন্য কারো? স্যার 2300 টাকা। 2300 টাকা। স্যার 1450। 1450 টাকা হবে।
আর কেউ? স্যার 1450 টাকা। ওকে, আর কেউ? স্যার 1450। ওকে, আমি একটু জিজ্ঞেস করি দেখি সবাই আছেন কিনা, কিংবা ক্লাসে বুঝতে পারছেন কিনা। জুবাইর আহমেদ আছেন? জুবাইর আহমেদ, সিফাত সিদ্দিক আছেন? রেসপন্স করবেন, পারেন না পারেন, কিংবা পারবেনই আই বিলিভ, তারপরে রেসপন্স করবেন, তাহলে দেখা আমারও একটা ফিডব্যাক পাওয়া যায় যে বুঝতে পারছি কিনা। আফরা 26 আছেন? জি আলামিন, স্যার। আফরা করতে পেরেছেন? না স্যার, আমি কিছুক্ষণ আগেই জয়েন করেছি আসলে। ওকে, ঠিক আছে। আলামিন, ইব্রাহিম শেখ, তারিকুল কবির, রেসপন্স করবেন যাদের নাম বলছি। রাসেল হোসেন, সোহাগ, শাহিনা, নুসরাত শারমিন, আছেন কেউ? একজনও নাই? জি স্যার জাহিদ, আছে। কে? নুসরাত শারমিন হয়েছে আপনার? জি স্যার। কত এসেছে ইম্পারমেন্ট লস? 1450। ওকে, সো ইম্পারমেন্ট লস এসেছে। সো আমার ফাইন্যান্সিয়ালি আমি আম, যখন ওই দিনের ব্যালেন্স শিট আমি কি করব, নন কারেন্ট অ্যাসেটে কত শো করব, সরি নন কারেন্ট অ্যাসেট তো না, মানে সরি নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, এটাতে কত শো করব ব্যালেন্স শিটে? তাহলে পিএনএল এ, এটা পিএনএল এ যাবে, আমি ইম্পারমেন্টে যাবে 1450 টাকা, এটা হলো পিএনএল এ যাবে, হ্যাঁ পিএনএল এ। আর ব্যালেন্স শিটে আমি কত টাকা শো করব? 4800 টাকা স্যার। স্যার 4800 টাকা। সবাই এগ্রিড তো? ওকে, জান। যদি আমরা এটা বুঝি, এরপরে এটা একটু বুঝেন কিনা দেখে, তাহলে আমরা একটু। Saint Valentine produced cards and sold roses. However, half through year ended March এত, the rose business was closed and the asset sold off. Okay, incurring loss of the disposed of fixed asset 76,000 and redundancy cost of 37. The directors recognized the continuing business at cost 19,800. এটা হলো ডিসকন্টিনিউ অপারেশন থেকে এসেছে, হ্যাঁ, যে দুইটা কার্ডস এবং রোজ দুইটাই আদার, দুইটা ডিসক্লোজার আছে, ড্রাফট দ্য ইনকাম স্টেটমেন্ট এত। এখন ফার্স্ট হলো যে এই রোজেস যে সে সেল করে দিছে, এটা কি আইফারস 5 অনুযায়ী ডিসকন্টিনিউ অপারেশন মধ্যে পড়ে না পড়ে না? পড়লে কেন পড়ে? যদি আপনাকে এই কোশ্চেনটা করে, দেন হাউ উইল ইউ উইল আনসার? কোশ্চেনটা বুঝেননি মনে আপনারা, তাই না? কোশ্চেনটা বুঝেছেন? কেউ আনসার দিচ্ছে না। স্যার বুঝতে পারতেছি না স্যার স্যার। এটা হয়তো ফাইনান্সিয়ালি ডিসকন্টিনিউড অপারেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, ডিসকন্টিনিউ অপারেশনের মধ্যে পড়বে। হ্যাঁ, এটা ডিসকন্টিনিউ অপারেশনে, মানে আপনাকে বলছে একটা কোম্পানি কার্ডস এবং সোল্ড রোজ বিক্রি করে, ঠিক আছে, হাফ অফ দ্য ওয়ে অফ দ্য ইয়ার ইন মার্চ, বছরের মাঝামাঝি, দ্য রোজ বিজনেস ওয়াজ ক্লোজড, রোজ বিজনেসটা ক্লোজ করে দিছে, এই রোজ বিজনেসটা ক্লোজ করে দিছে, এন্ড দ্য অ্যাসেট ওয়াজ সোল্ড অফ, ইনকারিং লস অফ দ্য ডিসপোজাল, এবং ডিসপোজালে একটা লস করছে 76,000, এবং একটা রিটার্নসে কস্ট করছে 37,000. The directors reorganized continuing business at cost 98,000. Additional continuing business এর জন্য additional costing reorganize খরচ করছে 98,000, এবং কার্ডস এবং রোজের আলাদা সেপারেট পিএনএল দিয়ে দিচ্ছে এখানে, এবং আদার ট্রেডিং ইনফরমেশন অ্যাজ ইন্টারেস্ট পেয়েবল অর ট্যাক্স এটা দেওয়া আছে আলাদা, হ্যাঁ। বলছে ড্রাফট দ্য ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার মার্চ, এই তারিখের তার ফাইন্যান্সিয়াল আপনাকে করতে বলছে। এখন আমি এডিশনাল একটা কোশ্চেন করলাম, ইজ ইট ডিসকন্টিনিউ অপারেশন?
আন্ডার আন্ডার আইএফআরএস 5 স্যার রোজের জন্য তো এটা ডিসকন্টিনিউ অপারেশন হবে, ওয়াই ওয়াই কারণ রোজ তো একটা আলাদা একটা এন্টিটি। আলাদা এন্টিটি, এবং ওই যে মানে আমি এখানে বেসিক্যালি আপনাকে আনসার দিতে হবে যে ইয়েস, ইটস এ ডিসকন্টিনিউ অপারেশন বিকজ ইট কমপ্লাই দ্য ডেফিনেশন অফ ডিসকন্টিনিউ অপারেশন আন্ডার IFRS 5. দ্যাট মিনস ইটস এ সেপারেট কোম্পানি, ইটস উই ক্যান সেপারেটলি ফাইন্যান্সিয়ালি এটা অ্যাসেসমেন্ট করা যায়, সো দ্যাট ইট ইজ ডিসকন্টিনিউ অপারেশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন স্যার ডিসকন্টিনিউড অপারেশন কি দুই ক্ষেত্রে, জিওগ্রাফিক্যাল আর ফাইনান্সিয়ালি যদি আলাদাভাবে মানে সেপারেট করা যায়, এই দুইটা কারণেই ডিসকন্টিনিউড অপারেশন মানে আমরা এই দুই ভাগেই ভাগ করতে পারি? না, এই যে আপনি এখানে একটু দেখেন আগে, হ্যাঁ, এই যে আমরা এখানে কথা বললাম না যে ডিসকন্টিনিউ অপারেশন ডেফিনিশনটাতে, তখন হয়তো বা আপনারা ডেফিনিশনটার ইম্পর্টেন্সটা ইয়ে করছেন না, যে a discontinuous operation is component of an entity either has been disposed of or as is classified as held for sale. যদি held for sale হয় তখন এটা discontinuous operation or disposed of। আর disposed of এর ক্ষেত্রে কি হয়, মানে held for sale হলে তো হয়ে যাবে, আর disposed of বলছে major line business or geographical area of operation is part of single coordinator or is a subsidiary acquired exclusively with view of resale। যদি এটা হয় তাহলে আপনাকে ডিসকন্টিনিউ অপারেশন করবে। আর একটু বেটার দিছে যে ক্যান বি ক্লিয়ারলি ডিস্টিংগুইশড অপারেশনালি এন্ড অর ফাইন্যান্সিয়ালি রিপোর্টিং পারপাস। সো যদি আপনার জিওগ্রাফিক্যালি নাও হয় বাট এটার অপারেশন ফাইন্যান্সিয়ালি আপনাকে অ্যাসেসমেন্ট করা যায়, তাহলে আপনাকে, কিংবা জিওগ্রাফিক্যালি করা যায়, যে কোনো একটা হলে এটা ডিসকন্টিনিউ অপারেশন। ওকে, সো আমাদের যদি এই ম্যাচটা করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের করতে হবে। করতে পারবেন সবাই? আচ্ছা, ডিসকন্টিনিউ অপারেশনের লসটা বের করেন। আপনার একটা বের করেন, সিম্পলটা বের করেন, যে ডিসকন্টিনিউ অপারেশন, ডিসি মানে ডিসকন্টিনিউ অপারেশন, ডিসকন্টিনিউ অপারেশন থেকে প্রফিট লস কত আসে সেটা বের করেন। স্যার 30 টাকা লস হবে স্যার। না, হয়নি, আরো বেশি হবে ওভারঅল লস ফ্রম। আচ্ছা, স্যার 1,43,000। ঠিক আছে, আর কাটো। স্যার এটাই 1,43,000। অনুরা, তাসনিম, তাসনিম কত হয়েছে আপনি কি বলছেন তাসনিম? জি স্যার, আমার মনে হলো 1,43,000ই হবে। হ্যাঁ, তাহারিম, তাহারিম, তাসনিম, তাহারিম, কাছাকাছি নাম। জি স্যার, 1,43,000 এরকমই রিডান্ডেন্সি কস্টটাও আসার কথা। ওকে, হ্যাঁ, আবুল বাশার, জান্নাতুল ফেরদৌস জিনাত, ও রেসপন্স করে। জান্নাতুল ফেরদৌস জিনাত জি স্যার। কি কত হয়েছে? স্যার 1,43,000 আসছে। ওকে, রাইট, 1,43,000 টাকা। সো অ্যাকচুয়ালি এটা যখন আমরা পিএনএল করতে যাব, তখন এই ইনকাম স্টেটমেন্টে দুই ভাবে করতে হবে, কন্টিনিউইং অপারেশন এবং বি হলো ডিসকন্টিনিউইং অপারেশন। আর সি হলো ওভারঅল প্রফিট। ঠিক আছে, সো ডিসক্লোজটা এভাবে হবে। এখন এই ডিসকন্টিনিউ অপারেশন আপনারা বললেন যে 143,
এটা সহজ হয়ে গেল। 143 কিভাবে আসছে আমি জাস্ট একটু শর্টকাটে বলে ফেলি। এই 320, সরি 320 থেকে এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ স্যার এখানে যাবে। রিডান্ডেন্সি কস্টটা স্যার বুঝতে পারি নাই স্যার। হ্যাঁ, মানে রিডান্ডেন্সি কস্ট ওই যে বলে না যে ধরেন এটা ভাঙতে খরচ হয়েছে, হ্যাঁ, যেটা বিক্রি করে দিছেন ওইটার প্রজেক্ট ভাঙতে খরচ হয়েছে, ও আচ্ছা আচ্ছা, ওই ওয়ান কাইন্ড অফ ডিসমেন্টেনিং কস্টের মতো স্যার ওটা। ডিসমেন্টাল কস্টিং। হ্যাঁ হ্যাঁ, তো এটার থেকে আরো শুধু 76 বাদ যাবে, আবার 37 বাদ যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বাদ দিলে যা থাকে 143। সো এইটা অ্যাকচুয়ালি নোটসে চলে যাবে, নোটসে। হ্যাঁ, 143 যেটা নোটসে এই ক্যালকুলেশন আছে না, এটা আমি এখানে দিয়ে দিলাম। আর কন্টিনিউইং অপারেশনে কত হবে? টার্নওভার 650 লেস 320 লেস 120 লেস 60, তাই না? লেস আপনার কত থাকবে? যেটা থাকে ফাইন্যান্স কস্ট বাদ যাবে। ফাইন্যান্স কস্ট কত টাকা? এই যে ইন্টারেস্ট, ফাইন্যান্স কস্ট 17 টাকা আর ট্যাক্স 31 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা থাকে এখানে? এটা কিন্তু লস। 102 টাকা। কয় টাকা? 102। না, আরো বেশি থাকার কথা। 4 থাকার কথা মনে হয়। ও আরেকটা কস্ট আছে, সরি, এখানে 98 আছে। তো এই 98 আছে, সরি আমি একটা বাদ দিয়েছি। এই যে কন্টিনিউইং বিজনেসের এডিশনাল এক্সপেন্স আছে 98, তাহলে কত থাকে? 4 স্যার। 4। সো আর ডিসকন্টিনিউড অপারেশন কত? 143। সো নেট লস হলো 147। এখন এই যে আপনাকে যদি বলে যে ইন্টারপ্রেট, সেকেন্ড একটা কোশ্চেন করলো যে আপনাকে ড্রাফট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 3টা কোশ্চেন করলো। ধরেন প্রথম কোশ্চেন করলো কি ইজ ইট ডিসকন্টিনিউড অপারেশন কিনা, হ্যাঁ, ডিসকন্টিনিউড অপারেশন কিনা, আপনি আনসার দিলেন, তাই না? বি নাম্বার ধরেন ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সি বললো অ্যানালাইসিস ইন ভিউ অফ আইফারেসিস, না, ইন ভিউ অফ পটেনশিয়াল স্যার ইনভেস্টর। লসটা তো 139 হবে, কারণ 4 তো প্রফিট। সরি, তাহলে হ্যাঁ 139, 139। হুম, আচ্ছা, সি নাম্বার চেয়েছে, একটু সি নাম্বারটা কোশ্চেন মনে রাখেন। অ্যানালাইসিস ইন ভিউ অফ এ পটেনশিয়াল ইনভেস্টর অ্যাজ পার আইফারএস 5। এটা আনসার কে দিতে পারবেন? স্যার কিংবা কোশ্চেনটা আরেকবার। কোশ্চেনে তো সহজ লিখে দিছি, অ্যানালাইসিস ইন ভিউ অফ এ পটেনশিয়াল ইনভেস্টর অ্যাজ পার আইফারএস 5, or as a potential investor company made uh, company made huge loss. As a potential investor, do you want to invest in this share or not? কোশ্চেন বুঝেছেন? অনেক আগে পরে অনেক বক্তব্য দিয়ে কোশ্চেনটা আসতে পারে, যে লাইক আপনি একটা বড় ক্লায়েন্ট, সে এখন জানতে চেয়েছে যে অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু কোশ্চেনগুলো অনেক বড় প্যাটার্নে চলে আসে। অ্যাকচুয়ালি চায় খুব ছোট জিনিস। সো এখানে কেউ বুঝতে পেরেছেন? কেউ আনসার দিতে পারবেন? স্যার এখানে যেহেতু একটা মেজর লাইন অলরেডি ড্রপ করেছে এবং আরেকটা লাইন মেজর লাইন যেটা সেটা থেকেও যেহেতু আমার সেরকম কোনো প্রফিট আসছে না এবং ভবিষ্যতে একটা লসের সম্ভাবনাই আছে, তো আমার মনে হয় যে স্যার একজন পটেনশিয়াল ইনভেস্টর হিসেবে ইনভেস্ট না করাটাই হয়তো বেটার হবে। আর কেউ অন্য ভিউতে? স্যার এখানে ইনভেস্ট করবে, কারণ আমার ডিসকন্টিনিউ অপারেশনটা কারণে তো আমার এখানে লসটা হয়েছে।
কন্টিনিউ অপারেশনে তো আলটিমেটলি আমার লস হয় না, কিন্তু ভবিষ্যতে তো আমার এখানে কন্টিনিউ অপারেশন থেকে প্রফিট আসতে পারে, স্বাভাবিক। আর কেউ? ডিসকন্টিনিউ অপারেশনের কারণে হচ্ছে আমার লসটা এখানে ওকে, দেখাচ্ছে, ওমর নেট ফারুক লসটা। বলেন। ওমর ফারুকটা আমি বুঝছি, আর কেউ? আচ্ছা স্যার, এখানে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা প্রফিটেবল, কারণ আহ, বিথি কথা ড্রপ যেটা করছে। কন্টিনিউইং বিজনেস তো কষ্ট করার জন্য এটা হয়তো এই বড় খরচটা যদি না হতো তাহলে এটা প্রফিটেবল ছিল, যেটা কিনা ইন ফিউচারে হওয়ার কথা না। শুনতে পাচ্ছেন স্যার? ওকে, হ্যাঁ আমি শুনতে পেরেছি। হ্যাঁ, আর কেউ? আর কেউ বলবেন? ওকে, আপনারা পরে যে তিন চারজন বলেছেন, তিনজন বলেছেন মনে হয়, দে আর রাইট। আর প্রথমজন যেটা বললেন যে দো দ্য bottom line showing huge loss, but actually this loss came from the discontinued operation and company already closed this loss, uh, loss কি বলে, loss segment, and beside কোম্পানি ইনভেস্ট হিউজ পরিমাণে, যে 98,000 রিঅর্গানাইজেশন এক্সপেন্ডিচার করছে না, যে লাস্ট পিতি যে বললো যে 98,000 রিঅর্গানাইজেশন, দ্যাট ইজ ক্যাপেক্স। সো ইট উইল নট রিকারিং এক্সপেন্স, মানে নেক্সট ইয়ার হবে না, এবং হোপফুলি দেখা যায় যে এটা থেকে বেটার রেভিনিউ জেনারেট হবে। সো 139 লস দেখালেও, হ্যাঁ, কোম্পানির যে ফিউচার, তার যে মূল বিজনেস, অনেক সময় হয় না যে আপনি ধরেন কোম্পানি একটা সেগমেন্ট খুব ভালো করতেছে কিন্তু আরেকটা সেগমেন্ট লসের কারণে ওভারঅল ফাইন্যান্সিয়াল খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কোম্পানি ইজ টেকিং দ্য রাইট ডিসিশন, সে তার লস সেক্টরটাকে ক্লোজ করে দিচ্ছে, তার যেটা প্রফিটেবল সেক্টর সেটাকে আরো ঢেলে সাজানো এবং কি বলে আরো ইনভেস্টমেন্ট করছে। সো ইন ফিউচারে এটা তার ভালো প্রফিট আসা যায় বলে প্রজেকশন করা যেতে পারে। ক্লিয়ার? জি স্যার। সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। সো পটেনশিয়াল ইনভেস্টররা কি কিনবে এটা শেয়ারটা? জি স্যার, এটা কিনবে ওকে, পটেনশিয়াল ইনভেস্টররা। ওকে, আমরা আরেকটা ছোট্ট করে একটা দেখার চেষ্টা করি। এখানে আসলে আর ওইভাবে মেজর কিছু নেই। এখানে বলছে দ্য objective of IFRS 5 non-currency held for sale and discontinued operation specify amongst other thing accounting for and presentation and disclosure of the discontinued operation. Also define discontinued operation and explain why disclosure of such information is important to user of initial statement. এটা একটা এক্সামে এসেছিল 5 মার্কের হয়ে, এটা আনসার দিতে পারবেন? এই কোশ্চেনটার আনসার দিতে পারবেন? বুঝতে পেরেছেন কোশ্চেনটা? জি স্যার। স্যার আমাদের ডিসকন্টিনিউড অপারেশন বা অ্যাসেট হেল্ড ফর সেল যেগুলো, এগুলো ডিসক্লোজার দেওয়া এই কারণে ইম্পর্টেন্ট, কারণ যে এইগুলো যদি আলাদা করে না দেখানো হয় তাহলে একজন ইনভেস্টর ভাবতে পারে যে এইগুলো তার টোটাল অ্যাসেটের মধ্যে পড়ে, বা তাকে হচ্ছে যে মানে সে হচ্ছে একটা রং অ্যাজাম্পশন পায় কোম্পানির ক্ষেত্রে, যে ক্ষেত্রে এই আহ, যে কোনো একটা অপারেশন ডিসকন্টিনিউ হয়ে গেলে তার চিন্তা ভাবনাটা আর এরকম থাকবে না একটা কোম্পানির প্রতি। উম, তো সেক্ষেত্রে স্যার যদি ডিসক্লোজার না দেওয়া হয় তাহলে একটা ভুল স্টেটমেন্ট দেখানো হচ্ছে। আসলে স্যার আমি প্রপারলি বলতে পারিনি। এটার সবচেয়ে বেস্ট, আপনি মানে আপনি যে বলছেন কথা গুছিয়ে স্যার হয়তো বা আসেন প্রফিটটা এবার। দেখানোর কারণে হচ্ছে মানে বেশি প্রফিট দেখাবে আর কি। যদি সেপারেটলি না শো করে তাহলে প্রফিটটা বেশি দেখাবে আর কি, যদি প্রফিট নট অনলি হয় প্রফিট, নট তখন অনলি হচ্ছে। প্রফিট। কে বলতেছিলেন কত? ওমর ফারুক। ওমর ফারুক, নট অনলি প্রফিট। জি একটু স্যার। আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম 139 মিলিয়ন লস করতেছে, তাও আপনি কি করতেছেন যে এটাকে ইনভেস্টমেন্ট করার জন্য বলতেছেন না? জি স্যার। মানে আপনি তো বলতেছেন যে প্রফিট কমে যাবে, উল্টাটা হচ্ছে। এখানে যে হিউজ লস শো করতেছে, যদি আপনি এটা ডিসক্লোজ না করতেন তাহলে 139 মিলিয়ন যখন কেউ লস করতো আপনি কখনো বলতেন এটাকে পটেনশিয়াল ইনভেস্টর ইনভেস্ট করতে এটাতে?
না স্যার। কিন্তু কেন করতেছে? অনলি ফর ডিসক্লোজার পারপোজ, তাই না? ডিসক্লোজার জি করার কারণে আপনি জি ইন্টারপ্রেট স্যার। করে বুঝতে পারছেন যে না অ্যাকচুয়ালি এই লসটা লস না, এই লস আসল লস না। বাট এই যে আইফআরএস 5 না থাকলে 139 মিলিয়নের লসের কোম্পানিতে কেউ ইনভেস্টমেন্ট করতো না, তাই না? সো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলা জি অ্যাকচুয়ালি স্যার। এই জিনিসটাকেই আপনাদেরকে গুছিয়ে লিখতে হবে। আর কিভাবে গুছিয়ে লিখবেন, আমার এখানে একটা আনসার দেওয়া আছে, মানে একটা মোরালেস একটা গুছিয়ে আনসার দেওয়া আছে, বাট আই হ্যাভ ডিসক্রাইব দিস ইস্যুস ইন এলিভেটলি আর্লিয়ার। ওকে, সো ওইটা বুঝে আপনারা জাস্ট নট অনলি দিস এটার আনসার দিলে হবে না, বাট কাছাকাছি আনসার করে দিলে হবে। ওকে, সো একটা ছোট ছোট ইয়ার মধ্যে বলছি যে, একটা বলছে রেক্স সোল অ্যাক্টিভলি অপারেশন হোটেলস ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড after a period of declining profitability. Rex directors made the following decision during the year June 27. It disposed all of its hotel in country A. তাহলে কি এটা ডিসকন্টিনিউ অপারেশন হবে? কান্ট্রি এ এবং বি তে দুইটাতে বলছে সে disposed all of its hotel in country A. It's a discontinued operation, তাই না? বিকজ সে তো ওই যে জিওগ্রাফিক্যালি আইডেন্টিফাই করা যায়। সেকেন্ড বলছে it refurbished all of its hotel in country B in order to target holiday and tourism market. The previous target market in country B had been aimed at business client. সো এটা কি হবে? এটা তো আর ডিসকন্টিনিউ অপারেশন হবে না, রেদার সে কিছুদিনের জন্য বন্ধ থেকেছে, যেটা পরবর্তীতে এটা চালু হয়েছে। ওকে, সো এটা বেসিক্যালি এটা তো একটা বড় ম্যাথস। ওকে, সো এটা একটা বড় ম্যাথস, আমরা মনে হয় এটাতে আর আজকে ইয়ে করবো না। এই ম্যাথসটা আপনারা তাহলে একটু দেখে নিন, বাসায় নিজেরা করে নিন। আর পিছনের পরের স্লাইডে সাজেশনের আনসার দেওয়া আছে, সো আগে একটু দেখে নিন, পরে লাগলে সাজেশন আনসারটা করে নিন। ওকে, স্যার এটা কোন ইয়ারের? এটা মনে হয় একটা আইসিডব্লিউ এর বইয়ের অঙ্ক মনে হয়, আমি এখন শিওর না অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে আইসিডব্লিউ। এটা আইসিডব্লিউ এর একটা ইয়েতে বই মনে হয়। আচ্ছা ওকে, পিছনে এটা আনসার দেওয়া আছে। ওকে, সো এটা আপনারা দেখে নিন। ওকে, আমরা এর পরের আইএস, সো দ্যাট ইজ অল অ্যাবাউট আইএফআরএস 5। আইএফআরএস 5 নিয়ে আমাদের মোরলেস আমরা আইএফআরএস 5 নিয়ে যার ম্যাথস আসবে এই রিলেটেড এর মধ্যে ম্যাথস, হ্যাঁ, এর বাইরে অ্যাকচুয়ালি আইএফআরএস 5 নিয়ে আপনাদের লেভেলে না, মোরলেস এর থেকে আর ক্রিটিক্যাল ইয়ে আসে না। সো অ্যাকচুয়ালি হাউ দিস কোশ্চেন কুড কাম, একটা হতে পারে যে এরকম ছোট ছোট ম্যাথস আকারে চলে আসে, থিওরিটিক্যাল পার্ট আসতে পারে, কি আপনার যে বড় যে ফাইন্যান্সিয়াল আছে না, ধরেন আপনি ইভেন গ্রুপ ইয়াতে ব্যালেন্স শিট করতে দেয়, সেখানে একটা ছোট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিন্তু বিশাল বড় ম্যাথস হতে পারে। হ্যাঁ, বিশাল বড় আপনার ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল, বাট এইটার ফুল রিফ্লেকশনটা তার বড় ম্যাথস এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হিসেবে চলে আসবে এটা। ওকে, আমার মনে হয় আপনারা আইএফআরএস 5 নিয়ে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে স্যার এক এক্সামের মিনিট। জন্য আমাদের আর কি পড়া উচিত ম্যানুয়ালের বাইরে? এক্সামের জন্য আপনাদেরকে প্রথম হলো ম্যানুয়ালটা পড়বেন। ম্যানুয়ালেরটা মোরলেস আমার যে চ্যাপ্টারগুলো আমি কভার করছি না, এগুলো মোরলেস ম্যানুয়াল কভার করা। সো ম্যানুয়ালের প্রতিটা পয়েন্ট টু পয়েন্টই আমার এখানে নিয়ে আসছি আমি, সো দ্যাট ম্যানুয়াল ইজ মোরলেস প্রেজেন্টেশনে কভার করে, এক নাম্বার। সেকেন্ড জিনিস করবেন, আহ, আমার এখানে কিছু ম্যাথস থাকবে, আরো কিছু ম্যাথস থাকবে, প্রতিটারই কিছু ম্যাথস দিয়ে রাখবো, হয়তো বা ক্লাসের অত ডিটেল করবো, সলিউশন থাকবে। লাস্ট ইয়ারের ইমিডিয়েটলি লাস্ট ইয়ার 3-4 বছরের কোশ্চেন গুলো সলভ করবেন একদম ইনিশিয়ালি। আর ফাইনালি থার্ড স্টেপ, যদি আরেকটু স্ট্রং প্রিপারেশন নেবেন, আইসিডব্লিউ এর কিছু কোশ্চেন আনসার আছে, পাওয়া যায়, নেটে পাওয়া যায়, হ্যাঁ, কিংবা আপনারা তো অনেকে পাবেন, আমি মনে করবেন আমিও কয়েকটা দিয়ে দিতে পারবো আপনাদেরকে। কোশ্চেনও থাকে এবং আলাদা আনসারও থাকে।
আরেকটা থাকে যে এসএসসি এর বুকসে কিছু মানে একদম হাই লেভেলের প্রিপারেশন যদি বলেন, ফুল লেভেলের প্রিপারেশন, এসএসসি এর বইতে কিছু বুকস আছে যে P2 এবং F7 মনে হয়, ওখানের কিছু যে বিপিবি ক্যাপলান দুইটারই আছে, হ্যাঁ দুইটারই কিছু আপনার ওই মূল টেক্সট বুক যেটা আছে আর ওদের কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ এবং আইসিডব্লিউ এর কোশ্চেন ব্যাংক আছে। সো ওই চ্যাপ্টারের রিলেভেন্ট কোশ্চেন গুলো যদি করে ফেলেন, মানে অ্যাকচুয়ালি এর বেশি আর কিছু নাই, এটা করলে আপনার মানে মানে ইটস এ কনফার্ম আপনি ইউল কোয়ালিফাই। বাট এত কিছুতে যেতে পারবেন না হয়তো ফার্স্ট টার্মে, বাট আইডেন্টিফাই করে নেন যে আমার অ্যাকচুয়ালি ফেজ বাই ফেজে এটা এটা আমাকে শেষ করতে হবে। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলেন। স্যার আইএফআরএস 5 এ তো স্যার আমরা জানি যে দুইটা মডেল আছে, কস্ট মডেল আর রিভ্যালুয়েশন মডেল। এই ক্ষেত্রে স্যার কোশ্চেনে কি স্পেসিফিক বলা থাকবে, আর যদি বলা নাই থাকে তখন স্যার আমরা কোন মডেলটা ফলো করবো? আচ্ছা, কস্ট মডেল আপনাকে তো মানে কস্ট মডেল তো এটা হলো ইনিশিয়াল রিকগনিশনে যায়। আইএফআরএস, একটা মিনিট, একটা আমাকে একটু কনফিউজ করে দিলেন কেন, একটা মিনিট একটু, হ্যাঁ আমি বলতেছি আনসারটা, হ্যাঁ। এই আপনি কোশ্চেনটা আমি আপনি তো আমাকে অন্য কোশ্চেন বলেন, আইএফআরএস 5 তো আমি কস্ট এবং রিভ্যালুয়েশন ওইভাবে বলিনি, হ্যাঁ ওইটা তো ওইটা তো আপনার ইয়ার অ্যাসেটের ক্ষেত্রে। আপনি এই স্লাইডটা একটু দেখেন, আমরা কি বলছি, একটা ইনিশিয়াল রিকগনিশন আপনাকে কি করতে হয়েছে, ইনিশিয়াল রিকগনিশন আপনার ফেয়ার ভ্যালু না ক্যারিং অ্যামাউন্ট, এই দুইটার মধ্যে যেটা লোয়ার সেটাতে রিভ্যালুয়েশন করতে বলছে না? জি স্যার। তাহলে আপনি এখানে ইনিশিয়াল রিকগনিশন আপনি কিসে করতেছেন? আইএফআরএস 5 কিন্তু কস্ট এবং রিভ্যালুয়েশন দুটোর জন্য আলাদা আলাদা করে বলেনি, হ্যাঁ রেদার বলছে ইনিশিয়াল আপনি এই দুইটার একসাথে করবেন। আর পিরিয়ডিক্যালি আপনাকে কি করবেন, পিরিয়ডিক্যালি আপনি রিভ্যালু করবেন, জি স্যার। পিরিয়ডিক্যালি কি করবেন, রিভ্যালু করবেন। রিভ্যালুয়েশন। সো ইনিশিয়ালি কিন্তু আপনার রিভ্যালুয়েশন আপনি কস্ট পেতে যাবেন না কেন, দ্যাট দিস ইজ দ্য ডেফিনেশন। সো এটা একটা মানে এই প্রসেসে আপনাকে এই এই ফর্মুলাতে ক্যালকুলেশন হবে। কস্ট এবং রিভ্যালুয়েশন যে মেথডটা আছে, যেটা আর একটু ব্রডার কনসেপ্টে ফিক্সড অ্যাসেট কিংবা আপনার ওই যে অ্যাসেট গুলোর জন্য কাজে লাগে, যেটা আমরা পরের চ্যাপ্টারে করব, এইটার ক্ষেত্রে কিন্তু সেটা নাই ইনিশিয়ালি, বরং আপনাকে যে লোয়ারটাতে বুক বুক করতে হবে আর পিরিয়ডিক্যালি আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। সো যেটা কস্ট এবং রিভ্যালুয়েশন মেথড যেটা ফিক্সড এর জন্য প্রযোজ্য, এটার জন্য কিন্তু সেরকম সরাসরি ওইটা প্রযোজ্য না। বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। সরি। ওকে, সো আমরা পরের চ্যাপ্টারটাতে চলে আসি। 21, দ্য ইফেক্ট অফ চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ। ওকে, IS 21 এর ক্ষেত্রে যেটা হয় কি, ওকে
স্লাইড ভিজিবল? জি স্যার। ওকে, সো IAS 21 যেটা বলে the effect of change in foreign exchange rate outline how to account for a foreign currency transaction and operation. Its financial statement also how to translate financial statement into presentation currency. So এখানে অ্যাকচুয়ালি এই আইএসটার একটু প্র্যাকটিক্যালি আপনারা খুব কম কম দেখতে পারবেন। ইভেন আগের যেটা IFRS 5 ওইটারও কিন্তু প্র্যাকটিক্যালি খুব কম, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা ফাইন্যান্সিয়াল খুব কম ফাইন্যান্সিয়াল পাই। ঠিক 21-এরও দেখা যায় যে ওইভাবে আমাদের এমএনসি গুলো কিংবা যাদের ফরেন অপারেশন আছে তাদের ক্ষেত্রে দেখা যায়, বাট তারপরেও ওইভাবে দেখা যায় না আমরা পাওয়াটা ডিফিকাল্ট। সো অ্যাকচুয়ালি একটা একটা এন্টারির ক্ষেত্রে তার অনেকগুলো কারেন্সি আছে। যারা ফরেন অপারেশন চালায় তাদের ক্ষেত্রে এই জিনিসটা, সো বেসিক কিছু ডেফিনেশন গুলো আমরা একটা চেষ্টা করব। বেসিক ডেফিনেশন অফ দিস রেট, হ্যাঁ। সো ক্লোজিং রেট বলতে বোঝায় দ্য স্পট এক্সচেঞ্জ রেট এট দ্য এন্ড অফ রিপোর্টিং পিরিয়ড। লাইক আপনার যে ডিসেম্বর এন্ডিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লোজিং রেট বলতে বোঝাচ্ছে যে ডিসেম্বরের যে রেটটা আপনি যে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানির অনেক ফরেন ট্রানজাকশন হতে পারে, এবং এই ফরেন ট্রানজাকশনের প্রতিটা ডে ওয়াইজে ডিফারেন্ট হতে পারে, রেট হতে পারে। সো ক্লোজিং রেটটা হলো যে 31 ডিসেম্বরে যে ধরেন আমি ডলার করলাম 108 টাকা, 1 USD, ঠিক আছে, এটা হলো ক্লোজিং রেট। The exchange difference বলছে the difference resulting from translating a given number of unit of one currency to another currency at different exchange rates. So এই এক্সচেঞ্জ ডিফারেন্স বলতে বোঝায় যে আপনার এক্সচেঞ্জ রেট অফ দ্য রেশিও অফ এক্সচেঞ্জ ফর দ্য টু কারেন্সি। আচ্ছা আচ্ছা, তাহলে এক্সচেঞ্জ ডিফারেন্সটা আমরা বুঝলাম যে গিভেন নাম্বার অফ ইউনিট অফ ওয়ান কারেন্সি টু অ্যানাদার কারেন্সিতে যে ডিফারেন্ট হয় সেটা হলো এক্সচেঞ্জ ডিফারেন্স। আর এক্সচেঞ্জ রেট হলো দ্য রেশিও অফ এক্সচেঞ্জ ফর টু কারেন্সি। ফরেন কারেন্সি বোঝাচ্ছে এই কারেন্সি আদার দেন এই ফাংশনাল কারেন্সি অফ দ্য এন্টাইটি। লাইক আমাদের দেশে একটা কোম্পানি চলতেছে, এটা বিডিটিতে চলে, তাহলে বিডিটি হলো আর ইউএসডি, তাহলে ইউএসডি হলো তার জন্য ফরেন কারেন্সি। আর ফরেন অপারেশন বলতে কি বোঝায়? an entity that is subsidiary হ্যাঁ, আর ফরেন অপারেশন বলতে বোঝাচ্ছে যে একটা সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট or joint arrangement of or a branch of a reporting entity, the activity of which is are based or conducted in the country or a currency other than those the reporting entity. একটা দেখেন এখানে এমন হতে পারে যে আউটসাইড দ্য কান্ট্রি হতে নট অনলি দিস, আপনার উইদিন দ্য কান্ট্রিতে যদি আপনার ডিফারেন্ট কারেন্সিতে কান্ট্রি অর কারেন্সি আদার দেন থোজ অফ দ্য রিপোর্টিং এন্টিটি, তাহলে কিন্তু হবে। যেমন আমাদের বাংলাদেশে ব্যাংকগুলোর একটা ওভিউ ইউনিট আছে, নাম শুনেছেন? নাম শুনেছেন কেউ? জি স্যার। এটা কি কে বলতে পারবেন? ওভারসিজ বিজনেস ইউনিট। না, অফশোর ব্যাংকিং ইউনিট। ইয়েস স্যার। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট, এটা কিভাবে অপারেশন হয় জানেন? মানে সেম না স্যার। ব্যাংকেরই যদি অন্য দেশে তাদের কোনো ব্রাঞ্চ থাকে হুম, ওই না না রিলেটেড। না না, অফশোর ব্যাংকিং ইউনিট যেটা বাংলাদেশে আছে এটা সেটা না। এটা হল ধরেন ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়ার একটা অফশোর ব্যাংকিং ইউনিট আছে, এটা ইপিজেড এরিয়াতে থাকে মোরলেস। এই অফশোর ইউনিটটা নর্মালি
ব্যাংক এশিয়ার সবগুলোতে কিভাবে লেনদেন হয় তার ইয়া কি, কারেন্সি কি, বিডিটি না? কিন্তু অনেক সময় এই ইপিজিডির যারা এক্সপোর্ট ক্লায়েন্ট গুলো থাকে, যারা সব ফরেন ক্লায়েন্ট, ওদের জন্য ওরা যদি প্রতিটা কিছুতে আপনার টাকা ডলারে কনভার্ট করতে হয়, তাদের জন্য প্রতিবার এক্সচেঞ্জ লস গেন হবে না, গেন সুযোগ আছে। সো দ্যাট ব্যাংক একটা সেপারেট দিছে যে একটা স্পেশাল ব্রাঞ্চ করবে, পারমিশন, যে এই ব্রাঞ্চের সবকিছু মানে ডলারে হবে। মানে এর কোনো বিডিটি অ্যাকাউন্ট নাই, এর অ্যাকাউন্ট ওপেন হয় ডলারে, এর যদি লোন দেয় তাও ডলারে হয়, ডিপোজিট রাখে সব ডলারে কাজ করে। দ্যাট ইজ এর পুরো এ টু জেড ট্রানজাকশন হলো ডলার। কিন্তু এটা কোথায় আছে? বাংলাদেশে, বাংলাদেশে আছে কিন্তু। তাহলে এই ওভিওটা কি ফরেন অপারেশন? এক্সপোর্ট রিলেটেড, মানে ফরেন ট্রানজাকশন রিলেটেড। First, this is a foreign operation because it is foreign operation definition of foreign. An entity that is a subsidiary, associate or joint arrangement or branch. তাহলে এটা একটা branch of a reporting entity, bank share, হ্যাঁ, the activity of which are based or conducted in a country or currency other those of the reporting entity. তাহলে আমার রিপোর্টিং এন্টিটির কারেন্সি কি, বিডিটিটা, আর ওভিওর কারেন্সি কি, ডলার না? সো ওভিও ইজ এ ফরেন অপারেশন ফর ব্যাংক এশিয়া। বুঝতে পেরেছেন? জি স্যার। Okay, so functional currency, the currency of primary economic environment in which entity operates. মানে ফাংশনাল কাছে বাংলাদেশে বিডিটি আমরা চলতেছে, সেটা আমাদের যে প্রাইমারি ইকোনমিক এনভায়রনমেন্ট। সো আমাদের ফাংশনাল কারেন্সি বিডিটি। আর নেট ইনভেস্টমেন্ট ফরেন অপারেশন, এটা হলো যে মানে নেট আমরা ফরেন অপারেশনের যে ইনভেস্টমেন্ট, সেটা প্রেজেন্টেশন কারেন্সি, দ্য কারেন্সি ইন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রেজেন্টেড। হ্যাঁ, যেমন এখানে বাংলাদেশে বিডিটি, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা বিডিতে প্রেজেন্ট করি, আর স্পট এক্সচেঞ্জ হলো কারেন্সি একটা ডেটের। সো এটা হলো বেসিক থিওরিটিক্যাল পার্ট। হ্যাঁ, সো এখন হলো আপনাকে ডিটারমাইনিং দ্য ফাংশনাল কারেন্সি। সো একটা কোম্পানির ফাংশনাল কারেন্সি কি হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর? ডিটারমাইনিং দ্য ফাংশনাল কারেন্সি। আপনি এখন বাংলাদেশের জন্য খুব বেরি ইজি, যে আমরা তো সব টাকায় চলে, কিন্তু যে সকল জায়গায় আপনার অনেকগুলা কারেন্সি একসাথে চলে, সেক্ষেত্রে ফাংশনাল কারেন্সি কোনটা আপনাকে এটা বের করা একটা ডিফিকাল্ট। সো এখানে IAS 21 একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে যে হাউ ইউল আইডেন্টিফাই প্রাইমারি ফাংশনাল কারেন্সি। এখানে একটা প্রাইমারি ইন্ডিকেটরস আছে এবং একটা সেকেন্ডারি ইন্ডিকেটরস আছে। সো দ্য প্রাইমারি ইন্ডিকেটরস হলো যে দ্য কারেন্সি দ্য মেইনলি ইনফ্লুয়েন্স সেলস প্রাইস। সো ওই কোম্পানির যে সেলস প্রাইসকে ইনফ্লুয়েন্স করে যে কারেন্সিটা, একটা মিনিট একটু। দ্য কারেন্সি দ্যাট মেইনলি ইনফ্লুয়েন্স সেলস প্রাইস, যেটা কোম্পানির সেলস প্রাইসকে সবচেয়ে ইনফ্লুয়েন্স করে। দ্য সেকেন্ডারি পয়েন্ট হলো দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি হুজ কম্পিটিটিভ ফোর্স অফ রেগুলেশন মেইনলি ডিটারমাইন দ্য সেলস প্রাইস। এরকম হতে পারে। অ্যান্ড আরেকটা হতে পারে যে দ্য মেইনলি ইনফ্লুয়েন্স লেবার, ম্যাটেরিয়াল এন্ড আদার কস্ট। এটা যে কারেন্সিতে হবে সেটা তার ফাংশনাল কারেন্সি। সেকেন্ডারি একটা ইন্ডিকেটর থাকতে পারে যদি প্রাইমারি ইন্ডিকেটর ক্লিয়ার না হয়। দ্য ফান্ড ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসিভ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা যে কারেন্সিতে আসবে সেটা তার মেজর কারেন্সি হিসাবে আসবে। সো
দিস ইজ অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্ট। আমরা এখন একটু ম্যাথস লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করবো যে কিছু ট্রানজেকশন কিভাবে করে। সো কনভার্সন গেইন অর লস। Conversion is the process of exchanging amount of one foreign currency to another. এটা হলো বেসিক কনভার্সন। স্যার ইন্ডিকেটর যদি আপনি একটু বুঝিয়ে দিতেন। আমি আপনার কথা বুঝতে পারিনি, একটু আবার বলেন, ড্রপ করেছি। স্যার ইন্ডিকেটরসটা যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন ভালো। সহজ তো, এই জন্য আমি আরো থিওরিটিক্যাল পার্ট তো, মানে আপনার ফাংশনাল কারেন্সি কি হবে। অনেক সময় হয় কি যে আপনার যেমন আমাদের তো খুব ইজিলি ইউ ক্যান অ্যাসেস দ্যাট বিডিটি ইজ আর ডলার। এখন আপনি যদি দুবাই বেস একটা কোম্পানি হয়, হ্যাঁ, দুবাইতে যার নিজস্ব একটা কারেন্সি আছে, দুবাই বেস্ট, এই কোম্পানিটা আপনার ডলারে কিছু ট্রানজেকশন করে, আপনার একটা বড় অ্যামাউন্ট সে ইউরোতে তার থাকতে পারে, তার চাইনিজে ব্যবসা থাকতে পারে, হ্যাঁ, তার মেজর পার্ট। এখন ওই কোম্পানির ক্ষেত্রে ফাংশনাল কারেন্সি কোনটা ডিসাইড করবেন আপনি, কোন কারেন্সিতে সে ফাংশনাল কারেন্সি ডিসাইড করবে। তো সেক্ষেত্রে বলছে যে আপনাকে প্রাইমারি কিছু ইন্ডিকেটর আছে যে আপনি একটা তো জায়গায় ডিসিশনে আসতে হবে। সো আপনি যখন ডিসিশন নেবেন তখন প্রথম যে প্রাইমারি ইন্ডিকেটর আছে যে ওর যে সেলসটা আছে, তার যে টোটাল সেলস, দেখবেন যে এই সেলসটা অ্যাকচুয়ালি সে কিসে করে, সে কি ইউরোতে করে, ডলারে করে, নাকি চাইনিজ ইয়েতে করে, চায়নার এটার নাম কি বলে, ইয়েন, চাইনিজ ইয়েনে করে। যদি সে চাইনিজ ইয়েনে করে তাহলে ফাংশনাল কারেন্সি তার চাইনিজ ইয়েন, মেইনলি ইনফ্লুয়েন্স সেল প্রাইস। হ্যাঁ, একটা মিনিট একটু ভাইয়া। হুম, হুম। ভাই আল্লাহ হাফেজ। নামাজের ব্রেক দিবেন স্যার? আমার একটা ইয়েতে, আচ্ছা এটা শেষ করে নিন। হ্যাঁ, ওকে। সো ইনিশিয়ালি হলো যে মেইনলি ইনফ্লুয়েন্স সেল প্রাইস যদি যেটা হয় সেটা হতে পারে। আর যদি সেকেন্ডারি অপশন আরো, যদি এটাতে আপনি ডিসাইড করতে না পারেন, লাইক এটা এমন দেখলেন যে আপনার 30% ইউরোতে, 30% ইয়েনে, 30% ডলারে। সো দ্য সেকেন্ডারি আপনি দেখবেন যে দ্য কান্ট্রি হুজ কম্পিটিটিভ ফোর্স অ্যান্ড রেগুলেশন মেইনলি ডিটারমাইন দ্য, কোন রেগুলেশন অ্যাকচুয়ালি চলে, হ্যাঁ, সেলস প্রাইস, সেটাতে আপনি ডিসাইড করলেন। সেটা যদি আপনি ডিসাইড না করতে পারেন, দেন মেইনলি ইনফ্লুয়েন্স লেবার, ম্যাটেরিয়াল এবং আদার কস্ট, এটা কোন কারেন্সিতে, সেটাতে আপনি ডিসিশন নেবেন। যদি এই তিনটা কোনোটাতে আপনি ডিসিশন আসতে না পারেন, দেন সেকেন্ডারি ইন্ডিকেটরস বলছে যে মেজর ফান্ড অ্যারাইজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কোন কারেন্সি দিয়ে ফান্ডটা অ্যারাইজ হয়, হ্যাঁ, সেটা হতে পারে। এবং রিসিভ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার অপারেটিং অ্যাক্টিভিটিস যে মেজর যে রিসিভ গুলো আছে সেটা যে কারেন্সিতে হয়। সো এইটার কনক্লুশনে গিয়ে তার ফাংশনাল কারেন্সি সে আইডেন্টিফাই করবে অর্গানাইজেশন। জি স্যার, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, সো এরপর যেটা ফরেন কারেন্সি ট্রানজাকশন নিয়ে আমরা ইয়ে করছিলাম, কনভার্সন গেইন এন্ড লসেস। কনভার্সন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং amount of one foreign currency for another. একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছে যে মেরিকো কোম্পানি, a US based company buys a consignment of goods from a supplier of Germany. So US based company goods from Germany, goods buy from Germany. The order is placed in May 1st and agreed price is ইউরোতে একটা এগ্রিড প্রাইস করছে, এগ্রিড প্রাইস ছিল ইউরো, এই প্রাইসটা। at the time of delivery of the exchange rate, at the time of delivery the exchange rate euro was 2 to 1, মানে 2 ইউরো সমান $1 ছিল। মেরিকো would record the amount as below, যখন সে এটা আপনার রেকর্ড করে তখন সে
এইভাবে রেকর্ড করে যে যেহেতু তার 1,24,200 ইউরো দিতে হবে, বাট তার বুকস তো ডলারে, ইউএসডি বুকসে, সেটা ফাইন্যান্সিয়াল করে কি এটাকে 124 কে 2 দ্বারা ভাগ দিয়ে যেটা হয় এই 62,125 হিসেবে বুক করে পারচেজ ডেবিট, ট্রেড পেয়েবল, ক্রেডিট। ওকে, এখন এইটাতে তো সে বুক করে ফেলছে, বাট এখন যখন পেমেন্ট করতে আসছে, পেমেন্ট করতে আসার সময় দেখছে যে এই রেটটা চেঞ্জ হয়ে গেছে, 2.05 to 1 হয়ে গেছে। তাহলে তাকে এখন কত, তাকে দিতে হবে 124,250 ইউরো। বাট এটাকে যদি সে ডলারে কনভার্ট করে, এখন করবে $2.05, এটাতে ভাগ দিবে, ভাগ দিলে থাকে এটা এটা হয়ে যায় $60,610। সো এখন তাকে তো এটা পেমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি। তো সো এখন তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এন্ট্রি পড়বে, এই ট্রেড পেয়েবল যেটা আছে, ইমরান ইয়ে দিচ্ছেন কেন আমার এখানে, অ্যাড করতেছেন কেন? আমাকে 60,000 কি কি করছে আমাকে, 60,000 আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর এইটা ট্রেড রিসিভেবল পেমেন্ট হচ্ছে, আর বাকি যে গ্যাপটা আছে 1,500 150 এটা আমার প্রফিট অন কনভার্সনে, আমি আমার ইনকামে আমি বুক ফর করছি। ক্লিয়ার এটা? জি স্যার। আর প্রফিট অন কনভার্সন কুড বি ইনক্লুডেড ইন প্রফিট ফর দ্য ইয়ার ইন হুইচ কনভার্সন টেক প্লেস। এটা কোন ইয়ারে বুক হবে, যে ইয়ারে আমি কনভার্সনটা আমি টেক প্লেস হয়েছে। সিমিলারলি রিসিভারের পার্সপেক্টিভে আরেকটা হতে পারে, ধরেন মানে এখানে জার্মান যে কোম্পানিটা ছিল তার ক্ষেত্রে কি হবে। সিমিলার যদি আমরা ওইরকম একটা ট্রানজাকশন দেখি, এই শব্দ যেমন এটা বন্ধ করো, সাপোজ দ্যাট অ্যানাদার ইয়ানকি ফেড কোম্পানি sells good to a Mexican company and it's agreed that payment should be, এটা কি অন করেছে তুমি তো আমাকে, সাপোজ দ্যাট suppose that another Yankee Fed company sells good to Mexican company and it's agreed that payment should be made in Mexican pesos at price Mexican 1,16,000 to Mexican company. আচ্ছা ওকে, সে পেমেন্ট করবে 1,16,000 মেক্সিকান pesos মানে ওদের we will further assume that the exchange rate at the time Mexican to dollar ছিল 1.17.2:1, but when debt is eventually paid the rate has altered 18.1 হয়েছে। ইয়াংকেন কোম্পানি could record the sale as below. So এটা ক্ষেত্রে সেম হয়েছে যে পরবর্তীতে 1 = 18.1 কনভার্সন রেট হয়েছে। তাহলে যখন সে সেল করেছে তখন সে কি তে কনভার্ট করবে, এইটাকে 17.2 দ্বারা ভাগ করবে ইনিশিয়াল যে তখনকার রেট এট দ্য টাইম অফ ডেলিভারি। তো সেক্ষেত্রে এইটা তার ট্রেড রিসিভেবল, আর রেভিনিউ হলো বাকিটা তার রেভিনিউ। বাট যখন সে অ্যাকচুয়ালি রিসিভ করতেছে তখন তার রেট ডিপ্রিসিয়েশনের কারণে সে অ্যাকচুয়ালি আরো কম ডলার রিসিভ করতেছে, রিসিভ করতে গিয়ে, এবং তার কি হয়েছে একটা লস বুক ফর হচ্ছে, আর বাকিটুকু তার ট্রেড রিসিভেবল ফুল অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বাকিটুকু লস বুক হয়ে যাচ্ছে। সো এটা একটা বায়ার
এবং একটা সেলারের বুকসে ট্রানজেকশনটা কিভাবে ইম্প্যাক্ট করে সেটার একটা প্রেজেন্টেশন। স্যার এই লসটা কোথায় দেখাবো স্যার? এটা কিসে ছিল? লস, প্রফিট অন কনভার্সন। ঠিক সিমিলারলি লস অন কনভার্সন একটা আমার এক্সপেন্ডিচার পিএলএন, আমি বুক ফর করবো আচ্ছা পিএলএন এ দেখাবো স্যার। পিএনএল এ। হ্যাঁ হ্যাঁ। Yes, yes. এবং সেম কারেন্ট ইয়ারে এট দ্য রেট অফ কনভার্সন, যে ইয়ারে কনভার্সনটা কন্ট্যাক্ট হয়েছে সেই ইয়ারে আমরা লসটা আমরা বুক ফর করব। এরপর হলো ট্রান্সলেশন। ফরেন কারেন্সি foreign currency translation as distinct from the conversion does not involve each other. Translation is required at the end of accounting period when the company still holds of asset or liabilities in its statement of financial position which were obtained or incurred in a foreign currency. আচ্ছা, এটা আমি একটু বেসিকলি, আচ্ছা আগে এটা শেষ করে দিই তারপর আমরা। সো বলতে বোঝাচ্ছে যে ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশন হলো আপনার যখন আপনার ব্যালেন্স শিটে আপনি কোনো অ্যাসেট লাইবিলিটি হোল্ড করতেছেন, at the closing of the ফাইন্যান্সিয়াল পজিশন আপনার এই জিনিসটা থাকে, তখন ক্লোজিং ডেট আপনাকে এটা কনভার্ট করে নিতে হয়। সো দিস ইজ বেসিক ট্রান্সলেশন। এবং কিভাবে হবে? দিস অ্যাসেটস অর লাইবিলিটিস মাইট কনসিস্ট অফ an individual home company holding individual asset liability originating in a foreign currency deal or individual home company with separate branch or business operating abroad. আচ্ছা ওকে, এটা তো কিছু। there has been a great uncertainty about the method of such speed transfer. আচ্ছা এটা থিওরিটিক্যাল পার্ট, মানে মূল যে পয়েন্টটুকু বলছে আপনাকে যে একটা কোম্পানির যদি at the end of reporting period কোম্পানি still hold asset or liabilities in its ব্যালেন্স শিটে থাকে, সেটাকে আমাকে ট্রান্সলেট করতে হয় নতুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। যেমন আপনি ধরেন লাইক আমি ব্যাংক এশিয়ার এক্সাম্পলটা দিচ্ছি। ব্যাংক এশিয়া ধরেন তার দুইটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, একটা ইউকে তে একটা ইউএসএ তে। এখন ইউএসএ তে যে তার সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে, এটাতে ধরেন তার ক্যাপিটাল হিসেবে $1 লাখ সে ইনভেস্টমেন্ট করছে। ওকে, এই যে তার $1 লাখ ব্যালেন্স শিটে আমার যেদিন আমি বুক ফর করছি, হুম, কততে বুক ফর করেছিল ধরেন, তখন ধরেন আপনার 80 ছিল, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 80-তে বুকস ফর করা ছিল। তাহলে আমার লোকাল বুকসে কত টাকা ছিল? $1 লাখ এট দ্য রেট অফ 80, তার কত হচ্ছে? 80 লাখ না? কিন্তু আজকে যদি এটার প্রাইস হয় $110 ডলার প্রাইস, তাহলে এটার প্রাইসটা কত হবে? 1,10,00,000 হবে না? বুঝতে পেরেছেন? এই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সো এই যে আমার অ্যাসেটটাকে ট্রান্সলেট করে নিতে হবে আজকে ডেটে, সেটা হলো ট্রান্সলেশন। আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। সাপোজ ফর এক্সাম্পল, বেলজিয়ান সাবসিডিয়ারি পারচেজ এ পিচ অফ প্রপার্টি ফর ইউরো 21 lakh on December 17. The rate of exchange at this time was 70 euro 70 to $1. During 2008, the subsidiary charged a depreciation billing eto and subsidiary recorded as eto. The local holding company must translate the asset value into dollar, but there is a choice of exchange rate which existed at the date of purchase or the rate existing at the end of 2018. Okay, so যখন এই ধরনের একটা ট্রানজাকশন হবে, at this তখন কোম্পানির কাছে দুইটা জিনিস থাকে, কোম্পানি কোন রেটে অ্যাকচুয়ালি
এই ট্রান্সলেশনটা করে কোম্পানির হাতে দুইটা অপশন থাকে। একটা হলো যখন আপনি এই যে পিএনএল এর ব্যালেন্স শিটের ক্ষেত্রে আপনাকে অ্যাট দ্য রেট অফ ট্রানজাকশন যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা করছে সেই রেটে কনভার্ট করতে পারে, অথবা রেট এক্সিস্টিং অ্যাট দ্য এন্ড অফ ক্লোজিং ইয়ার, যেটা ডিসেম্বর এন্ডিং এর যে রেটটা ক্লোজিং রেটে কনভার্ট করতে পারে। সো আমরা আরেকটু এক্সাম্পল দেখলে মনে পরে আরেকটা দুটো ম্যাথস আছে, তখন আমরা একটু ক্লিয়ার ম্যাথস গুলো কোথায়। হুম, আচ্ছা। সো ফরেন কারেন্সি ট্রানজেকশনের ক্ষেত্রে আইএস 21 এর 21 বলা আছে যে IS 21 state that each transaction should be translated using exchange rate on the date of transaction occurred. যেই ডেটে ট্রানজাকশন ঘটবে সেই এক্সচেঞ্জ রেটে আপনাকে ট্রানজাকশনটা শিফটিং করতে হবে। An average rate for a period may be used if exchange rate do not fluctuate significantly. So আপনাকে বলছে যে একটা এক্সচেঞ্জ স্পেশাল প্রতিটা ট্রানজাকশন যে রেটে হবে সেই ইয়াতে আপনাকে ট্রানজাকশনটা করার জন্য, আর যদি কখনো ওই মেজর ফ্লাকচুয়েট না করে তাহলে আপনাকে একটা এভারেজ রেট ইউজ করার জন্য আইএস আপনাকে ইনিশিয়াল রিকগনিশন করে। সো ইনিশিয়াল রিকগনিশন উইল বি অ্যাট এক্সচেঞ্জ রেট অফ ট্রানজাকশন অকার্ড অর একটা এভারেজ রেট, এই দুইটার একটাতে সে ইনিশিয়ালি রিকগনিশন করবে। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আসবে কি, দ্য ফরেন কারেন্সি ট্রানজাকশন মে গিভ রাইজ অ্যাসেট। পরবর্তীতে কি হতে পারে যে এ ফরেন কারেন্সি ট্রানজাকশন মে গিভ রাইজ টু অ্যাসেট অর লায়াবিলিটিস দ্যাট আর denominated in the foreign currency. This asset and liability will need to translate into a entity's functional currency each reporting period. এখন আপনি ইনিশিয়াল রিকগনিশন করে ফেললেন, এখন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট হলো কি, ধরেন নভেম্বর 1 তারিখের একটা ট্রানজাকশন ঘটলো, তখন তো আপনি এটা বুক ফর করলেন, বাট সাবসিকুয়েন্ট মেজারমেন্টে ডিসেম্বরে এসে আপনাকে আবার সাবসিকুয়েন্টলি ইচ অফ রিপোর্টিং ডেট, দ্যাট মিনস ডিসেম্বর 30 থেকে আপনাকে আবার এটা মেজারমেন্ট করতে হবে। How they will translate it depends on whether the asset and liabilities are monetary or non-monetary item. এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছে যে এই যে আপনার ডিসেম্বর ইন্ডিকে আপনাকে এটাকে শিফট করতে হবে, আচ্ছা। সো ইনিশিয়ালি মেজারমেন্ট আমরা করলাম যে অ্যাসেটটাকে স্পট রেট অর একটা এভারেজ রেট, বাট সাবসিকুয়েন্টলি যখন আমি এটাকে মেজার করব তখন এই ইটস ডিপেন্ডস অন যে অ্যাসেটটা অ্যাকচুয়ালি আমার কি মনিটারি আইটেম অর নন মনিটারি আইটেম। ইটস ইম্পর্টেন্ট থিংস যে মনিটারি আইটেম হলে এক ধরনের হবে, নন মনিটারি আইটেম হলে এক ধরনের হবে। সো আমরা এখন পরের স্লাইডটাতে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মনিটারি আইটেম এবং কোনটা নন মনিটারি আইটেম। মনিটারি আইটেম বলছে যে the essential feature of monetary item as the definition implies is the right to receive a fixed or determinable number of units of currency. Example হলো ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স হতে পারে, ট্রেড রিসিভেবল and payable, loan receivable and payable, foreign currency bond held as available for sale, foreign currency bond held to maturity, pension or other employee benefit to be paid in cash, provision that are settled in cash dividend that are recognized as a liability, contract to receive or deliver. আর সিমিলারলি নন মনিটারি আইটেম হতে পারে যে non-monetary item does not give the right to receive a fixed or determinable number of unit of a currency that includes amount prepaid for goods and services, goodwill, intangible assets, property, plant and equipment, provision to be settled by the delivery of non-monetary asset,
equity instrument that are held as available for sale in financial asset, equity instruments in subsidiaries, associate or joint venture. সো আপনাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে আমার যে ব্যালেন্স শিটে অ্যাসেটটা এবং লায়াবিলিটিটা আছে, হ্যাঁ, সেটা কিসে আছে, মনিটারি আইটেম না নন মনিটারি আইটেম। সো মনিটারি আইটেম যদি হয় তাহলে মনিটারি আইটেম ক্লোজিং এক্সচেঞ্জ রেটে আপনাকে শিফট করতে হবে। সো আমি আবার একটু বলি যে ইনিশিয়ালি আপনাকে বুক ফর করছেন কিভাবে, এই হয়তো বা স্পট রেট অর একটা এভারেজ রেট, দেন সাবসিকুয়েন্টলি আপনাকে এটা মেজারমেন্ট করতে হবে এটা কোন রেটে শিফটিং করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে ইজ ইট এ মনিটারি আইটেম অর নন মনিটারি আইটেম। যদি মনিটারি আইটেম হয় তাহলে ক্লোজিং যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই রেটকে শিফট করতে হবে। তাহলে ইনিশিয়াল রেট এবং পরের রেটের সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে না? বুঝছেন না বুঝেন? জি স্যার, বুঝছি, ডিফারেন্স হবে স্যার। হ্যাঁ, ডিফারেন্স ক্রিয়েট হবে। দ্যাট কুড বি এ লস অর ট্রান্সলেশন রিজার্ভ, হ্যাঁ, এই ধরনের ফরেন কারেন্সি ট্রান্সলেশন যে রিজার্ভ পার্ট অফ ইকুইটি এই ধরনের গিয়ে শিফট হতে পারে। আর যদি নন মনিটারি আইটেম হয় তাহলে কিসে বুক করব? মেজার অ্যাজ অ্যাট হিস্টোরিক কস্ট। হ্যাঁ, হিস্টোরিক কস্ট মানে কি, যেই প্রাইসে আমি বুক ফর করছি সেই প্রাইসে। তাহলে এটার ক্ষেত্রে কি কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে? না স্যার। ওকে, আচ্ছা, নন মনিটারি আইটেম মেজার্ড এট ফরেন কারেন্সি ফেয়ার ভ্যালু আর রিট্রান্সলেটেড এট ইচ ডেট অফ দ্য ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। আচ্ছা, এটা তো ইয়ে না। আমরা একটু সো মেজর যে ইম্প্যাক্ট অফ মনিটারি আইটেম নন মনিটারি আইটেম, আমরা এরপর একটা হচ্ছে রিকগনিশন অফ এক্সচেঞ্জ ডিফারেন্স। এটা একটু থিওরিটিক্যাল পার্টগুলো, তো পার্টগুলো একটু দেখে নিতে হবে পরবর্তীতে, যাতে ম্যাথমেটিক্যাল গুলো আসলে আমরা উই কুড আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। ওকে, এখানে বলছে যে এক্সচেঞ্জ ডিফারেন্স অকার্স when there is a change in exchange rate between the transaction date and the date of settlement of monetary item arising from foreign transaction। যেটা আমরা যে দুইটা এগুলো বলছি যে ট্রানজাকশন ডেট এন্ড ডেট অফ সেটেলমেন্ট, যে পারচেজের ভিউ এবং সেলার ভিউতে যেটা দেখলাম যে এটা এক্সচেঞ্জ ডিফারেন্স হতে পারে। those arising on settlement of monetary items should be recognized in profit and loss account in the period they arise। সো আমরা এর আগে যে এক্সাম্পলটা করেছিলাম সেখানে কি বলছিল যে ওই লসটা আমরা বুক ফর করছি না কিংবা গেইনটা বুক ফর করছি না, সেটার কথা বলছে। Two situation need to consider: the transaction is settled in the same period. The transaction is settled in the same period as that in which it occurred. মানে that means all exchange difference is recognized in that period. The transaction is settled in subsequent accounting period. The exchange difference recognized in each intervening period up to the period settlement by determining by the each. Okay, এখানে বললো যে আপনার দুইটা হতে পারে। আমরা যে এক্সাম্পলটা বলেছিলাম, যদি একই ফাইন্যান্সিয়াল ইয়ারে হয় তাহলে তো মানে ইটস ভেরি গুড। ইনিশিয়ালি আপনি রিসিভেবল কিংবা পেয়েবল ক্রিয়েট করলেন, পরবর্তীতে আপনি পেমেন্ট করলেন, তাহলে কি হলো, লাভ লস আমি ওই ফাইন্যান্সিয়াল হইতে পারে। এখন যদি এমন হয়, ধরেন নভেম্বর 1 তারিখে আপনি সেলস করছেন, আমরা এই এক্সাম্পলটাতে যাচ্ছি যে দুইটা এক্সাম্পল দেখালাম না, এই যে এরকম একটা এক্সাম্পল। হ্যাঁ, যে এমন যদি হয় যে নভেম্বর 1 তারিখে আপনি ইনিশিয়ালি পারচেজ কিংবা সেল করছেন, ডিসেম্বর 31 তারিখে ইয়ার এন্ডিং হলো, আবার মার্চে এসে আপনি পেমেন্ট করলেন, তাহলে কি হবে? তিনটা ইম্প্যাক্ট হবে না? সো এক্ষেত্রে বলছে আপনাকে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা এখানে কি বলছে যে 2 বছর, দ্য এক্সচেঞ্জ ডিফারেন্স রিকগনাইজ ইন ইচ ইন্টারভেনিং পিরিয়ড আপ টু দ্য পিরিয়ড অফ সেটেলমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেটস ডিউরিং দ্যাট পিরিয়ড। দ্যাট মিনস আপনাকে ওই নভেম্বর থেকে ডিসেম্বর এসে যে যদি কোনো এক্সচেঞ্জের ডিফারেন্স ক্রিয়েট হয়,
সেটাকে আপনি আপ টু ডেট করে রাখতে হবে কারেন্ট মার্কেট প্রাইসের সাথে। আবার যদি ফেব্রুয়ারিতে আপনি একটা পেমেন্ট করেন, তাহলে ফেব্রুয়ারি তে গিয়ে আবার একটা রিপ্রাইসিং করে এক্সচেঞ্জ গেইন অর লস বুক করতে হবে। বুঝতে পারছেন এটা? এই বুঝা গেছে? তাহলে স্যার মনিটারি আইটেমের ক্ষেত্রে সেল ডেট অথবা হচ্ছে মানে সেটেলমেন্ট ডেট অথবা হচ্ছে যেই দিনে হচ্ছে বুক ফর করা হবে না মানে না ইয়ার এন্ডে না না, ওই আপনাকে দিনের এক্সচেঞ্জ হ্যাঁ রেট ইউজ করা হবে। না, আপনাকে সেটেলমেন্ট ডেটের আপনাকে করতে হবে, এটা হলো ফাইনাল। কিন্তু বলছে এর আগে যদি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হয়, তাহলে ক্লোজের ক্ষেত্রে আপনাকে আবার আপ টু ডেট প্রাইসে এটাকে কাছাকাছি করে নিতে হবে। তাহলে স্যার সেটেলমেন্ট ডেট আর ইয়ার এন্ড দুই ক্ষেত্রেই তো আমি আপ টু ডেট এক্সচেঞ্জ রেটই ইউজ করছি। হ্যাঁ, কিন্তু ফাইনাল গেইন লস হবে আপনার ওই যে সেটেলমেন্ট ইয়াতে গিয়ে। মানে এর আগে যদি আপনার অ্যাকাউন্টিং ক্লোজ করে, তাহলে এটা অ্যাকাউন্টিং লাভ লসটা হবে, মানে রিয়েল লাভ লস হবে না, পরবর্তীতে গিয়ে রিয়েল লাভ লসটা হবে। তিনটা জায়গায় তাহলে স্যার স্যার ইয়ার এন্ডের ক্ষেত্রে আনরিয়ালাইজড গেইন লস কিন্তু দেখাবে। গেইন তো লস লসই, লস হিসাবে বুক করতে হবে, কিন্তু মানে রিয়েল লস না। আমি জাস্ট বোঝানোর জন্য আর কি, যে যেহেতু আমার সেটেলমেন্ট করিনি আমি, হ্যাঁ লসটা বোঝা যাবে না, রিয়েল লসটা পরে হবে। জি স্যার, কিন্তু স্যার মানে ইয়ার এন্ডের ক্ষেত্রে কি স্যার আমরা আনরিয়ালাইজড গেইন লস হিসেবে দেখাবো না নাকি এমনিতেই যা থাকবে? আনরিয়েলাইজ গেইন হবে, হবে না লস। না আপনার শুনেন, এখানে গেইন হলে কিন্তু পিএনএল এ যায় নাই, কম্প্রেহেনসিভ ইকুইটি স্টেটমেন্টে যাবে। হ্যাঁ, আর লস হলে আপনাকে পিএনএল এক্সপেন্ডিচার চার্জ করে দিতে হবে লসে। আচ্ছা স্যার। আমরা একটা ম্যাথস করবো, আর একটা পরে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখলে আমরা একটু বুঝতে পারবো। একটা কোম্পানি হুজ ইয়ার এন্ডিং ডিসেম্বর, বলছে দ্য বাইস অভিজিৎ মন্ডল, অ্যাড করলেন কেন? একটা কোম্পানি হুজ ইয়ার ইন ডিসেম্বর 31st December buys some goods from Telmor SA of France on September 30. The invoice value is 60,000 and is due for settlement in equal installment on 30 November and 30 June. The exchange rate moved as followed. Required the still the accounting entries in the books of settle company, মানে যে বায়ার, হ্যাঁ তার বুকসের ট্রানজাকশনগুলো দেখানোর জন্য। বুঝতে পেরেছেন? এটাতে আমরা বুঝতে পারবো যে একটু আগে যে আলোচনাগুলো করেছি সেটার অনেকখানি এখানে বুঝতে পারবো। কি বলছে সে, এই কোম্পানিটা 60,000 ইউরোতে একটা পারচেস করছে, ইউরোতে কিনছে, হ্যাঁ, আর ওর বুকস হলো ডলারে, আর কিনছে ইউরোতে। আচ্ছা, ভালো কথা। এন্ড ইজ কবে কিনছে আবার বলি, সেপ্টেম্বর 30-তে। আর ওর বুকস কখন শেষ হয়? ডিসেম্বর 31-এ। আচ্ছা, এই 60,000 ধরেন সে পেমেন্ট করবে ইকুয়ালি ইনস্টলমেন্টে, ইকুয়ালি 4টে ইনস্টলমেন্টে করতে হবে, তাই তো? মানে ইকুয়ালি ইনস্টলমেন্টে সে ইকুয়ালি ইনস্টলমেন্টে পেমেন্ট করবে 30 নভেম্বর এবং 31 জানুয়ারি, সে দুইটা ইনস্টলমেন্ট। মানে আপনার 30,000 ইউরো সে কি করবে, শোধ করবে কততে?
নভেম্বর 30। আর বাকি 30,000 শোধ করবে কখন? জানুয়ারি 31। তাহলে আমরা কি কি রেট দিয়ে রাখছে? সে যে সেপ্টেম্বরে যেদিন কিনছে সেদিন 1 ইউরো এবং ইয়ার মধ্যে এক্সচেঞ্জ রেট দিছে কত? 1.6। এটা 30শে সেপ্টেম্বর আছে 1.6। ডিসেম্বরের রেট দেওয়া আছে 1.9। আর নভেম্বরে যে 30 শোধ করছে তখন রেট হয়েছিল 1.8। আবার 31শে জানুয়ারি রেট কত ছিল? 1.85। প্রবলেমটা বুঝছেন? স্যার এক্ষেত্রে ওনার 30 নভেম্বরে ওনার লস হবে হচ্ছে $3,333। আচ্ছা, হতে পারে আমি এখনো ওকে। তো লস পর্যন্ত চলে গেছেন না, মনে হয় ফিগার ঠিক নেই মনে হয়। আচ্ছা, হতে পারে, আমার মনে হচ্ছে, কিন্তু এরকম কোনো ফিগার নাই, আমি 3,333 ফিগার পাচ্ছি না। আচ্ছা, আমি একটা একটা করে এখন আমাকে বলেন ইনিশিয়ালি তার 12,000। না, তাও ঠিক নেই। আচ্ছা, আমাকে বলেন ইনিশিয়াল রেঞ্জে 30শে সেপ্টেম্বর তার কি ট্রানজাকশন হবে সেটা বলেন আপনারা। ইনিশিয়াল রিকগনিশন হচ্ছে $37,500। 1.6 দিয়ে স্যার ইয়ে করবো আমরা। ভাই আমাকে আগে এন্ট্রিটা বলেন, কি সাত ডেবিট কি হাজার ভাগ। ও আচ্ছা, স্যার $37,500 হবে। কি ট্রানজাকশন হবে? এন্ট্রি বলেন। পারচেজার স্যার পেয়েবল। পারচেজ ডেবিট $37,500 আর ট্রেড পেয়েবল ক্রেডিট 37,500। এটা আমরা সবাই ক্লিয়ার, তাই তো? এখন নভেম্বর 30 সেটা করেন। কি ট্রানজাকশন হবে? আগে ট্রানজাকশন গুলো বলেন। স্যার পেমেন্টের ট্রানজাকশন হবে এখানে, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর একটা ক্যাশ হবে, তাই তো? ধরে নিলাম ক্যাশ। আর একটা হচ্ছে লস হবে। লস বা লস লাভ। লস হলে ডেবিট হবে, তাই তো? লস লস হলে ডেবিট হবে। বলেন। পেবল ডেবিট হবে 18,750। আর লস হচ্ছে স্যার 2,083। আর ক্যাশ ক্রেডিট 16,667। তাহলে মিলছে? না না স্যার, না মিলে তো। 33,000 না। তাহলে গেইন হবে। গেইন তো স্যার এখানে। গেইন হবে এটা? জি স্যার, গেইনই তো হচ্ছে। গেইন 2,083। এখন বলেন, এটা কেউ বুঝছেন? বুঝতে পেরেছেন এটা কিভাবে গেইন হয়েছে সবাই? না, গেইন না। হ্যাঁ, স্যার রেটটা বেড়ে গেছে।
আমার ফ্যাক্ট হলো যে লসটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই, কারণ সরি জি গেইনটা স্যার। বুঝতে পেরেছেন কিনা, কারণ সবাই তো বললেন প্রথম লস হবে, গেইনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, এবার বুঝতে পেরেছি। ওইখানে ওকে, আচ্ছা ওকে, আমি ধরে নিলাম আপনারা বুঝতে পারছেন, আমি আর বুঝাচ্ছি না। এবার আসেন ডিসেম্বর 31 তারিখে। আচ্ছা হোয়াইট বোর্ডে যে যে আমি লিখি, আপনারা কি মানে ইজ ইট ওকে? জি স্যার, চেনা যায়। এক্সেল থেকে এটা বেটার না? জি স্যার। ওকে, ডিসেম্বর 31 তারিখ আমাদের কি ট্রানজাকশনটা হবে? লস ডেবিট আর লস ডেবিট হবে স্যার। ডেবিট হবে, জি স্যার। আর আর পেয়েবল ক্রেডিট। পেয়েবল ডেবিট হবে, কোনো এখানেও গেইন হবে। এইখানে হ্যাঁ, এখানে 1.6 থেকে 1.8 এখানে গেইন হবে স্যার 0.2 এর জন্য। তাহলে পেয়েবল কি হবে? 15,789। পেয়েবল ডেবিট হবে আর লসটা গেইনটা ক্রেডিট হবে স্যার। এটা কত টাকা 0.2 এর বলেন? জন্য। 15,789। তাই বেটা, এত টাকা কি কিনে নাকি? আচ্ছা হ্যাঁ, না 15,000। গেইনটা কত? এটা অ্যামাউন্টটা বলে দেন। 6,000। না এত হওয়ার কথা না, আরো কম হবে। 878 স্যার। গেইন হচ্ছে 2,960। কে বলছে? নুসরাত শারমিন। পেয়েবল হবে 18,750 আর গেইন হবে 2,960। 960? তো তাহলে তো পেয়েবল তো আপনার বুক ফর করা আছেই নুসরাত, পেয়েবল তো আপনার বুক ফর করা আছেই একটা বড় অ্যামাউন্ট, শুধু এই গেইনের জন্য একটা পোর্শন বাদ হয়ে যাবে, পেয়েবল কমে যাবে। বুঝতে পেরেছেন? এটা 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 ক্লিয়ার তো? পেয়েবলটা তো ডিসেম্বরে না ক্লিয়ার হবে, তাহলে ডেবিট এই ডেবিট পেমেন্ট করবো কবে আমি এটা? মানে নাকি সেকেন্ড সেকেন্ড জানুয়ারিতে, ইনস্টলমেন্ট তো। জানুয়ারি, সেকেন্ড ইনস্টলমেন্ট কবে? 31 জানুয়ারি। সরি, এটা তো ডিসেম্বরে। জানুয়ারিতে? আমি তো ডিসেম্বরে জানুয়ারিতে, বলছি। হ্যাঁ। সো ডিসেম্বরে কি হবে অ্যাকচুয়ালি, আমার যে ইনিশিয়াল পেমেন্টটা বুক ফর করা ছিল 37,750, এটা থেকে তো একটা পোর্শন বাদ হয়ে গেছে, এই যে পোর্শনটা বাদ হয়ে গেছে। বাদ হওয়ার পরে আমি আজকের ডেটে এসে আবার আমার নেট পেয়েবলটা বের করব, করার পরে দেখলাম অ্যাকচুয়ালি আমাকে কম পেমেন্ট করতে হচ্ছে, 2,961 টাকা আমাকে কম পেমেন্ট করতে হচ্ছে, বিকজ আমার একটা গেইন ক্রিয়েট হয়েছে। আমি ক্যালকুলেশনটা দেখালাম না, লাগলে দেখাবো। 2,961 টাকা আমার গেইন যেহেতু হয়েছে, সো দ্যাট মিনস এই প্রপোর্শনলি আমার পেয়েবল কমে গিয়ে যাবে। মানে আজকের ডেটে তাহলে আমার পেয়েবল কত থাকবে? ইনিশিয়ালি 37,500 বুক ফর করছি, অলরেডি 18,750 পেবল গেছে। কত এর আগে? 18,750 বিয়োগ এই 2,961, এটা পেবল যাবে। এবার বলেন যে জানুয়ারির 31 তারিখে এন্ট্রি কি হবে? এখানে এখন তো আবার পেমেন্ট করব আমরা। বলেন। পেবল ডেবিট, লস হইলে লস পেবল ডেবিট, ডেবিট, ক্যাশ ক্রেডিট। লাভ পেবল লসটা বের ডেবিট, করতে হবে। লস ডেবিট আর ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। বলেন তো ফিগার গুলো বলেন। স্যার ফিগারটা স্যার বের করতে হবে। করেন, তাহলে একসাথে সলভ হয়ে যাবে। 18,750 ভাগ 1.85, এখানে আমার 10,000 দিতে হচ্ছে, তাহলে 10,135 ক্যাশ ক্রেডিট। হয়নি? না স্যার, আমার পেবল তো এখানে বের করছি আমি। 18,750 মাইনাস 2,961 ভাগ 1.85, তাহলে ক্যাশ ক্রেডিট স্যার 8,534 বা হয়নি? 35। হয়নি? 16,216।
লস হতো 790। হয়নি। স্যার ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর 31-এ কি আমি গেইনটা বাদ দিব? কারণ গেইন তো স্যার এক্ষেত্রে গেইন বাদ যাবে, গেইন তো অটোমেটিক পেবেল থেকে বাদ হয়ে গিয়েছে। আচ্ছা স্যার। কেউ পারেননি? স্যার একটু স্যার এখানে আহ আমাদের পেবল হবে স্যার 13,255 ডেবিট। ঠিক আছে স্যার এবার? হয়নি, কেউ পারছেন না? কেন আচ্ছা এটা সমস্যা হচ্ছে বলেন তো? হ্যাঁ, খুব সিম্পল তো, পেয়েবল এখানে হবে 16,216। হয়নি, পেবেল হয়নি। তো 15,789। ইয়েস, কে বলছেন? তাই স্যার। 15,779 পেবল ডেবিট। হুম, আর লস কত আসবে? কত বলেন? 15,000? 779। 89 না স্যার? 89 স্যার, সরি 89, 789। 15,789। হ্যাঁ, রাইট। আমি লিখতেছি 15,000 89। আর লস ডেবিট। কত হবে আর ক্যাশ কত হবে? লস স্যার 427। ক্যাশ 16,216। সবাই বুঝতে পেরেছেন? 427 মিলবে না। হুম, একটু বুঝিয়ে দেন। আচ্ছা আমি একটু তাহলে আমার পুরোটা মুছি, কারণ একটু মুছি না, এটা একটু মুছলে। উপরের দিকে, হ্যাঁ স্যার উপরের হ্যাঁ, দিকে উপরের মুছুন। জায়গাটা একটু মুছে নেই। ওকে, আচ্ছা আমরা এখানে আসলাম। হ্যাঁ, আমি কালারটা বোঝাচ্ছি। পেবেল যে আমার ডেবিট হবে, পেবেল আউটস্ট্যান্ডিং আছে কত? ইনিশিয়ালি আমি পেবেল বুক ফর করছি কত? 37,500 টাকা। এগ্রিড? জি স্যার। ইনিশিয়াল পেবেল কত? 37,500 ছিল। 37,500। আমি যে যখন অর্ধেক এই নভেম্বরে পেমেন্ট করছি, তখন পেবেল কত টাকা চলে গেছে? 18,700। আচ্ছা, আবার ডিসেম্বরে 2,959 এক্সচেঞ্জ গেনের কারণে পেবেল কমে গেছে না? সো পেবেল, পেবেলের যদি লেজার করেন আপনি, জাস্ট পেবেলের লেজার, হ্যাঁ,
পেয়েবলের লেজার ওপেনিং ব্যালেন্স ছিল সরি 37,000, 37,500। ডেবিট হয়েছে একবার 18,750, আসলে 2,059। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত থাকে, ক্যারিং ব্যালেন্স কত থাকে? এটাই হলো বাকিটুকু শোধ করে দেবো, যেহেতু আমার এই তারিখে আমি শোধ করে দিব না। সো এই দুইটা থেকে যেটা বাদ দিলে যেটা থাকে সেটা হবে পেয়েবল। আমি যেটা পেমেন্ট করবো পেয়েবল তো ডেবিট হবেই। সো পেয়েবল ব্যালেন্স পেয়ে গেলাম 15,789। এটা ক্লিয়ার? জি হ্যাঁ, স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা। এখন আপনাকে দিতে হবে ক্যাশ। ক্যাশ কত দিতে হবে? ক্যাশ কত দিতে হবে? আপনার রেট কত? 1.85। আচ্ছা, আপনাকে কত দিতে হবে তাকে আজকে? 16,216। 16,216। হ্যাঁ, সেটা তো আপনি জানেন না। আপনাকে দিতে হবে 30,000 ইউরো। হ্যাঁ, 30,000 ইউরো ভাগ 1.85 এগুলো কত? 16,129। 16,216। 216। ডান। তাহলে আপনার কি হয়েছে, গেন হয়েছে না লস হয়েছে? লস স্যার। বাকির উপর ডেবিট, যে নেট অফ ফিগারটা বলে লস। হ্যাঁ, কত টাকা? এটা হলো সিম্পল ক্যালকুলেশন করা যায়, এটা আপনার অন্যভাবে করা যায়। হ্যাঁ, আপনার লাইক ওই ইনিশিয়াল মেথড দিয়ে করা যায়, এটা সিম্পল অ্যাপ্রোচে শিখে দিলাম যে। সো আমি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইজ আমার লস হয়ে আসছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে। সো পরের একটা, এটা এটা আপনাদের মানে যারা লিখছেন কিংবা বুঝেনি, আমার পরে স্লাইডের সলিউশন আছে, সো দ্যাট দেখে নিয়েন যদি প্রপারলি নোট করতে না পারেন। আচ্ছা, পরের একটা কোশ্চেন আছে, একটু দেখেন তো কোশ্চেনটা। এখানে বলছে যে লিনেট লিমিটেড হ্যাজ হিস্টোরিক্যালি পারচেজ all the components used to manufacture the hardware from within the UK. On 1st November 2020, hardware, আচ্ছা, Linet Limited took delivery of components costing €euro from a supplier based in mainland Europe. কি করছে, সে টুকে ডেলিভারি, মানে সে হলো বায়ার। আচ্ছা, 1/2 of these components remained in Linet's limited inventories. আচ্ছা, because Linet Limited accounts department are unsure how to deal with the foreign currency transaction, this purchase has not been recorded in Linet Limited draft financial statement for the year এত. This includes not reflecting the goods still hold at 31st December 20 in closing inventories. On 1st November যখন সে কিনছে তখন 1 ইউরো ইকুয়াল ছিল ইউরো টু পাউন্ড, তো হ্যাঁ 1 ইউরো ছিল 0.80 পাউন্ড। হ্যাঁ, আর 31 ডিসেম্বর ছিল 1 ইউরো ইকুয়াল টু 0.70। আপনাকে এটা ফাইন্যান্সিয়াল বুক ফর ক্লোজ করতে বলছে, মানে আপনাকে ও তো পুরোটাই মিস করছে, তাই না? তাহলে সে ইনিশিয়ালি কি রেকর্ড ফর করবে এবং ক্লোজিং এ কি রেকর্ড করবে, পারবেন? ইনিশিয়ালি বুক ফর করবে কততে? নভেম্বর 1 56,000। নভেম্বর 1। নভেম্বর 1-এ
স্যার অর্ধেক যেহেতু, তাহলে স্যার 3,56,000 হবে না ইনিশিয়াল রেকর্ডিং? কি বলছে প্রথম বলেন? স্যার এখানে বলেছে যে 5,00,000। ইনিশিয়াল তো ফুললি রেকর্ড করতে হবে, যখন ইনস্টলমেন্ট পেমেন্ট করবে মানে তখন হচ্ছে যদি ইকুয়ালি। আমি আবার বলছি, এই তাসনিমের এক্সাম্পল দিয়ে বলতেছি, ও কিন্তু ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবই মিস্টেক করছে, কিছুই বুক ফর করতে পারেনি, মানে ইনিশিয়ালটা বুক ফর করতে পারেনি, বাট এখন ক্লোজিং এসে দেখে তার হাফ এটা ইনভেন্টরিতে আছে। সো আমাকে তো আগে ইনিশিয়াল ট্রানজাকশনটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দিতে হবে। সো ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্টে কি আসবে? তাহলে তাহলে স্যার পুরোটাই আসবে। কত টাকা আসবে? 7,12,000। সব হয় না। স্যার এটা 4,55,680 আসবে স্যার। ইয়েস, এগ্রিড। আর কেউ? ও স্যার এখানে হচ্ছে ডলারে বুক ফর করবে, এই জন্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনটা আইসিডব্লিউ তে 2021 সালে আসছিল ডিসেম্বরে। সরি, আমি কি আপনাদের কোনো আপনারা কি করতেছেন না, পজ হয়ে আছেন? ইনিশিয়াল রিকগনিশনের জন্য কত টাকা কি এন্ট্রি পাস করব? আলহামদুলিল্লাহ। বলেন কত হবে? একজন বসছিলেন তো? 4,55,80 স্যার, 4,55,000। এটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এবার ডিসেম্বর এন্ডিংয়ে, ডিসেম্বর 31-এ তার কি ট্রানজাকশন হবে এটা বলেন তো দেখি, কে বলতে পারবে এটা? আশরাফুল আলম একটা ফিগার বলছে, তাই তো? আশরাফুল আলম, ডিসেম্বর এন্ডিংয়ে কি হবে তার? আশরাফুল আলম ঠিকই বলছে, ডিসেম্বর এন্ডিংয়ে তার কি হবে? আর কেউ বলতে পারবেন না? জগদীশ রয়। স্যার ইনিশিয়াল রিকগনিশনটা বুঝতে পারিনি স্যার, 4,55,680। বুঝতে পারেননি? না সহজ স্যার এটা জিনিসটা। বুঝতে পারিনি। বেটা, এখানে তো উল্টা ছিল যে সে তো ইউরোতে স্ট্রঙ্গার, তাহলে তার ছিল কত? 5,69,600 হলো ইউরো, আর পাউন্ড তো হলো 0.8। বাগদান এটা দিয়ে কত আচ্ছা, আসে? ঠিক আছে স্যার, ওকে। সেম ফিগারটা আসছে, ওকে। আচ্ছা, এখন এটারও তো ইনিশিয়ালি আমি বুক ফর করলাম, ডিসেম্বর এন্ডিং এ কি ট্রানজাকশন আসবে? কি ব্যাপার, স্যার কেউ নাই? ডিসেম্বর এন্ডিং এ তো ইনভেন্টরি হাফ থাকবে, হুম, ক্লোজিং ইনভেন্টরি। তাহলে সেই ক্ষেত্রে তো স্যার আমার 1,99,360 থাকার কথা ইনভেন্টরি। আচ্ছা। আর কিছু?
আর আর স্যার হচ্ছে আমার ইনভেন্টরি যেহেতু আমার সেল হয়নি, তাহলে স্যার এক্ষেত্রে আমি লস তো দেখাবো। না এখানে ওকে, আর কে কি কার মাথায় কি আসে একটু একটু ইন্টেলিজেন্স আছে। যদি যে কে যিনি মেসেঞ্জারে লিখছে সে কিন্তু মোটামুটি কাছে চলে আসছে। হ্যাঁ, ওমর ফারুকটা কি লিখেছিল দেখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলেন, ওর যে ফুল ট্রানজেকশনটা সে লিপিবদ্ধ করেনি, মানে সে বুক ফর করেনি, তাই না? তাহলে সে এই যে পার্সেসটা করছে, এটার কোনো পেয়েবল সে বুক ফর করছিল? যেহেতু পেমেন্ট নিয়ে কিছু বলেনি, তাহলে পেয়েবল বুক ফর করতে হবে না তাকে? এই যে সে পারচেস করছে, ইনিশিয়াল রিকগনিশন, ইনিশিয়াল রিকগনিশন এখানে একটা এন্ট্রি আছে না, ডেবিট পারচেস, পেয়েবল ক্রেডিট পারচেস আছে না? জি স্যার আছে। আচ্ছা, এই যে পেয়েবলটা ছিল এই ফিগারটা, এটা একটা লায়াবিলিটি। 31 ডিসেম্বরে এসে আমাকে অ্যাকচুয়ালি কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আবার একটু রিপ্রাইস করতে হবে না? জি স্যার। তখন গিয়ে দেখি এই রেটটা হয়ে গেছে 0.70। তাহলে আমার এখানে কি করতে হবে, একটা এর আগের এক্সাম্পল মতো একটা গেইন লস কনসিডার করতে হবে না? গেইন হয়েছে না হ্যাঁ লস স্যার, হয়েছে? হ্যাঁ, গেইন হয়েছে স্যার। গেইন হয়েছে। কিভাবে গেইন হয়েছে? আপনি এখন তাকে কত পেমেন্ট করতে হবে দেখেন, এইটাকে এটা দ্বারা ভাগ করেন। 5,69,000-কে 600-কে 0.7 দ্বারা ভাগ করেন। 56,960। এবার হ্যাঁ পুরোটা। আচ্ছা, 56,000 আপনার সরাসরি গেইন বলে দিয়েছেন। তাহলে গেইন হয়েছে কত টাকা? 56,000। 960। আর এটা কি পেবেল কমে যাবে, তাই তো? হ্যাঁ, পেয়েবল কমে যাবে 3,98,720। এক্সেলেন্ট। আচ্ছা, তাহলে দুইটা ট্রানজাকশন শেষ হয়ে গেছে। আরেকটা কি ছিল? ইনভেন্টরি। জি এখন ইনভেন্টরি কিনছে 80 পয়সায়, এখন হচ্ছে 70 পয়সায়। এটা ক্ষেত্রে কি হবে? কত লস। ইম্প্যাক্ট আসবে? লস আসবে কত, না গেইন আসবে? স্যার, ইনভেন্টরি প্রাইস তো 4,55,000 থাকবে। না, অর্ধেক তো, অর্ধেক তো ইউজ হয়ে গেছে। ও আচ্ছা। এখন এই এক্সচেঞ্জ গেইনের কারণে কি ইম্প্যাক্ট আসবে? ডলার, ইউরো যে ডেপ্রিসিয়েট হয়েছে, তাতে এই ইনভেন্টরিতে কি ইম্প্যাক্ট আসবে? স্যার, ইনভেন্টরি এনআরভি করতে হবে আমাদের। এনএসবি তো ডাটা নাই এখানে, এত ডাটাটা তো নাই আপনার। এটা তো একটা সরাসরি ম্যাচ। এখন এখান থেকে কত আসবে ভ্যালু বলেন, এক্সচেঞ্জ ইম্প্যাক্ট কত আসবে সেটা বলেন। 28,480। গেইন আসবে না লস আসবে? লস। কে বলছেন এটা? কে বলেছে? স্যার আমি নুসরাত। আর কেউ? আশরাফুল আলম। কি কি হবে? স্যার, লস হবে। আশরাফুল আলম বললেন, তাই তো? নাবিউল আলম নাহিদ আছেন? কি হবে বলেন তো, কেউ বের করতে পারলেন না? আর কেউ কিছু বলবেন? স্যার ওইটাই 28,480 হবে। নুসরাত, তাই তো? না, কে বললেন? তাসনিম।
আচ্ছা এখানে আমরা একজন মতো নেই। আচ্ছা এটার আনসার হলো এটা অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট আসবে না, কারণ ইনভেন্টরি ইজ নন মনিটারি আইটেম। হ্যাঁ, সো অ্যাজ ইনভেন্টরিতে আমি আর ক্যাশে সেটেল হবে না। সো অ্যাজ ইনভেন্টরি ইজ এ নন মনিটারি আইটেম, এটা আমাকে হিস্টোরিক্যাল যে প্রাইসে থাকবে সেই প্রাইসেই থাকবে। দ্যাট মিনস অটোমেটিকলি আমার এটা যে অর্ধেক 4,55,660 যেটা, সেটার অর্ধেক আমার ইনভেন্টরি হিসাবে অ্যাসেটে থাকবে। কোনো এক্সচেঞ্জ গেইনের কোনো ইম্প্যাক্ট আসবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, সো এই পিছনে এটারও আনসার দেওয়া আছে। সো যারা ধরতে পারেনি তারা আবার একটু দেখে নিন। হ্যাঁ, সো এই হলো অ্যাবাউট IS-21। সো IS-20 এর এই ধরনের ম্যাথস গুলা মোরলেস আসে, এবং আপনারা যদি এগুলাতে একটু প্রিপারেশন নিতে পারেন, মোরলেস এখান থেকে যে এগুলো আসবে পরীক্ষায় মোটামুটি কভার করে। ওকে, সো আমরা পরের চ্যাপ্টারে যাব, IS-24। মাকে দাও, মাকে দাও। যাও। সো আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, IS-24 রিলেটেড পার্টি ট্রানজাকশন। এটা খুব ছোট আইএস। এত মেসেজ কেন? এটাতে কে কি লেখছে? এত আচ্ছা বললাম লস এত টাকা, ফেয়ার ভ্যালু প্রেজেন্টেশন। স্যার কি ব্যাপার, আপনি এত মেসেজ দিলেন কেন? আচ্ছা মেসেজ আনসার সলভ। সো আমরা এরপরে যাচ্ছি রিলেটেড পার্টি ডিসক্লোজার IS-24 এ। শব্দ করছে কে? এটা কি হলো? সো IS-24 এটা ইনিশিয়ালি বলছে দা এনশিওর দ্যাট এন্ট্রিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট contain the disclosure to draw attention to the possibility that its position and result may have been affected by the existence of related parties and transaction with them. আচ্ছা স্কোপ বলছে আইডেন্টিফাইং রিলেটেড পার্টি রিলেশনশিপ এন্ড ট্রানজাকশন। সো এটা ইনিশিয়ালি রিলেটেড পার্টি রিলেশনশিপ এবং ট্রানজাকশনটাকে অ্যাসেসমেন্ট করার জন্য করা হয়। স্কোপটা আইডেন্টিফাইং আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, identifying outstanding balance between an entity and its related parties, identifying circumstance in which disclosure of the firm is required, and determining the disclosure to made of those items. বাবা এই ডোরটা বন্ধ করে দাও। আচ্ছা, সো একটা রিলেটেড পার্টির মধ্যে যে বেসিক যে জিনিসগুলো আছে, যে বলছে একটা পার্টি, এ পার্টি ইজ রিলেটেড টু অ্যানাদার এন্টিটি ইফ it is controlled by or is under common control with the entity, has significant influence over the entity, okay, has joint control over the entity, is an associate of the entity, is a joint venture of the entity, is a member of the key management personnel of the entity or its parent, is a close family member of anyone with control, joint control। আচ্ছা ওকে, আমার মনে হয় এই ডেফিনিশনটা আপনারা সবাই জানেন মোরলেস। হ্যাঁ, তার সবাই নাম করে দ্য ডেফিনিশন রিলেটেড পার্টি ট্রানজাকশন উই নো। ক্লোজ মেম্বারটা ক্ষেত্রে ডেফিনিশন ইম্পর্টেন্ট, যে একটু দেখেন যে স্পাউস, চিলড্রেন এগুলাকে বোঝায়। কি ম্যানেজমেন্ট পার্সন বলছে আর those person having authority and responsibility for planning, directing and controlling the activities. সৌম্য
আচ্ছা, ইনডিরেক্টলি ইনক্লুডিং এনি ডিরেক্টর অর্থের আর কিছু মেজর ডেফিনিশন হলো যেমন কন্ট্রোল, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, জয়েন্ট কন্ট্রোল, গভর্নমেন্ট রিলেটেড এন্টিটি, এগুলো হলো বেসিক সিম্পল ইয়াতে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। বলতেছে যে X is an 80% owned to subsidiary of T. X is an 80% owned to subsidiary T, মানে T এর 80% X own করে। The directors of X are ABCD. Which of the following are related parties to X? P, which is not part of the T group, but which is a director. এটার ক্ষেত্রে কি হবে? B, which is not part of the T group, but which is a director, but which A is director. তাহলে related party transaction হবে? হবে স্যার। Y, who owns 20% share of X. এটা হবে? জি স্যার, বি হবে। Y who owns 20% of the share of X. X এর K, 20% share hold করছে। তারপর K, the financial controller of X, who is not a director. এটা হবে স্যার কি এমপ্লয়ি। M, the wife of chairman of Q, an entity of the T group. কি হবে এটা? Q আসছে করতে পারে। এটা হবে? এটা সে কিসের, মানে কিউ এর চেয়ারম্যানের ওয়াইফ? হ্যাঁ, কিউ। স্যার হবে তো, যেহেতু এসে স্পাউস। স্যার এখানে বি অপশনটা হলো রাইট। কোনটা? বি স্যার, বি। বি অপশনটা মানে কি? বি স্যার, Y who owns 20% of the share in X. এটা কি হবে? It is a related party of X. আর আমরা তো ডিতে আছি, কি হবে? ডি তো স্যার হচ্ছে না স্যার, এক্স এর সাথে তো কোনো রিলেটেড না। এক্স এর সাথে রিলেটেড না, তাই তো? ওটা হচ্ছে টি গ্রুপের, হ্যাঁ। সো এক্স এর কি আসবে না, টির হবে সে রিলেটেড পার্টি। কি হবে? হ্যাঁ, আচ্ছা এখানে তো আনসার তো উল্টাপাল্টা আনসার দেওয়া আছে, আমরা যা বলছি তার তো কোনোটাই হয়নি দেখে। বলছে বি হুইচ ইজ নট এ পার্ট অফ টি গ্রুপ বাট ইজ এ ডিরেক্টর। বলছে বি এন্ড এক্স আর সাবজেক্ট টু কমন ইনফ্লুয়েন্স ফ্রম এ বাট ভি ইজ নট এ রিলেটেড পার্টি। আচ্ছা, ওয়াই ইজ নট অলমোস্ট সার্টেনলি নট রিলেটেড পার্টি। আচ্ছা, কি বললো? কে দ্য ফাইন্যান্সিয়াল, কে হলো রিলেটেড পার্টি। এম মে বি রিলেটেড পার্টি, কিউ এন্ড এক্স আন্ডার কমন কন্ট্রোল এন্ড এম ফেল উইদিন দ্য কন্ট্রোল। আচ্ছা একটু দেখে নিন এটা কি বললো। আচ্ছা আমরা পরেরটাতে যাই, আমরা একটু কঠিন এক্সাম্পল যাই। এটা বইয়ের একটা ছোট্ট ইয়াতে রিলেটেড পার্টি ট্রানজাকশন গুলোতে কি বলছে? এনি ট্রানজাকশন দ্যাট অকার্স বিটুইন এ রিপোর্টিং এন্টিটি এন্ড রিলেটেড পার্টি। পরে রিপোর্টিং এন্টিটি, আচ্ছা ট্রানজাকশন বলতে বোঝায় যেটা বোঝাচ্ছে আর কি, যে একটা সার্টেন পিরিয়ডে যে ঘটনা ঘটবে সেটা হলো রিলেটেড পার্টি ট্রানজাকশন। কি কি হতে পারে? ট্রান্সফার অফ রিসোর্স ফর হুইচ নো চার্জ। এখানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কি নো চার্জ করা হয়, অনেক সময় আর্টিফিশিয়াল চার্জ করা হয়। হ্যাঁ, আর আর যেটা হতে পারে
ফুল মার্কেটে যেটা একদম মার্কেট প্রাইস সেটা হতে পারে। সো অ্যাকচুয়ালি যে কোনো প্রাইস যদি হয় এই তিনটার যে কোনো প্রাইসে আমাদেরকে করে নিতে হবে। এক্সাম্পল অফ পারচেজ অফ সেল গুডস, পারচেজ অফ সেলস অফ নন কারেন্ট অ্যাসেট, giving or receiving of servicing, example accounting or management service, leasing arrangement following the use of asset, transfer of research and development, financing arrangement, provision of guarantee or collateral, settlement, এই ইস্যুগুলো থাকে। নিড ফর ডিসক্লোজার, কি কি ডিসক্লোজার হতে পারে? আচ্ছা, কোম্পানি A owns 75% of equity share B. B supplies goods A. একটা বলছে যে কোম্পানি A owns 75% of equity share of B. B supplies goods to A at price significant below market price. As a result, the profit of B is less than it would have been, and it would have been free of sell all its good to a third party. কি বললো? কোম্পানি A owns 75% equity share of B. B supplies কি করে? এর কাছে করে significantly below price. তাহলে অ্যাকচুয়ালি B এর বুকসে লস বুক হয়, এর বুকসে গেইন বুকস হয়। The purpose of B is not comparable with the similar company which is not subject to the same restriction. User the financial statement need to be made aware any related party transaction that have occurred. They also need to be made aware of existence of related party relationship even those were no transaction during the period. আচ্ছা, আমি জিনিসটাকে একটু সহজ করে বলি। এটা আমাদের প্র্যাকটিক্যালি এই রিলেটেড ছোট ছোট কোম্পানিগুলোতে বেশি থাকে যে অনেক সময় কি যে একটা পাবলিক লিমিটেড কোম্পানি দেখবেন যে তার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। সো পাবলিক লিমিটেড কোম্পানিটা হয়তো লোন নেয়, লোন নিয়ে সে কি করে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে আবার মানে পাবলিক লিমিটেড কোম্পানি তো তার মানে মেজর সবে শেয়ার হোল্ডার, কিন্তু ওই কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকলে দেখা যায় যে ওইটার মালিক চেয়ারম্যান এমডি থাকে। সো তারা অনেক সময় এরকম এই ট্রানজাকশন গুলো করে যেখানে লসটা বুক হয় পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু গেইনটা নেয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এই সকল ক্ষেত্রে যে নিড ফর ডিসক্লোজার রিলেটেড পার্টি, এটা আপনাকে এফেক্টিভলি রিফ্লেকশন শো করবে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং দেয়ার। ওকে, সো আমরা চ্যালেঞ্জ অফ রিলেটেড পার্টি ট্রানজাকশন, অফকোর্স সো মেনি চ্যালেঞ্জটা মেজর একটাই থাকে যে আপনি ডিরেক্টরদের সাথে যে ট্রানজাকশন গুলো করছেন এগুলোকে ডিরেক্টররা ডিসক্লোজ করতে দেয় না, তাই তো? সো এটা একটা মেজর চ্যালেঞ্জ। এই জন্য আপনার সিকিউরিটি এক্সচেঞ্জের অনেকগুলো গাইডলাইন, কর্পোরেট গভর্নেন্সের অনেকগুলো ইয়াতে আসছে যে এই ডিরেক্টর ট্রানজাকশন গুলোকে প্রপারলি রিপোর্ট করার জন্য, বিকজ এগুলো প্রপারলি রিপোর্ট করা হয় না দেশে। ডিসক্লোজার অফ কন্ট্রোল, নেম অফ প্যারেন্ট ডিসক্লোজ করতে হবে আপনাকে, নেম অফ প্যারেন্ট, নেম অফ আলটিমেট কন্ট্রোলিং পার্টি, রিলেশনশিপ সহ আপনাকে ডিসক্লোজ করতে হবে। আর ডিসক্লোজার অফ ম্যানেজমেন্ট কম্পেনসেশন, অনেক সময় ম্যানেজমেন্টকে যে আপনার যে কম্পেনসেশন পার্ট হয় এর মধ্যে শর্ট টার্ম এমপ্লয়ি বেনিফিট, পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট, আদার লং টার্ম বেনিফিট, টার্মিনেশন বেনিফিট, শেয়ার বেসড পেমেন্ট, এই জিনিসগুলো আপনাকে ডিসক্লোজ করতে হয়। দেন if there have a transaction between related parties, the reporting entity should disclose the nature of related party,
If there have a transaction between related party, the reporting entity should disclose the nature of related party relationship, description of the transaction, the amount of transaction, the amount and detail of any outstanding balances, allowance and receivable in respect of outstanding balance. এই জিনিসগুলো আপনাকে ডিসক্লোজ করতে হয়। এখন আমরা একটা ছোট্ট ম্যাথসে করলাম। এই ম্যাথসটা একটু দেখলে মোরলেস রিলেটেড পার্টি ট্রানজাকশন গুলোতে ম্যাথস গুলো যেভাবে আসে, ওকে। সো এখানে কি বলছে, সিবি লিমিটেড ইজ রেপুটেড মাল্টিন্যাশনাল কোম্পানি ইন বাংলাদেশ। The company was initially registered as a private limited company, but very recently the company was converted to public limited company. In the process, the company had issued share to a number of new directors, new investor. এতটুকু ক্লিয়ার তো, তাই না? The head of reporting of CB Limited had just completed preparing the consolidated financial statement of the company. During the audit kick-off meeting, the newly appointed audit manager had asked if all the related party disclosure have been properly made. The audit junior raised question about adequacy of related party disclosure in below circumstances. তিনটা circumstances দিছে। Requirement, you are a newly appointed professional accountant were asked to advise if related party disclosure would need to above cases, share your advice and underlying justification. So তিনটা কেসে আপনাকে রিলেটেড পার্টি ট্রানজাকশনের কি সমাধান সেটা আপনাকে জানতে চেয়েছে। কোশ্চেন ক্লিয়ার? এই কোশ্চেনে বুঝতে পেরেছেন আপনারা কি এবার পার্টিসিপেন্ট তো সব কমে গেছে, সব চলে যাচ্ছে নাকি, দেরি হয়ে গেছে নাকি? আমরা এটা করে শেষ করে দিব। Mr. C, who owns 51% share in the company, has acquired 20% stake in BZ Limited. The audit manager views is BZ Limited should be treated as related party of CZ. Mr. C owns 51% share of the company, has acquired 20%. তাহলে এখানে BZ আর CB কি রিলেটেড পার্টি হবে? কেউ আছেন? এটা রিলেটেড পার্টি ট্রানজাকশন। হ্যাঁ স্যার, হবে স্যার। আচ্ছা, এরপরটা কি, CX is the only importer of raw materials for the company. CB has significant amount dues to CX. Mr. X is the chair of CX, often visits CB premise. During his last visit, he had visited company warehouse and had won management about the working environment at factory premise. The audit manager asked why CX and Mr. X has not been considered as related party. CX কি CX এবং CB কি রিলেটেড পার্টি হবে? নো রিলেটেড পার্টি, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে বাট নট রিলেটেড পার্টি ট্রানজাকশন না। আচ্ছা, তারপর কি বলছে, Jade is appointed, Mr. Jade is appointed CEO. His wife PO as new has a raw material supply contract with company since long. However, when Mr. Jade stopped ordering further material from her company, lest it should be questioned by the board. The audit manager is convinced by the contract needs to be disclosed. Jade is also not like to disclose such dormant contract as related party transaction disclosure.
এটা কি রিলেটেড পার্টি হবে? স্যার এটা রিলেটেড পার্টি হবে, কারণ এটা হচ্ছে তার ওয়াইফ তো এখানে সাপ্লাই করছে, যেহেতু সে এখানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে তার কারণে হতে পারে, হুম, এর কারণে হচ্ছে মানে এটা রিলেটেড পার্টি ট্রানজাকশন হবে। ইয়েস, এটা রিলেটেড পার্টি ট্রানজিশন। এটাকে একবার পরীক্ষা আসছিল 6 মার্কের হয়ে এরকম। সো এই ধরনের কোশ্চেন আসবে। আরেকটা ম্যাথস আমি দিয়ে রাখছি, এটা এসএসসি এর বুকস থেকে একটা ম্যাথস, যে এরকম একটা ঘটনা দেওয়া আছে, এক্সপ্লেন রিলেটেড পার্টি ট্রানজাকশন। এটা 20 মার্কের মতো একটা ম্যাথস করে, এটা আপনারা দেখে রাখবেন। হ্যাঁ, সো এটা আমি আজকে আর এক্সপ্লেন করব না, কোশ্চেনটা দিয়ে দিয়েছি আমি, দিয়ে দিব এখন আপনাদেরকে। কি রে ভাই, সেটা কই গেল? স্ক্রিন কি ভিজিবল? জি স্যার। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হলো ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার এই চ্যাপ্টারটাতে যেটা IS-33, এই চ্যাপ্টারটার মেজর ইম্পর্টেন্ট থিং হলো যে লাস্ট ইয়ারের কিছু কোশ্চেন গুলোতে দেখা যায় যে এখান থেকে কোশ্চেন চলে আসে, সরাসরি কোশ্চেন আসে, এবং মাঝে মাঝে দেখা যায় যে আপনার আহ, বড় যে ম্যাথস গুলো আসে, ম্যাথস গুলোর একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হিসাবে ইপিএস চলে আসে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আইএস। হ্যাঁ, সো উইল ট্রাই টু ব্রিফ দিস চ্যাপ্টার ইন শর্ট ফর্মে। সো বেসিক যে আমরা এই IS-33 নিয়ে আজকে আলোচনার মধ্যে আসবে সেটা হলো যে আমরা বেসিক ইপিএস আলোচনা করব, দেন ডিইপিএস, ডাইলিউটেড ইপিএস ক্যালকুলেশন করা হয়, কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা জানবো। বোনাস ইস্যু, অনেক সময় কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে, সো তখন বোনাস শেয়ার ইস্যু করার সময় কোম্পানি কিভাবে বোনাস শেয়ার ইস্যু করে সেটা জানতে হবে। কনভার্টেবল, অনেক সময় অনেকগুলা ইনস্ট্রুমেন্ট থাকে কনভার্টেবল, লাইক আপনার এখন হয়তো বা শেয়ারটা নর্মালি লাইবিলিটি লোন হিসেবে যাচ্ছে, নর্মাল ডেপ্ট হিসেবে যাচ্ছে, বাট একটা সার্টেন টাইম পরে এই শেয়ারটা, এই ডেপ্টটা ইকুইটি ইনস্ট্রুমেন্টে ট্রান্সফার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সে ধরনের ইস্যু আমরা দেখব। একটা যেটা একটু মানে মোরলেস সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হলো রাইট ইস্যু। যখন কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে তখন কিভাবে ক্যালকুলেশন করে করে সেই জিনিসটা আমরা জানবো। এবং অপশন অ্যান্ড ওয়ারেন্ট, এই 6টা মোরলেস ম্যাথমেটিক্যাল টার্ম আমরা বুঝবো এবং ক্যালকুলেশন করবো। অ্যান্ড বিসাইড দিস সাম প্রেজেন্টেশন আর ডিসক্লোজার, যেটা থিওরিটিক্যাল পার্ট আছে, ইম্পর্টেন্ট অফ ইপিএস। সো this are the scope of study of IS-33. Going forward আমরা যদি দেখি, সরি, হ্যাঁ, so প্রথম আমরা যেটা দেখার চেষ্টা করছি যে হ্যাঁ ইপিএস। সো ইপিএস যে প্রথম যেটা হলো যে ইপিএসটা আমরা আমরা খুব ভালো করে জানি অ্যাকচুয়ালি, যে ইপিএস ইজ এ মেজার অফ অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন বাই এ কোম্পানি ফর ইচ অর্ডিনারি শেয়ার। সো দ্যাট মিন আপনার যে প্রতি শেয়ারের এগেনস্টে যে আমি আর্নিংটা করি সেটাই হলো ইপিএস। এবং আর্নিংস আর প্রফিট আফটার ট্যাক্স এন্ড প্রেপ শেয়ারের ডিভিডেন্ড। যদি কখনো কোম্পানির টোটাল প্রফিট আফটার ট্যাক্স যে অ্যামাউন্টটুকু আছে তার থেকে যদি প্রেপ শেয়ারের ডিভিডেন্ডটা বাদ দিয়ে প্রেফারেন্স শেয়ারের পর্শনটুকু বাদ দিয়ে কোম্পানিকে ইপিএস ক্যালকুলেশন করতে হয়। অ্যাজ ইউ নো দ্যাট প্রেফারেন্স শেয়ার ইজ ওয়ান টাইপ অফ, যেহেতু তার অর্ডিনারি শেয়ার হোল্ডারকে ওইটা বাদ পড়ে। So the objective of EPS is that it is important that user of financial statement are able to compare the EPS of different entities. So যখন আপনি একটা অর্গানাইজেশন নিয়ে আপনি অ্যাসেসমেন্ট করতে চান, ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে চান, সো দ্যাট এই ডিফারেন্ট এন্টিটি গুলো কি অবস্থা সেটা আপনাকে আপনি জানতে পারবেন এই দিয়ে। আর able to compare the EPS of the same entity in different accounting periods. সো দুইটা পার্টস থেকে, একটা হলো যে আপনি একটা এন্টাইটি, যেমন ধরেন একটা ব্যাংক বের করতে পারবেন। এডিশনালি
একই ব্যাংকের, যেমন প্রাইম ব্যাংকেরই আপনি লাস্ট 10 ইয়ার্স এর পারফরমেন্স আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন। বাট দ্য মেজর ইম্প্যাক্ট অফ ইপিএস ইজ দ্যাট, মানে লিমিটেশনও বলা চলে যে ইপিএস এর ক্ষেত্রে উম, আপনাকে যদি বলা হয় প্রাইম ব্যাংকের ইপিএস 5 টাকা, এটা থেকে আপনি কি বুঝতে পারেন এটা কি ভালো করছে না খারাপ করছে? আমরা কি বলতে পারবো কেউ যে ভালো করছে না খারাপ করছে? জি না স্যার, এটা বলা যাবে না একটা কখন দেখে। বলতে পারবো? যখন স্যার অনেকগুলো থাকবে কম্পেয়ার করতে পারবো তখন। এখন যদি ধরেন ইনিশিয়ালি একটা লাস্ট ইয়ার দেওয়া থাকে, ধরেন 3 টাকা, তাহলে বুঝবো কোম্পানিটা ভালো করছে। আর লাস্ট ইয়ার যদি জি 10 টাকা হয় তাহলে বুঝবো যে আমরা এটা খারাপ করেছে। আচ্ছা, এখন ধরেন লাস্ট ইয়ারও ওটা দেওয়া আছে যে কারেন্ট ইয়ার 5 টাকা, লাস্ট ইয়ার হলো 4 টাকা, 4 টাকা মনে হচ্ছে, কিংবা ধরেন লাস্ট ইয়ারে 5 টাকা ছিল, এই বছর 5 টাকা, তাহলে প্রাইম ব্যাংক কি ভালো বলতে পারবো আমরা? বলতে পারবো না, কারণ আমাকে দেখতে হবে কি প্রাইম ব্যাংকের যে কম্পিটিটিভ ব্যাংকগুলো, যেমন ধরেন আপনার ব্র্যাক, ইবিএল, হ্যাঁ, ব্যাংক এশিয়া, তাদের ইপিএস কেমন। এখন তাদের ইপিএস যদি 10 টাকা হয় তাহলে আমরা কি বুঝবো প্রাইম ব্যাংক খারাপ করছে, তাই না? আবার সিমিলারলি তাদের ইপিএস যদি এভারেজ ইপিএস 2 টাকা হয় তাহলে আমরা বুঝবো যে প্রাইম ব্যাংক ভালো করছে। সো অ্যাকচুয়ালি এই ইপিএস থেকে দুইটা জিনিস জানা যায়। একটা হলো যে ইন্ডাস্ট্রির সাথে কম্প্যারিজন করা যায়, যেটা আর 1 নাম্বার। আর 2 নাম্বার পয়েন্টটা বলছে যে কোম্পানির ইয়ার অন ইয়ার পারফরমেন্স আমরা একটা গ্লাস একটা ইন্ডিকেটরস দিয়ে, মানে ইপিএস সাচ এ স্ট্রং ইন্ডিকেটরস দ্যাট একটা ছোট্ট একটা সংখ্যা দিয়ে আপনি কোম্পানির অনেক একটা একটা ওভারঅল আপনি অ্যাসেসমেন্ট করা যায়। সো ইটস এ ভেরি স্ট্রং ইন্ডিকেটরস টু অ্যাসেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেন গোয়িং ফরওয়ার্ড কি ডেফিনিশন গুলো আমরা একটু করছি, যে অর্ডিনারি শেয়ার, পটেনশিয়াল অর্ডিনারি শেয়ার, যেগুলো একটু ডিফারেন্ট সেগুলো বোঝার চেষ্টা করছি। যে ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আদার কন্ট্রাক্ট দ্যান এন্টাইটেল অর্ডিনারি শেয়ার, মানে প্রথম ইনিশিয়ালি অর্ডিনারি শেয়ার না, বাট পরবর্তীতে অর্ডিনারি শেয়ার আসতে পারে। অপশন ওয়ারেন্ট আর দ্য ইকুইভ্যালেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট গিভ দ্য হোল্ডার রাইট টু পারচেজ অর্ডিনারি শেয়ার, মানে হোল্ডার অপশন থাকবে টু পারচেজ অর্ডিনারি শেয়ার। পুট অপশন থাকতে পারে, যে পুট অপশন হলো যে আহ, দুইটা অপশন, একটা হলো কল অপশন আর পুট অপশন। যখন কল অপশন হলো যে যে ইস্যু করে হি হ্যাভ রাইট টু কল ব্যাক, আর পুট অপশন হলো যে যে বায়ার হি অর ইনভেস্টর হি হ্যাভ অপশন টু পুট ইট টু দ্য কোম্পানি। আমরা পরে আর বোঝার চেষ্টা, কন্টিনজেন্ট শেয়ার, শেয়ার দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য স্যাটিসফ্যাকশন অফ স্পেসিফিক কন্ডিশন। যেমন ধরেন আপনার একটা কোম্পানির সিইও হিসেবে আপনি জয়েন করেছেন, আপনাকে বললো যে আগামী নেক্সট 3 ইয়ার্স যদি আপনি কোম্পানির এভারেজ 10% 10% 10% করে গ্রো করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনাকে কোম্পানির 5% শেয়ার দেওয়া হবে। এই যে জিনিসটা দেওয়া হলো, তাহলে এই যে 5 বছর 3 বছর পর, এখন ধরেন সে 1 বছরে শেয়ার অ্যাচিভমেন্ট করতে পারলো, তাহলে কি 10% এলিজিবল হবে? হবে না, বিকজ সেকেন্ড ইয়ার আছে। এখন সেকেন্ড ইয়ার যদি হয় তাহলে সেকেন্ড ইয়ারে কি একটু খোলা রাখতে হবে, নাহলে নেট কাজ করে না। সেকেন্ড ইয়ারে যদি সে করতে চাই, সেকেন্ড ইয়ারে কি সে পারবে? সেকেন্ড ইয়ারে হবে না। এখন থার্ড ইয়ারে দেখেন আপনার টোটাল নাম্বার অফ কিন্তু শেয়ার ওইভাবে বাড়ছে না, কিন্তু থার্ড ইয়ারে যদি সে 10% করতে পারে তাহলে নাম্বার অফ শেয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। দ্যাট কোম্পানির আর্নিং শেয়ার উইল ডাইলুটেড। তাহলে এই যে হঠাৎ করে একটা শক আসতে পারে, এই কন্ডিশনে কোম্পানিকে যে কিভাবে শেয়ার, এই শেয়ার প্রসেসটাকে কন্টিনজেন্ট শেয়ার বলা হয়। আর ডাইলুশন হলো যে ডাইলুশন মিন্স মানে আপনার বেড়ে যাওয়া। ধরেন এক সিম্পল লাইনে আপনারা বুঝেন অনেকেই, জাস্ট এখানে থিওরিটিক্যাল পার্ট ডাইলুট করা। ধরেন আপনি 3 টাকা ইনভেস্ট করে 10 কত টাকা পাবেন, যে 3 টাকা যে 5 টাকা ডাইলুটেড হয়ে যাচ্ছে, এটা হলো ডাইলুশন। সো আমরা একদম বেসিক ইপিএস নিয়ে আলোচনা করব। সো বেসিক ইপিএস হলো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে।
সো ইনিশিয়ালি বেসিক ইপিএস নিয়ে আমরা যেটা আলোচনা করব, কেউ বলছেন কিছু? সবার কাছে কি প্রবলেম না আপনার কাছে প্রবলেম? অন্যরা কি আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, আমার এখান থেকে শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমার নেট ঠিক আছে, আপনার ওই যার প্রবলেম উনি একটু নেটটা কানেক্ট ইয়ে করে নিতে হবে। আচ্ছা ওকে, সো আমার বেসিক ইপিএস হলো একদম সিম্পল ইপিএস। এটা আপনারা মনে হলে সবাই জানেন। হ্যাঁ, বেসিক ইপিএস যেটা ছোটবেলা অঙ্ক করে আসছেন, যে নাম্বার অফ নেট প্রফিট ভাগ নাম্বার অফ শেয়ার, ওয়েটেড অ্যাভারেজ। এখানে একটু চেঞ্জ, নর্মালি ওয়েটেড অ্যাভারেজ নাম্বার বলতে হবে। হ্যাঁ, সো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার কি, এটা আমরা আমাদের কাছে ধরে নিলাম, এটা একটু নতুন শব্দ, বাট অর্ডিনারি শেয়ার আমরা অর্ডিনারি শেয়ার বুঝতে পারলাম। সো বেসিক, সো তাহলে আমাদেরকে দুইটা জিনিস ইপিএস জানতে হলে, এই যেটা নেট প্রফিট এটাকে জানতে হবে, আর নাম্বার অফ শেয়ার এই দুইটাকে আলাদা সেপারেটলি জেনে নিলে, ভাগ দিলে ডিভাইড করলে আমরা ইপিএসটা পাবো। সো আর্নিং এর বেসিক জিনিস হলো যে আমরা জানি নেট প্রফিট আফটার ট্যাক্স এক্সক্লুডিং প্রেফ শেয়ার, ডিভিডেন্ড টিভিডেন্ড এগুলো যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পরে। হ্যাঁ, আর পাঁচ শেয়ারের ক্ষেত্রে কি হবে, আইএস 3399 এর একটা প্যারাতে বলা আছে যে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার ইউজ শুড বি ওয়েটেড এভারেজ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার ডিউরিং দ্য পিরিয়ড। সো ডিউরিং দ্য পিরিয়ডে যে শেয়ার কোম্পানি ইউজ করছে সে শেয়ারটাকে ওয়েটেজ, একদম বেসিক সিম্পল, ভেরি সিম্পল ফর্মুলা। ওয়েটেড এভারেজটা কিভাবে বের আমি তো করবে? ক্লাসে ঢুকছি। হ্যাঁ, ওয়েটেড এভারেজটা কিভাবে বের করবে? ধরেন জানুয়ারি মাসে কোম্পানির নাম্বার অফ শেয়ার ছিল 1,70,000। কোম্পানি 31 মে মানে মের শেষে কিংবা ধরেন জুনের 1 তারিখে কোম্পানি 80,000 নতুন শেয়ার ইস্যু করছে। তাহলে ক্লোজিং শেয়ার কত? 2,50,000 না? হ্যাঁ, এটার যোগফল ধরুন। এখন হোয়াট ইজ ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার? কেউ গেস করতে পারবেন তো? এক লাখ 70,000 দুইভাবে করা যায়। 1,70,000 প্লাস আপনার 2,50,000 ভাগ 12 গুণন কয় মাস ছিল? এটা 7 মাস, তাই না? জি স্যার। অর কি করতে পারেন, ও এটাতে একটা ভাগ হবে, এটা সরি, এটা ভাগ 12 গুণন 5, তাই না? এটা হবে না কি? ঠিক আছে তো, 1,70,000 টাকা ছিল 5 মাস, আর 2,50,000 ছিল 7 মাস। সো এটাকে আমি ওয়েটেড করলে কত আসে দাঁড়ায়? 2,16,000 সামথিং। নাম্বার অফ শেয়ার হলো 2,50,000, বাট ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার কত? 2,16,000। এই সিম্পল ক্যালকুলেশনটাকে বুঝতে পেরেছেন? জি স্যার। সো এইটা হলো বেসিক ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। তাহলে আমরা যদি গোয়িং ফরওয়ার্ড আমরা দেখার চেষ্টা করি, সো এটা হলো বেসিক। এখন আমরা যদি ইপিএস জানতে চাই, একটা নাম্বার অফ শেয়ার যেটা দিবে সেটাকে আমরা ইপিএস দিয়ে ক্যালকুলেশন করতে পারবো আমরা। আচ্ছা, সো একটা বেসিক ছোট্ট একটা উদাহরণ দিয়েছি আমরা। একটা কোম্পানি, ক্লেম কোম্পানি ইজ এ কোম্পানি উইথ কল্ড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল 1 লাখ অর্ডিনারি শেয়ার অফ টাকা 100 ইচ অ্যান্ড 20,000 10% রিডিমেবল প্রেফ শেয়ার এট টাকা ইচ। কি বললো? একটা কোম্পানি উইথ এ পেড আপ ক্যাপিটাল কত ছিল তার? 1 লাখ টাকা। হুম, অর্ডিনারি শেয়ার 1 টাকা ইচ, অ্যান্ড টাকা
20,000 আছে কি তার রিডিমেবল প্রেফ শেয়ার। ওকে, মানে 10% রিডিমেবল প্রেফ শেয়ার। দ্য গ্রোস প্রফিট ছিল 2 লাখ টাকা, ইনক্লুডিং ট্যাক্স এক্সপেন্স 50,000 টাকা। Claim company paid the required pref share dividend and an ordinary dividend 40% share. The tax charge for the year estimated 40,000. তাহলে কোম্পানির ইপিএসটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, সো আমরা যদি একটা চেষ্টা করি যে তার দুইটা জিনিস আমাদের লাগবে, প্রফিট আফটার ট্যাক্স আরটা হলো নাম্বার অফ শেয়ার। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখতে চাই, ওর গ্রোস প্রফিট দেওয়া ছিল 2 লাখ টাকা, লেস তার একটা এক্সপেন্স আছে 50,000, এই এক্সপেন্সটা, আর আপনি ট্যাক্সটাও ইয়ে করতে পারেন। তার একটা ডিভিডেন্ড চার্জ আছে না, যে 20,000 যে প্রেফ শেয়ার, তার 10%। আচ্ছা, ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই, ট্যাক্স কত টাকা থাকলো 40,000, তাহলে থাকলো তার 1,10,000 টাকা। এখানে যে এই প্রেফ শেয়ার 20,000 টাকার যে প্রেফ শেয়ার, এটার উপরে 10%, দ্যাট মিন 2,000 টাকা আপনার বাদ যাবে। বাদ গেলে কত থাকে? 1,08,000। হ্যাঁ, আর তার নাম্বার অফ শেয়ার কত? 1 লাখ। যদি আমি ইপিএস বলি, ইপিএস কত আসবে? 1 টাকা 8 পয়সা, এটা ডিভাইডেড বাই এটা। একদম সিম্পল, ক্লিয়ার এটা? এই, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো এটা হলো একদম বেসিক ইপিএস। বাট এরপরে অ্যাকচুয়ালি কোম্পানির বিভিন্ন কারণে কোম্পানি এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, যেটা একদম খুব সিম্পল প্লেন ভ্যানিলা ক্যাপিটাল ছিল, এই ক্যাপিটাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় ডিউ টু কোম্পানির অনেকগুলা ইস্যু থাকতে পারে। যে কোম্পানি ইস্যু শেয়ার ফর ক্যাশ নিউ, লাইক কোম্পানি আইপিও তে যদি যেতে পারে, কিংবা আইপিও তে গেলে রি আইপিও তে যেতে পারে, কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে, কোম্পানি রাইট শেয়ার ইস্যু করতে পারে। এই প্রতিটা শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কোম্পানির যে ইপিএস ক্যালকুলেশন চেঞ্জ চলে আসে। এখানে নাম্বার অফ শেয়ার, আর্নিংটা মোরালস ঠিক থাকে, কিন্তু নাম্বার অফ শেয়ারটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো আমরা এই এই পয়েন্টগুলোতে আমরা দেখে নিব যে কিভাবে কোম্পানি তার ইম্প্যাক্টটা দেয়। সো একটা ছোট্ট ম্যাথস দেখি বোঝার চেষ্টা করছি যে অন 31 সেপ্টেম্বর 2021, বফিন কোম্পানি মেড অ্যান ইস্যু এ ফুল মার্কেট অফ 1 million ordinary share. The company accounting year run from January to December. The relevant information for the year 20 and 21 is given below. আপনি কি দেওয়া আছে? শেয়ার দেওয়া আছে, শেয়ার দেওয়া আছে 2 বছরের। প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে। এখন ইপিএস জানতে চাইছে। হ্যাঁ, এটা কবে করছে সে? 30 সেপ্টেম্বর। এটা মানে খুব ইজি, তাই না? এটা শুধুমাত্র ওয়েটের এভারেজটা হলো মেজর ইস্যু। ওয়েটের হুম আহ, এখানে হলো শুধু আপনার 2021 সালের ওয়েটেড এভারেজটা বের করাটা ঝামেলা। মানে 8 লাখ ইন্টু আপনার সেপ্টেম্বরে ছিল তো, তাহলে আপনার 30 সেপ্টেম্বর 3 মাস পেয়েছে। 9/12 প্লাস 9 লাখ ইন্টু 3/12। সো এখানে ওয়েটেড এভারেজ নাম্বারটা শেয়ার করলেই খুব ইজি আমরা আর্নিং দিয়ে বের করতে পারবো। সো এটা খুব ইজি। আমরা আমরা তারপরও আপনাদের স্লাইডে দেওয়া আছে, এটা নিয়ে আমরা অত ইয়ে করছি না, সিম্পল। বাট এখন চেঞ্জ অফ স্ট্রাকচারের ক্ষেত্রে
এটা কি বল উল্টা পাল্টা হয়ে গেল নাকি আমার স্লাইড গুলো? ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ অফ প্রথম হলো যদি বোনাস শেয়ার ইস্যু করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বোনাস শেয়ার যখন কোম্পানি ইস্যু করে, বোনাস শেয়ার ইস্যু করলে, বোনাস শেয়ার তো আমরা সবাই বুঝি। বোনাস শেয়ার কি বুঝেন আপনারা? বোনাস শেয়ার কখন দেয়, কিভাবে দেয়? আমি ক্লাস করাচ্ছি বাবা। নো 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 নো, ডোন্ট কাম দিস রুম। আচ্ছা, এটা ক্লিন করতে হবে। ওকে, সো বোনাস শেয়ার কি আমরা জানি বোনাস শেয়ার কিভাবে ইস্যু করে কোম্পানি? বলতে পারবেন কেউ? আচ্ছা, এই আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার। ওকে, বোনাস শেয়ার কি বলতে পারবেন? স্যার ডিভিডেন্ডের বদলে যদি আমি কোনো শেয়ার ইস্যু করি তখন বোনাস। ডিভিডেন্ডের? ডিভিডেন্ডের বদলে স্যার ক্যাশে না দিয়ে আমি শেয়ারের মাধ্যমে দিচ্ছি। আচ্ছা, ডিভিডেন্ডের বদলে না, আপনি বলবেন যে ক্যাশ ডিভিডেন্ড বদলে। জি স্যার। আমি এখন কাজ করছি, ক্লাস করছি, তারপর আমি তোমাদেরকে হেল্প করবো। যাও, গো। সো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ডের ফুল লাভ করেন না, তাহলে নেটে কাজ সমস্যা করে। কোম্পানি হ্যাভ অপশন, তার যে আর্নিং করে সে আর্নিং এর এগেনস্টে কোম্পানি তার ডিভিডেন্ড দিতে হয়। সো দে হ্যাভ অপশন টু ক্যাশ পেমেন্ট করতে পারে, কিংবা বোনাস শেয়ার ইস্যু করতে পারে। সো বোনাস শেয়ারের কোম্পানি যখন বোনাস শেয়ার ইস্যু করে, এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কেউ বলতে পারবেন কি হয়? কেউ বলতে পারবেন? আচ্ছা, ক্যাশ ডিভিডেন্ডটা বলে আগে। হ্যাঁ, ক্যাশ ডিভিডেন্ডেরটা তো ইজি, তাই না? ক্যাশ ডিভিডেন্ড কি ক্যাশ হবে? ক্রেডিট হবে কি? ক্যাশ। আর কি? রিটেন আর্নিংস। এটা এগ্রি তো সবাই, তাই না? আচ্ছা, আর যদি বোনাস শেয়ার ইস্যু করে, ফুল লক করেন না আব্বা। হুম, একটু থাকে, একটু না, একটু একটু আব্বা। সো বোনাস শেয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার রিটেন আর্নিংস ডেবিট হবে, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হবে। আচ্ছা, এখন ধরেন কোম্পানি বোনাস শেয়ার আগে তার পেড আপ ক্যাপিটাল ছিল 100 টাকা, নতুন ইস্যু করেছেন, বোনাস শেয়ার ইস্যু করছেন 10 টাকা। তাহলে এখন আফটার দিস বোনাস ইস্যু কোম্পানির পেড আপ ক্যাপিটাল কত এসে দাঁড়াবে? 110। এটা কি বুঝতে পেরেছেন? একটু রেসপন্স রেসপন্স করেন, আপনারা তো এমনি জি স্যার। স্টুডেন্ট কম, আমারও তো এত কম স্টুডেন্ট হলে পড়াশোনা মানে পড়াতেও আগ্রহ হারাই ফেলি। হ্যাঁ হ্যাঁ, মহল্লা স্টুডেন্ট এত কম হয় না কখনো। এখন তো দেখছি আপনাদের হুম কম স্টুডেন্ট হলে পড়াতে কষ্ট লাগে, বেশি স্টুডেন্ট পড়ালে খুব মজা লাগে। সো এটা সিম্পলি বুঝছেন না? জি স্যার, এটা বুঝলাম। আচ্ছা, এখন সেকেন্ড যে কোশ্চেনটা আমার, পেইড আপ ক্যাপিটাল বাড়ছে, কিন্তু কোনো রিসোর্স কি ইনফ্লো হয়েছে কিনা? রিসোর্স ইনফ্লো হয়েছে কিনা? হুম, রিসোর্স ইনফ্লো হয়নি, কোনো ক্যাশ ইনফ্লো হয়নি। কোম্পানিতে কোনো রিসোর্স ইনফ্লো হয়েছে, কোনো ক্যাশ ইনফ্লো হয়েছে কিনা?
না স্যার। হয়নি। আচ্ছা, ধরেন কোম্পানি যদি এই 10 টাকা এমনও তো হতে পারতো সে নতুন শেয়ার ইস্যু করতো, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 10 টাকা, তাহলে তো তার 110 টাকা হতে পারতো, তাই না? তাহলে কোম্পানি কোম্পানি ধরেন কোম্পানি এভাবে করছে, কোম্পানি বি নতুন শেয়ার ডিভিডেন্ড ইনক্লুড করছে, নতুন শেয়ার ইস্যু করছে। তাহলে এই কোম্পানিরও আগে 110 টাকা ছিল, এই কোম্পানিরও আগে 110 টাকা ছিল, কিন্তু এই কোম্পানির এখন কত হয়েছে? 110 টাকা, এটা 110 টাকা। কিন্তু সেকেন্ডটা থেকে রিসোর্স ইনফ্লো হয়েছে এটাতে, এটাতে এটাতে ক্যাশ রিসোর্স ইনফ্লো হয়েছে না কোম্পানিতে? ক্যাশ ইনফ্লো হয়েছে না কোম্পানিতে? হ্যাঁ জি স্যার। আর জি স্যার। এটাতে কি ক্যাশ ইনফ্লো হয়েছে? না, হয়নি স্যার, যেটাতে বোনাস শেয়ার ইস্যু আচ্ছা, করছে। অ্যাবসলিউটলি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে ইপিএস ক্যালকুলেশন ক্ষেত্রে এই ক্যাশ ইনফ্লো হয়েছে না হয়নি এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যদি ক্যাশ ইনফ্লো হয় তাহলে এক ধরনের ইস্যু, আর যদি না হয় তাহলে এক ধরনের ইস্যু। ওকে, সো আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এটা থিওরিটিক্যাল পার্ট আছে, একটা ছোট্ট ইয়ে দেখলে দেন আপনারা একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন যে কি ইম্প্যাক্ট আসছে। এই ছোট্ট একটা বলছে যে গ্রে ম্যাটার কোম্পানি হ্যাড 4 লাখ শেয়ার ইন ইস্যু আনটিল সেপ্টেম্বর 22 and it had made a bonus share of টাকা 1 লাখ. Calculate the EPS 22 and current EPS 2021 if earning were 80,000 for their 20 and 21 was আচ্ছা, and EPS 21 দেওয়া ছিল এত টাকা। The company accounting period জানুয়ারি ডিসেম্বর। সো the initial ম্যাথ হলো কোম্পানির পেড আপ ক্যাপিটাল কত ছিল? 4 লাখ। আর এখন কত হয়েছে? 5 লাখ না? 5 লাখ। সো তার ইপিএস কত এসে দাঁড়াবে? 21-এর ইপিএস কত এসে দাঁড়াবে? আহ, আমাদের সরি 21 এবং 22 করতে হবে, 22 এবং 21। আর্নিং কত ছিল? 22-এর 80,000 আর্নিং, ভাগ হবে কত দিয়ে? 5 লাখ টাকা দিয়ে। ইপিএস আসে 1 টাকা 16 পয়সা। এখন কোশ্চেন করেন, আমরা এর আগে ওয়েটেজ করছি, এটাতে ওয়েটেজ করিনি কেন? স্যার কেউ কেন আনসার, করিনি? একটা কোশ্চেন কি জাগে মনে? জি স্যার। কোশ্চেন আনসারটা হলো ওইটার ক্ষেত্রে কোম্পানি ফার্দার ইনভেস্টমেন্ট করছে, ক্যাশ ইনফ্লো করছে, এই যে যেটা বলছেন ক্যাশ রিসোর্স করছে, সো দ্যাট ধরেন এটা যদি নতুন বোনাস ইস্যু না করে ফ্রেশ ইস্যু করতো, তাহলে শেয়ার হোল্ডাররা যারা ইনভেস্টমেন্ট করছে তাদের ইন্টারেস্ট ইনভলভমেন্টটা অনেক আরো 1 লাখ টাকা বেশি হয়ে যেত না? হ্যাঁ, এই বেশিতে এটার জন্য আলাদা একটা এটার একটা রেট অফ রিটার্ন আছে 1 লাখ টাকার উপরে। এই ইনফ্লোর কারণে শেয়ারটা ডাইলুট তো হবে, কিন্তু তখন কোম্পানি অ্যাকচুয়ালি ধরেন কোম্পানি আর কিচ্ছু নাই, শুধু পেড আপ ক্যাপিটাল আছে, তাহলে কোম্পানি 7 মাস 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছে এবং বাকি 9 মাস 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছে, বাকি 3 মাস কোম্পানি আরো 1 লাখ টাকা মিলে টোটাল 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছে। তাহলে সারা বছরে তো ক্যাশ ইনফ্লো সেম ছিল না, মানে কোম্পানির টোটাল ইনফ্লোটা সেম ছিল না, এই জন্য আমাদের ওয়েটেজ করে নিতে হয়েছে। কিন্তু বোনাস শেয়ারের ক্ষেত্রে কোম্পানির তো আর কোনো নতুন ক্যাশ ইনফ্লো হয়নি, সো দ্যাট 5 লাখ আমাকে যেহেতু ক্লোজিং এ 5 লাখ ছিল, আমাকে রাউন্ড দ্য ইয়ারে সেম ক্যাশ ফ্লোই ছিল, সো লেটেস্ট নাম্বার অফ শেয়ার দিয়ে শুধু আমি ভাগ করে দিব। এই কথাবার্তাগুলো আগের স্লাইডে বলা ছিল, আমি আগে এটা বুঝিয়ে নিলাম, তারপর আগের স্লাইড লাগলে আমি এক্সপ্লেন করব। হুম,
জি স্যার। ওকে। আর করসপন্ডেন্ট যে ইয়ারের ইপিএসটা, হুম, করসপন্ডেন্ট ইপিএস যদি এখন আপনি লাস্ট ইয়ারের ইপিএস কতটা ছিল? 1 টাকা 85 না? হুম। এখন যদি আপনি ইপিএস এর দুই পাশে ইপিএস দেখান, এই বছরের ইপিএস কত? 16 পয়সা না? আর গত বছরের ইপিএস কত ছিল? 18 এটা পয়সা। ছিল না? জি স্যার। আচ্ছা, এই সিম্বল দেখে বোঝা যাচ্ছে কোম্পানি ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে স্যার। আচ্ছা, কিন্তু আমাকে একটা জিনিস বলেন, এই যে ইপিএসটা বের করছেন আপনি, গত বছর কত শেয়ার দিয়ে ভাগ দিয়েছেন? হুম। স্যার 4 লাখ শেয়ার। আচ্ছা, 4 লাখ। এটাকে একটু 4 লাখ দ্বারা মাল্টিপ্লাই করেন তো কেউ, এই 18 75 কে। কত এসেছে? কত এসেছে বলতে পারবেন কেউ? 75,000। 75,000। আচ্ছা, একটু আগে বলছেন যে গত বছর থেকে খারাপ করছে, কিন্তু গত বছর অ্যাকচুয়ালি প্রফিট করছে 75,000, এবছর কত করছে প্রফিট? 80,000। তাহলে আপনি ইপিএস কম্পেয়ার করেন, তাহলে মনে হচ্ছে খারাপ করছে, কিন্তু আসলে তো কোম্পানি প্রফিট করছে বেশি। এই প্রবলেমটা তো কি বুঝতে বোনাস পারছেন কিনা? বোনাস শেয়ার যে ইস্যু করছি স্যার, ওটা দিয়ে এটাকে কনসিডার করা যাবে না। না না, কনসিডার করা করা যাবে, করবো, আমি বলছি সলিউশনটা বলছি। মানে আপনি তো একটা প্রবলেম ফেস করতেছেন, তাই না? যে কোম্পানি ইপিএস দিয়ে দেখাচ্ছে যে কোম্পানি খারাপ করছে, কিন্তু প্রফিটের অ্যামাউন্ট দিয়ে তো দেখতেছি কোম্পানি ভালো করছে। দ্যাট মিন আপনাকে IS 33 বলতেছে, যখন আপনি এই কম্পারিজন ইপিএস শো করবেন, তখন এই লেটেস্ট মানে লাস্ট ইয়ারের ইপিএসটাকে লেটেস্ট নাম্বার অফ শেয়ার দ্বারা রিস্টেটেড করে দিবেন। দ্যাট মিন এই 75,000 টাকা, এটাকে 75,000 কনভার্ট করলেন, করে এটাকে আবার 5 লাখ দিয়ে ভাগ দিবেন। দেন এবার 5 লাখ দিয়ে ভাগ দেন এটাকে। লেটেস্ট নাম্বার অফ শেয়ার কত? 5 লাখ না? জি স্যার। এটা ভাগ দিলে কত আসে? এটা ভাগ দিলে মনে হয় 15 পয়সা আসে। এখন কি ভালো করছে বোঝাচ্ছে না? পারফরমেন্সটা বোঝাচ্ছে না? 75,000 ছিল, 80,000, 15 পয়সা করছে, 16 পয়সা। এখন কি রিফ্লেকশনটা প্রপার রিফ্লেকশন আসে ইপিএস দিয়ে? জি স্যার। বুঝতে পেরেছি। ওকে, সো দ্যাট আমরা এই কনক্লুশন ড্র করছি যে এখান থেকে যখন আমি কারেন্ট ইয়ারের ইপিএস ডিক্লেয়ার করব, সাথে কম্পারেটিভ যখন লাস্ট ইয়ারের ইপিএসটা থাকবে, তখন লেটেস্ট আউটস্ট্যান্ডিং নাম্বার অফ শেয়ার দিয়ে গত বছর প্রফিটটাকে ভাগ দিয়ে যে রিস্টেটেড ইপিএসটা পাবো, সেটা এইখানে বসাবো। মানে দ্যাট মিন এটা ডিসক্লোজ করতে, যদি আমি ডিসক্লোজ করতে গেলাম ধরেন পিএনএল এ, তাহলে এটা দিব 16 পয়সা, আর এটাতে দিব লাস্ট ইয়ারে 15 পয়সা। এই পয়সা এটা ভ্যানিশ হয়ে যাবে, এই ইপিএসটা ভ্যানিশ হয়ে যাবে। স্যার যদিও গত বছরের ব্যালেন্স শিটে 16 পয়সা থাকে। থাকবে, কিন্তু এই বছরে যখন ব্যালেন্স শিট করবো, তখন তো এই বছরের ব্যালেন্স শিটে কম্পারেটিভ লাস্ট ইয়ারের ফিগার থাকবে না, তখন জি স্যার। এখানে এসে 15 পয়সা শো করবো। সো যে কেউ ব্যালেন্স শিট দেখলে, ভাই আপনার গতবার দেখলাম 87 পয়সা, এবার দেখলাম চেঞ্জ হয়ে গেছে, ডিউ টু ইমপ্লিমেন্টেশন অফ IS 33। এবং দেখবেন যে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতেছে কিংবা শেয়ার চেঞ্জ হচ্ছে, দেখবেন যে তার এই পিআর ইপিএসটা চেঞ্জ হয়ে যায়। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো দ্য নেক্সট স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আমরা তো স্লাইড শেয়ার করবো আপনাদের সাথে, সো দ্যাট
আচ্ছা, শেয়ার স্ক্রিন চলে গেছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রাইট শেয়ার ইস্যু। হ্যাঁ, সো রাইট শেয়ার ইস্যুতে কিছু আপনাকে মানে কিছু জিনিস একটু আপনার মেমোরাইজ করে নিতে হবে, হ্যাঁ, বোঝার সাথে সাথে, সো দ্যাট আপনাকে এটা হেল্প করবে। আমরা যদি দেখি রাইট শেয়ার ইস্যুটা তো আমরা বুঝি, রাইট শেয়ার কোম্পানি কিভাবে করে। কোম্পানি কখনো তার এক্সিস্টিং শেয়ার হোল্ডার কাছ থেকে রাইট শেয়ার ইস্যু করে। ধরেন আমার এক্সিস্টিং 1 লাখ শেয়ার হোল্ডার আছে। এখন আমি 25,000 টাকার নতুন শেয়ার ইস্যু করব। হোয়াট উই ক্যান ডু, আমি তো আইপিও তে যেতে পারি, অনেক প্রসেস যাবে। তো কোম্পানি যখন রাইটে এসে হলো কি যে, যেহেতু এই কোম্পানির মালিক এরা, সো দ্যাট দে হ্যাভ দ্য ফার্স্ট রাইট টু বাই দিস শেয়ার। এগ্রিড? এখন ধরেন এই 25,000 শেয়ার 1 লাখ শেয়ার কিভাবে ভাগ করব? আমরা যদি বাংলা উইকিপিডিয়া দেখি, মানে 4:1 না? হ্যাঁ, দ্যাট মিন রাইট অফার করতেছে কোম্পানি হু হ্যাভ এক্সিস্টিং 4 নাম্বার অফ শেয়ার, 4 নাম্বার অফ শেয়ার। হুম, হি হ্যাভ রাইট, আবার পুরো লাগেন না, পুরো একটু খোলা রাখেন, হ্যাঁ, হি হ্যাভ রাইট টু বাই 1 নিউ শেয়ার, সো দ্যাট ইজ রাইট শেয়ার। এখন এই রাইট শেয়ারের একটা প্রবলেম হয়, ধরেন কোম্পানির যেহেতু এদের রাইট আছে, এখানে আসলে আপনি বলতে পারেন যে মানে এটা তো কোনো মেজর ইম্প্যাক্ট নাই, এরা কিনছে, সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা হলো, ধরেন এই শেয়ারটার দাম হলো 10 টাকা, মানে বুক ফেস ভ্যালু, সরি, হ্যাঁ, ফেস ভ্যালু 10 টাকা। এখন কোম্পানি যে নতুন শেয়ার ইস্যু করে, কোম্পানি কি করতে পারে? 12 টাকা ইস্যু করতে পারে, 15 টাকা ইস্যু করতে পারে, আবার কি ডিসকাউন্টে 8 টাকায় ইস্যু করতে পারে। তাহলে এই যে কোনো তিনোটা প্রাইসের একটা প্রাইস কোম্পানি নর্মালি ইস্যু করতে পারে। এখন মার্কেটে শেয়ারটা কত চলে? মার্কেটে শেয়ারটা ধরেন 20 টাকা চলে। তাহলে এখন দেখেন, মার্কেটে আজকে শেয়ারটার দাম কত? 20 টাকা। কিন্তু ধরেন এই কোম্পানি এই 2 টাকা প্রিমিয়াম, 5 টাকা প্রিমিয়ামে এই শেয়ারটাকে বিক্রি করতে যাচ্ছে। 10 টাকার, আমি আবার বলি, ফেস ভ্যালু 10 টাকা, কোম্পানি 15 টাকা বেচতে চাচ্ছে, আর এই শেয়ারটার মার্কেট ভ্যালু হলো 20 টাকা। তাহলে এই এক্সিস্টিং শেয়ার হোল্ডার রাইট কি? যে কেউ এই শেয়ারটা যদি এখন আমি কিনতে চাই মার্কেট থেকে, কিনতে আমার কত টাকা লাগবে? 20 টাকা লাগবে না? বুঝতেছেন? জি স্যার। কিন্তু কোম্পানি যেহেতু এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তার জন্য ডিসকাউন্টে কত টাকা বেচতেছে? 5 টাকা ডিসকাউন্টে 15 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, কিন্তু এই 15 টাকার মধ্যে আবার 5 টাকা প্রিমিয়াম আছে, কারণ শেয়ারের অরিজিনাল ভ্যালু তো 10 টাকা। তো দ্যাট মিন এই যে একটা প্রাইস আছে, তাহলে এখানে 3টা প্রাইস এখানে, একটা হলো ফেস ভ্যালু, আর একটা হলো যে প্রাইসে দিতে চাচ্ছে, আর একটা হলো মার্কেট ভ্যালু। সো দ্যাট এই ইপিএস ক্যালকুলেশন ক্ষেত্রে এই 3টা ভ্যালু দিয়ে একটা আপনার রি অ্যাডজাস্টেড প্রাইস বের করতে হয়, দ্যাট উইল হেল্প টু আমাদের রাইট শেয়ারের ইপিএস ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের লাগবে। সো এটার একদম ভেরি ফান্ডামেন্টাল ইস্যু। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি হাউ থিওরিটিক্যাল পার্টগুলো এগুলো কাজ করে। সো রাইট শেয়ারের ক্ষেত্রে রাইট ইস্যু আমরা যে পয়েন্টটুকু বললাম, হ্যাঁ, যে একটা প্রাইস বিলো দ্য কারেন্ট মার্কেট প্রাইস, যেখানে বলছে যে রাইট শেয়ার নর্মালি দেয়, আমি একটু আগে যে কথা বললাম যে একটা প্রাইস বিলো দ্য কারেন্ট মার্কেট প্রাইস, যে কারেন্ট মার্কেটে যে প্রাইস আছে তার থেকে বিলো প্রাইসে রাইট শেয়ারটা ইস্যু করে। দিস মিনস এ বোনাস এলিমিনেটেড ইনক্লুডেড। এই যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট যে বলছে, তাহলে এই যে 20 টাকা শেয়ারটা 5 টাকা দিচ্ছে, আমি 15 টাকা দিচ্ছে, তাহলে ইনডাইরেক্টলি সে একটা বোনাস পাচ্ছে না? হ্যাঁ,
এই বোনাসটা ইনক্লুডেড। সো এবার আসেন আমরা আহ, এটা বুঝেছি। সো টু অ্যারাইভ এ ফিগার ফর ইপিএস when right issue is made, we need to calculate first all the theoretical x right value. So theoretical x right value, this is weighted average value per share and the perhaps explain most easily with numerical example. হ্যাঁ, মানে এটা বলছে যে একটা থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস বের করতে। দ্যাট মিন আপনার শেয়ারটা কত টাকা ছিল, আমি আবার বলি, ফেস ভ্যালু ছিল 10 টাকা, রাইট হলো 15 টাকা, আর মার্কেট ভ্যালু 20 টাকা। এই শেয়ারটার অ্যাক্সেস করার পরে শেয়ারটার প্রাইস কত এসে যাবে থিওরিটিক্যাল এক্স রাইট, মানে রাইট এক্সারসাইজ করার পরে শেয়ারটার প্রাইস কত আসা উচিত, এই ভ্যালুটাকে বের করা হলো থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস, যেটা আমরা একটা যে বললো যে একটা ক্যালকুলেশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। সো দ্য ডেফিনেশন অফ theoretical এক্স রাইট প্রাইস ইজ দ্য পার শেয়ার ইজ ক্যালকুলেটেড বাই অ্যাডিং the aggregate fair value of the share immediately before the exercise right of share plus exercise right of share and dividing the number of share outstanding after the exercise right. আচ্ছা, আমরা একটু ইয়া দিয়ে বুঝবো, থিওরিটিক্যাল একদম বেশি ঝামেলা করছে। একটা একটা এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। থিওরিটিক্যাল রাইট প্রাইস এখানে কি বুঝিয়েছে, যে একটা কোম্পানি 1,10,000,000 শেয়ার আছে। পাইছে? আচ্ছা, সো এই কোম্পানি ইজ প্ল্যানিং, it now proposed to make one for right for issue at price টাকা 3 টাকা per share. The market value of existing share is 3 টাকা 50 পয়সা. What is the theoretical x right value? হ্যাঁ, একদম ক্লিয়ার যে 4টাতে একটা শেয়ার দিচ্ছে। আচ্ছা, এবং রাইট এক্সারসাইজ প্রাইস হলো 3 টাকা, মার্কেটে চলে 3.5 টাকা, আর এটা ফেস ভ্যালু কিন্তু 1 টাকা, সরি হ্যাঁ ফেস ভ্যালু 1 টাকা। এখন আপনাকে থিওরিটিক্যাল এক্স রাইটটা বের করতে বলছে। সো থিওরিটিক্যাল এক্স রাইট বলতে বোঝায়, আপনি একটা চিন্তা করেন যে এই 4টা শেয়ার, হ্যাঁ, সে 4টা শেয়ার থাকলে একটা শেয়ার পাবে না। এই 4টা শেয়ার পেতে হলে তাকে টোটাল কত টাকা লাগবে? 4টা শেয়ার গুণন মার্কেটে কত টাকা চলে, 3 টাকা 50 পয়সা, তাহলে কত টাকা হলো? 14 টাকা। আর এই 14 টাকা যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সে একটা শেয়ার পাবে, তাহলে তার নাম্বার অফ শেয়ার হবে একটা শেয়ার। আর এই শেয়ারটা কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে তাকে, বলবেন কত টাকা দিয়ে কেউ? 14 টাকা দিয়ে স্যার। নো, 3 টাকা দিয়ে একটা শেয়ার, রাইট শেয়ার তো একসাথে 3 টাকা করে না? 3 টাকা স্যার। তাহলে টোটাল কত টাকা লাগলো? 3 টাকা। তাহলে টোটাল তার ইনভেস্টমেন্ট করছে কত টাকা লাগছে, কত টাকা? 17 টাকা না? আর সে কয়টা শেয়ার পাইছে? 5টা শেয়ার পাইছে না? হ্যাঁ, মানে 17 টাকা ইনভেস্টমেন্ট করে সে 5টা শেয়ার পাবে। তাহলে থিওরিটিক্যাল এক্স রাইট ভ্যালু বলতে বোঝায় 17/5, দ্যাট মিন 3 টাকা 40 পয়সা। মানে এভারেজ তার কস্টিং কত বললো? 3 টাকা 40 পয়সা। এটা হলো থিওরিটিক্যাল একটা প্রাইস। এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল মানে কাগজে কলমে থাকবে না, বাট ইপিএস ক্যালকুলেশন করার ক্ষেত্রে কোম্পানিকে এটা বের করে নিতে হবে। 3 টাকা 40 পয়সা হলো থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস। ক্লিয়ার এটা? মানে এটা স্যার অপরচুনিটি কস্টের মতন। না, অপরচুনিটি কস্ট না, এটা সরাসরি কস্টে। কিন্তু আপনি দেখেন যে একটা লোক ধরেন এই রাইট এক্সারসাইজ করার আগে সে রাইট এক্সারসাইজ করতে চায়। আপনারা যারা শেয়ার মার্কেট, এখন তো আসলে শেয়ার মার্কেটে খারাপ অবস্থা, যখন গিয়ে এরকম রাইট এক্সারসাইজ করার আগে ধরেন সে ইনভেস্টমেন্ট করলো, তাহলে ইনভেস্টমেন্ট করলে তার কত টাকা লাগে এবং সে অ্যাকচুয়ালি কত টাকা পাবে, এটা একটা ওয়েটেড এভারেজ, কিন্তু এভারেজ প্রাইস বের করলো। টোটাল সে 17 টাকা যদি সে ইনভেস্টমেন্ট করে তাহলে সে 5টা শেয়ার পাবে, তো
থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস হলো কি, রাইটটা এক্সারসাইজ করার পরে এই শেয়ারটার প্রাইস 3 টাকা 40 পয়সা হওয়া উচিত। 3 টাকা 40 পয়সা উচিত না, কারণ 3 টাকা 50 পয়সা ছিল। এই যে রাইট আবার অ্যাডজাস্ট করার পরে কিন্তু শেয়ার অ্যাডজাস্ট হয়ে যায়, শেয়ার প্রাইস ফল করে। সো এই ফল করে কত হবে, 3 টাকা 40 পয়সা। সো দিস ইজ থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস। আমি বলছিলাম যে এই জিনিসটা একটু মাথায় একটু গেঁথে নিতে হবে। রাইট শেয়ার ক্যালকুলেশন ক্ষেত্রে যে কিভাবে এটা ক্যালকুলেশন করে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইসটা কি ক্লিয়ার হয়েছে না তারা? কেউ একজন কথা বলেন, বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ওকে, আমরা পরের স্লাইড বোঝার চেষ্টা করি যে পরের স্লাইড কি বলছে। বলছে প্রেসিডিং অফ কারেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার ফর ইস্যুইং রাইট শেয়ার। মানে আপনাকে প্রেসিডিং অফ কারেন্ট ইয়ার এন্ড ইপিএস ফর করসপন্ডিং প্রিভিয়াস ইয়ার শুড বি মাল্টিপ্লাইড বাই দ্য ফলোইং ফ্র্যাকশন। তাহলে ইপিএস ফর করসপন্ডিং প্রিভিয়াস ইয়ার শুড মাল্টিপ্লাইড দ্য ফলোইং ফ্র্যাকশন। ওই আমরা বললাম না যে রিস্টেট করতে হয়, এখানে একটু আগে কারেন্ট ইয়ারটা পড়েন। মানে যখন এই রাইট শেয়ারের ইস্যু করা হয় তখন কিভাবে আপনাকে ইপিএস ক্যালকুলেশন করবে, নিচের পার্টটুকু আগে দেখেন যে multiply the number of share before the right issue by the fraction of the year, multiply the number of share before the right issue by the fraction of the year before the date of issue and by following fraction। আপনাকে ওই বিফোর যে নাম্বার শেয়ার তাকে এই ফেয়ার ভ্যালু পার শেয়ার ইমিডিয়েটলি বিফোর দ্য এক্সেস রাইট ডিভাইড বাই থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস, এই যে ফ্র্যাকশনটা এটা দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। and multiply the number of share after the right issue by fraction year in and date of issue and add figure arrived in A। আচ্ছা, আমরা যখন একটা ম্যাচ করবো তখন আরেকটু বুঝতে পারবেন থিওরি থেকে বাদ দিয়ে। সো এটা হলো কারেন্ট ইয়ারের ইপিএস বের করবো রাইট শেয়ার ইস্যুতে। আর যদি প্রেসিডিং ইয়ারের ক্ষেত্রে বের করি তখন সেক্ষেত্রে কি করতে হবে, প্রেসিডিং ইয়ারের যে ইপিএস আছে, হ্যাঁ, সেটা ক্রিটিক্যাল ভ্যালু শেয়ার ভ্যালু পার শেয়ার এই মাল্টিপ্লাই করতে হবে। মানে আগে যে ইপিএস ধরেন 3 টাকা থাকলো, 3 টাকা দ্বারা এই ফ্র্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা বের করতে পারবো কোনটা কি। একটু কঠিন লাগছে, আমরা একটা ম্যাথ দেখে আসার পরে এই স্টাইলটা আবার বুঝবো, তখন দেখবেন আর একটু ইজি লাগবে। এখানে কি বলেছে যে একটা কোম্পানি ব্রিংস কোম্পানি হ্যাড 1 লাখ শেয়ার ইস্যু বাট দেন মেক্স এ 1 for 5 right issue on October 22 at price 1. The market value on last day of quotation with right was 1 টাকা 60 পয়সা। তাহলে কি বললো সে, কোম্পানিটা একটাই এগেনস্টে 5টা রাইট শেয়ার ইস্যু করছে। একটার এগেনস্টে 5টা শেয়ার কোম্পানি রাইট ইস্যু করছে এবং এট প্রাইস টাকা 1, the last day of quotation ছিল এত। ক্যালকুলেট দ্য ইপিএস ফর দ্য ইয়ার। আচ্ছা, মার্কেট প্রাইস দেওয়া আছে 1 টাকা। ক্যালকুলেট দ্য ইপিএস, 21-এর ইপিএস এবং 20-এর ইপিএস দুইটাই আপনাকে বের করতে বলছে। আর প্রফিট দেওয়া আছে 50,000 এবং
40,000 টাকা। তাহলে আমরা থিওরিটিক্যাল এক্সট্রা প্রাইসটাকে বের করতে হবে। থিওরিটিক্যাল এক্সট্রা প্রাইসটা আমরা কিভাবে বের করব? আমরা বলছি যে সে 5টার এগেনস্টে একটা শেয়ার, তাহলে 5টা শেয়ার কত টাকা করে? 1 টাকা 60 পয়সা করে, তাই না? মার্কেট প্রাইস 1 টাকা 60 পয়সা না? জি, এটা 8 আছে টাকা 8 টাকা। আর একটা শেয়ার কত টাকা আসবে? 1 টাকা করে, 9 টাকা। আর নাম্বার শেয়ার আসবে 6টা। তো থিওরিটিক্যাল এক্সট্রা প্রাইস কত আসবে? 1 টাকা 50 পয়সা। থিওরিটিক্যাল এক্সট্রা প্রাইস 1 টাকা 50 পয়সা। এটা কি হয়? সেকেন্ড বলছে যে এখন কারেন্ট ইয়ারের ইপিএসটা বের করবো। কারেন্ট ইয়ারের ইপিএস দ্যাট মিন 2021। এখানে এর আগে আমরা 2টা ফর্মুলা করছি। সেখানে ফর্মুলাতে বলা ছিল, প্রথম হলো যে স্টেজ 1-এ আমার এটা কবে করছে সে? অক্টোবর 1 তারিখ। তাহলে 10 মাস পেয়েছে সে 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে কয় মাস ছিল? 10 মাস না? এটা তো এগ্রিড। হ্যাঁ, সরি, না, সেপ্টেম্বর ছিল 9 মাস। হ্যাঁ, কিন্তু কি বলছি আমরা এর আগের অঙ্কতে? এই ফর্মুলা যেটা মুখস্থ রাখতে, যে এখানে দেখেন ফেয়ার ভ্যালু পার শেয়ার ইমিডিয়েটলি বিফোর দ্য এক্সেস প্রাইস শেয়ার বা থিওরিটিক্যাল এক্স রাইট ভ্যালু পার শেয়ার। সো দ্যাট ফেয়ার আগে বলছে ফেয়ার ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল এক্স রাইট প্রাইস। এখানে ফেয়ার ভ্যালু কত ছিল? 1 টাকা 60 পয়সা না? ডিভাইডেড বাই 1 টাকা 50 পয়সা। এটা হলো ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু, আর এটা হলো থিওরিটিক্যাল এক্স প্রাইস ভ্যালু। বুঝা গেছে? তাহলে এটা আসে 80,000 টাকা, 80,000 শেয়ার। আর স্টেজ 2-তে এখন তো আমি রাইট ইস্যু করে ফেলছি, টাকা ঢুকে গেছে। 5টার একটা একটা কত মানে 1 লাখ ডিভাইডেড বাই 5 গুণ মানে 1,20,000। তাহলে 1,20,000 এটা কি মাস ছিল? 3 মাস ভাগ 12। এটা তো সরাসরি ফিগার, এটা হবে 20,000 টাকা। সো টোটাল নাম্বার অফ শেয়ার হবে কত? এটা হলো টোটাল। টোটাল নাম্বার অফ শেয়ার হবে 1,10,000। এখন ইপিএস সহজ। তাহলে ইপিএস কি হবে? এবছরের আর্নিং কত? 50,000 ডিভাইডেড বাই 1,10,000 নাম্বার অফ শেয়ার। ইপিএস এসে দাঁড়ায় 45 পয়সা। বুঝতে পেরেছেন? এই এত কষ্ট করে বুঝলাম, বুঝছেন? স্যার 1,20,000 কোথায় আসলো কোথা থেকে? কোনটা? স্যার এই 1,20,000 1,20,000 করতে আসছিলেন? সুন্দর কোশ্চেন করছেন। কোম্পানি রাইট ইস্যু করছে না যে অক্টোবর 1 তারিখে? কত টাকা? 5টার একটা মানে 20% না? শেয়ার আগে ছিল 1 লাখ, আর এই অক্টোবর 1 তারিখ থেকে এটা 20% মানে কত? 20,000 টাকা নতুন শেয়ার যোগ হবে না? তাহলে এখন শেয়ার কত হবে রাইটের পরে? 1,20,000 না? 1,20,000 জি স্যার। 20,000। তাহলে 9 মাস পাইছে কোম্পানি 1 লাখ শেয়ার, আর 1,20,000 পাইছে কয় মাস? 3 মাস না? এইটা করছে, এই যে এটা ওইটাস করে নিছি। 1,20,000 ইন্টু 3 ভাগ 12 ইকুয়াল টু 30,000। আর তাহলে টোটাল কত হলো? 1,80,000 যোগ এই 30,000, এই দুইটা যোগ হইলে হলো 1,10,000 শেয়ার। তাহলে ইপিএস কিভাবে বের করবো? 50,000 ভাগ 1,10,000, 45 পয়সা পেয়ে গেছে ইপিএস। এখন সি 2020 সালের ইপিএস করতে বলছে না? 2020 সালের প্রথম যেটা করতে হবে, রাইট, আগে বেসিক ইপিএস করতে হবে। ইপিএস কত? 40,000 ছিল 1 লাখ না? দেখবেন কত টাকা? 40 পয়সা।
এখন এটাকে কিটা মাল্টিপ্লাই করতে বলছে। এই রাইট ইপিএস কত হবে, এখন নিউ ইপিএস হবে কত টাকা, ওই আগের ফর্মুলা যে বলে বলে দিচ্ছে আর কি, হ্যাঁ। ইপিএস কত, আগের ইপিএস, হ্যাঁ, গুণন থিওরিটিক্যাল এক্সপায়ার্ড প্রাইস ভাগ ফেয়ার ভ্যালু, দ্যাট মিন 40 ইন্টু থিওরিটিক্যাল এক্সপায়ার্ড হলো 50, 60 পয়সা। তাহলে এসে দাঁড়াবে এটা 37.375। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন আপনারা? এই কেউ কোনো রেসপন্স করছে না, স্যার এই যে কঠিন এক হয়েছে। লাখ একটু আবার ক্লিয়ার করেন স্যার, এটা বুঝতে পারছি। কোনটা, সি সি নাকি? 1,20,000 স্যার, এই যে স্টেজ। আবার বলেন। এই আমি দেখাচ্ছি একটা মিনিট। এই 1,20,000, এই জি এই স্যার। 1,20,000, ও এটা তো কোম্পানি রাইট শেয়ার ইস্যু করছে না, তাহলে কোম্পানির নতুন ক্যাশে ইনফ্লো হয়েছে না, কত টাকা ইনফ্লো হয়েছে বলেন তো? এই পাঁচ পাঁচ শেয়ারে একটা শেয়ার যদি দেয়, তাহলে কোম্পানির কত শেয়ার নতুন ইনফ্লো হয়েছে? কোম্পানির 1,00,000 শেয়ার ছিল, 5টা একটা ইস্যু করছে, তাহলে কত টাকা শেয়ার আসবে? 5টায় একটা মানে কি 20% না? এই আনসার দেন। তাহলে 1,00,000-এর 20%, নতুন রাইট শেয়ার ইস্যু করলে 1,00,000 ইন্টু 20%, দ্যাট মিন 20,000 টাকা। তাহলে এখন নতুন শেয়ার হবে কত? এই 20,000 প্লাস 1,00,000, 1,20,000। জি স্যার, বুঝতে পারছি। আর এই লাস্ট ইয়ারের ইপিএস বুঝতে পারছেন? প্রিভিয়াস ইয়ারের ইপিএসটা বুঝতে পারছেন, যে সি নাম্বারটা? নো স্যার, বুঝতে পারি নাই। বুঝতে পারেন? তাহলে বুঝাবো আপনাকে। আরিফুল ইসলাম বুঝতে পারছেন, মানে আরিফুল ইসলাম। আরিফুল, জি লাস্ট স্যার। ইয়ারের আগে জি স্যার। বেসিক বেসিক ইপিএস তো আমরা বের করতে পারবো। ওর গত বছরের আর্নিং কত ছিল? 20,000 টাকা না? জি স্যার। এই যে 20। আচ্ছা, গত বছর নাম্বার অফ শেয়ার কত ছিল? রাইটের আগে কত শেয়ার ছিল? 1,00,000। 1,00,000 না? তাহলে জি স্যার। ইপিএস কত ছিল? আর্নিং দিয়ে রাইট শেয়ার দিয়ে ভাগ দিলে কত আসে? 40 পয়সা আসে না? জি স্যার। আচ্ছা, যখন রাইট শেয়ার হবে, তখন এই আগের পাতা আমি যে বলছি না, তখন যে ইপিএস ক্যালকুলেশন করবে, ইনিশিয়াল যে ইপিএস, যে বেসিক ইপিএসটা আসছে না, এইটাকে একটা এটা মাল্টিপ্লাই থিওরিটিক্যাল এক্সট্রাক্ট প্রাইস ডিভাইডেড বাই ফেয়ার ভ্যালু, এটা ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে আপনাদেরকে, যেটা ও মেমোরাইজ আচ্ছা। করতে বলতেছে। থিওরিটিক্যাল এক্সট্রাক্ট প্রাইস ফেয়ার ভ্যালু। তাহলে এই অঙ্কে এক্সট্রাক্ট কত টাকা? জি স্যার, বুঝতে একটা, পারছি। আর ডিভাইড বাই এটা। এখন যে এই যে বুঝতে পারতেছেন, এই দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে। এই মুখস্থের কথাটা আগের স্লাইডে বলছে, তখন আমি যখন আপনারা বুঝতে পারেননি, এই যে এখন দেখেন, যদি উপরটুকু পড়েন, এতটুকু পড়েন, এটা হলো প্রিভিয়াস এর রিপ্লেস। কি বলছে? আপনি যে বেসিক ইপিএসটা পাবেন, সেটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দ্বারা? থিওরিটিক্যাল এক্সট্রাক্ট ফেয়ার ভ্যালু, আর ভাগ দিতে হবে কি ফেয়ার ভ্যালু পার শেয়ার ইমিডিয়েটলি। যেমন একটু আগে অঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল, যে 0.4 ইন্টু কি করছি আমরা, 1 টাকা 50 পয়সা ভাগ 1 টাকা 60 পয়সা। দেখেন এখন এই ফর্মুলার সাথে, এই লেখার সাথে এই ফর্মুলাটা মিলে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা মুখস্থ রাখ করে ফেলতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের ইপিএস এর ক্ষেত্রে আপনি এক্স রাইট দ্বারা, এক্স প্রাইস দ্বারা গুণ দিতে হবে, আর ফেয়ার ভ্যালু দ্বারা ভাগ ভাগ দিতে হবে। আর কারেন্ট ইয়ারের ক্ষেত্রে
ঠিক বুঝতে তার পারছেন না, অপোজিট। মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ, এটা ফ্র্যাকশন বাই দ্য ফ্র্যাকশন অফ দ্য ইয়ার বিফোর দ্য ডেট অফ ইস্যু, মানে স্টেজ ওয়ানের ক্ষেত্রে কি করতে হবে, এর ভ্যালু দ্বারা গুণ দিতে হবে আর থিওরিটিক্যাল এক্সপায়ার দ্বারা ভাগ দিতে হবে। আর পরেরটার ক্ষেত্রে কি বলছে, মাল্টিপ্লাই দ্য নাম্বার অফ শেয়ার আফটার রাইট ইস্যু ফ্র্যাকশন এন্ড এড দ্য ফিগার অ্যারাইভড ইন এ, মানে বি নাম্বার কি বলছে যে শুধু আপনাকে ওই ফ্র্যাকশন অফ দ্য ইয়ারের যে টোটাল ছিল সেটাকে ভাগ করতে হবে, আর এটা এর সাথে এ আর বি যোগ করে দিলে আমি পরে নাম্বার অফ শেয়ার পাবো। যেটা আমরা এখানে করছি যে স্টেজ ওয়ান আর স্টেজ টু দুটো যোগ করে আমরা 1,10,000 শেয়ার আমরা পেয়েছি। বুঝা গেছে? জি স্যার। সাইডে শব্দ আছে, যারা নোট করতে না পারলেও সমস্যা নেই, ম্যাথ গুলো করা আছে তো দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন যে আপনারা এইটার ক্ষেত্রে বলছে যে একটা কোম্পানির নেট প্রফিট 3 বছর দেওয়া আছে, 16, 17, 18 একটা নেট প্রফিট দেওয়া আছে। জানুয়ারি 17 সালে দ্য নাম্বার অফ শেয়ার ছিল 5 লাখ টাকা, 17 সালে জানুয়ারিতে ছিল 5 লাখ টাকা। এবং ডিউরিং 17 সালে, হ্যাঁ, কোম্পানি অ্যানাউন্স করছে যে কোম্পানি একটা রাইট শেয়ার ইস্যু করবে, এবং বলছে কি 5:1, মানে 5 লাখ টাকা শেয়ার থাকলে একটা শেয়ার রাইট ইস্যু করবে, এবং এই এক্সারসাইজ প্রাইসটা ছিল 5 টাকা, এবং লাস্ট ডেট অফ এক্সারসাইজ রাইট ছিল মার্চের 17, এবং মার্কেট ভ্যালু যেটা ছিল মার্চের, হ্যাঁ, 11 টাকা ছিল। তাহলে আপনাকে ইপিএস 16, 17, 18 এই 3 সালের ইপিএস আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে পারবেন তো? ম্যাথসটা কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছেন? আবার বলতেছি, 3 সালের ম্যাথস, 16, 17, 18 একটু বুঝাই দিচ্ছি, বুঝতে পারবেন। 17 সালে রাইটটা করছে, আর প্রিভিয়াস ইয়ার কোনটা, 16 সাল। তাহলে এই দুইটার ক্ষেত্রে রাইটের এক্সারসাইজের ফর্মুলা, একটু আগে যে ফর্মুলাটা পড়েছি শিখেছি, সেই ফর্মুলা কাজ হবে। আর 18 সালের ক্ষেত্রে কোনো ফর্মুলা নাই, কারণ 18 সালে যে কোনো রাইটের কোনো ইস্যু নাই, 17 সালে তুমি রাইট ইস্যু করেছি, সো ফরওয়ার্ড বেসিস তো রাইটের কোনো ইম্প্যাক্ট নাই। 18 সালে যে টোটাল নাম্বার অফ শেয়ার ছিল 5 লাখ আর 1 লাখ, 6 লাখ দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ম্যাথটা দেওয়া আছে পরে, থিওরিটিক্যাল প্রাইস। আচ্ছা, এখন ডাইলুটেড এপিএস। তো ডাইলুটেড এপিএস, ডাইলুটেড এখন আবার নতুন ফর্মুলা। আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত যেটা বুঝলাম বেসিক ইপিএস এবং রাইট ইপিএস, এই দুটো জিনিস আমরা আলোচনা করলাম। এখন চলে আসবে ডাইলুটেড ইপিএস। সো হোয়াট ইজ ডাইলুটেড ইপিএস? ডাইলুটেড ইপিএস বোঝায় যে ক্লাস 33-তে বলা আছে যে diluted earning per share, an entity shall adjust profit or loss attributable to the ordinary equity holder of the parent entity and the weighted average number of share outstanding for the effect of all diluted dilu- um, di-
speculative potential ordinary share. An entity may issue some securities which do not have any claim, but may give some rise to such claim in the future includes separate classes of equity, convertible loan or stock, pref share এবং অপশন ফর ওয়ারেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কেন? জাস্ট একটু চিন্তা করেন যে আমি একটা কোম্পানি ধরেন 1 লাখ টাকা প্রফিট করে, এর নাম্বার অফ শেয়ার হলো 10,000। এখন আপনার ইপিএস কত টাকা আসছে? 10 টাকা না? আপনি এই যে শেয়ারটার 10 টাকা ইপিএস, আপনি এই শেয়ারটা মার্কেটে কিনতে চাইলে কত টাকা ইনভেস্টমেন্ট করবেন মিনিমাম? এই শেয়ারটা মার্কেটে কত টাকাতে কিনবেন আপনি? 10 10, বেশি যদি কিনেন 100 টাকাতে কিনবেন। ধরেন স্ট্যান্ডার্ড পি, প্রাইস আর্নিং রেশিও 10, প্রাইস আর্নিং রেশিও যদি 10 হয়, তাহলে আপনি শেয়ারটা সর্বোচ্চ কত টাকাতে কিনবেন? 100 টাকা দিয়ে না? এই কথা বোঝা যাচ্ছে? কেউ নাই? জি স্যার, বুঝে যাচ্ছে কথা। আচ্ছা, এখন এই শেয়ারটা যদি ধরেন এমন কোন অপশন আছে, আপনি ধরেন 10 টা 100 টাকাতে কিনতেছেন, পরের বছরে এমন কোন ঘটনা ঘটছে যে এই নাম্বার অফ শেয়ার 25,000 হয়ে গেছে। 25,000 হলে পরের বছর আর্নিং মেজর চেঞ্জ আসবে না। ধরেন আর্নিং সেম লেভেলে রইলো 1 লাখ। এখন 25,000 শেয়ার হয়ে যায়, এটার ইপিএস কত এসে দাঁড়াইছে? থাকে না? এসে দাঁড়াইছে না? এখন জি যদি স্যার। ধরেন 10 টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে শেয়ারটার দাম কত হবে? 40 টাকা না? তাহলে এই লোকটা যে ইনভেস্টমেন্ট করছে, সে একটা বিশাল বড় লস খাবে না? 60 টাকা। কেন লস খাচ্ছে? সে তো বলবে ইপিএস 10 টাকা, ইভেন ধরেন আর্নিং 1,20,000 টাকা, 20,000 টাকা বাড়ছে। আচ্ছা, 1,25,000 করে তাহলে হবে, তাহলে এটা 5 হবে, আর 10 টাকা হলে 50 টাকা হবে। তাহলে সে 50 টাকা লস করবে, দিলাম। তাহলে সে আর্নিং কোম্পানির বাড়ছে, কিন্তু সে একটা বিশাল লস খাবে না এই ইনভেস্টর? কারণ শেয়ারটার দাম চলে আসবে 50 টাকা। এর কারণ কি? আর্নিং বাড়ছে, কিন্তু ওই যে ডেনোমিনেটর নাম্বার অফ শেয়ার এত বাড়ছে যে শেয়ারটার দাম ফল করে গেছে, আর প্রতি শেয়ার আর্নিং ফল করছে। এখন এই যে ঘটনাটা ঘটছে, এটা কি একদিনের তো ঘটনা না, এটা ধরেন পুরনো একটা ঘটনার কারণে এই, ধরেন এটা 22 সাল, এটা 23 সালে ঘটবে, এটা 2022 সালের, এটা 2023 সালে ঘটনা ঘটছে। এখন এই 23 সালে যে ঘটনা ঘটছে, এটা কিন্তু 22 সালে কোনো ঘটনা না। এটা দেখেন 2018 সালের কোন ঘটনার কারণে আপনার এই ঘটনাটা ঘটছে। তাহলে 22 সালে যে আমি ইপিএস ক্যালকুলেশন করব, এই 10 টাকা ইপিএস ক্যালকুলেশন করব, সেটা যেমন ইম্পর্টেন্ট, প্লাস আরো যে নতুন 15,000 শেয়ার ডাইলুটেড হয়ে যাবে, যেটা কারণে আমার ইপিএস অনেক ফল করবে, সেটাকে আমাকে কনসিডার করাটা ভেরি ইম্পর্টেন্ট। আনলেস আমার শেয়ার হোল্ডাররা একটা বিশাল লস, ফাইন্যান্সিয়ালি লস হবে, তাদের কাছে মিস ইনফরমেশন যাবে, এবং আলটিমেট যেটা কোম্পানি, দে উইল লুজ দেয়ার মানি। এই কিছু কথাবার্তা কি বুঝে গেছে? আচ্ছা, যদি আমরা ধরে নিচ্ছি বুঝে গেছি আমরা, আমার মোবাইলটা নিয়ে আসতো, এটা চাপ না, মোবাইলটা নিয়ে আসতো।
তো এই দ্বীপ যেটা বলছিলাম যে এই ধরনের ক্ষেত্রে কি কি আইটেম করতে পারে, যে সেপারেট ক্লাস অফ ইকুইটি not entitled any dividend but will be entitled after some future, এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আজকে হয়তো বা কোম্পানি কোনো ডিভিডেন্ড পাওয়ার জন্য উপযুক্ত না, সরি, not entitled after but after some future সে এন্টাইটেলমেন্ট হবে। কনভার্টেবল লোন স্টক অর কনভার্টেবল প্রেফ শেয়ার এন্ড অপশন অর ওয়ারেন্ট, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের ইপিএস এই ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইন সাচ কেসেস future increase number of share will cause a dilution or winding down of equity and possible to calculate the diluted EPS. It will indicate investor possible effect of future dilution, মানে investor possible একটা effect করবে future dilution এর কারণে। ওকে, আমরা যে জায়গায় ছিলাম আমরা একটু পরে একটু বোঝার চেষ্টা করি। আমরা ইপিএসটাতে আমি একটু একটা ম্যাথস দিয়ে বুঝাই, তাহলে সো দ্যাট আজকে আমরা একটু ব্রেক নিব না, আমার একটু হারিয়ে আছে, আমরা চেষ্টা করবো একটু আগে আগে শেষ করে দিতে ক্লাসটা। হ্যাঁ, তো ডাইলুটেড এর ক্ষেত্রে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছে দেখেন, একটা ছোট্ট জিনিস, যে অন 1st April 2021 an entity issued 12,50,000 8% convertible unsecured bond for cash at par। তাহলে কি করলো সে 8% হারে 12,50,000 ছেড়েছে। ইচ 100 nominal of the bond are convertible in 16 to 19 into the number of ordinary set out below। এই যে যত বছর যাবে এই 100 নাম্বার বন্ড যদি 16 সালে কনভার্ট করতে চায় তাহলে 124 শেয়ারে কনভার্ট করতে পারবে, 17 সালে 120, 18 সালে 115 এবং 19 সালে 110 শেয়ার। The company issue has an issue 4 million company has issued 4,25% ordinary share, income tax rate হলো 25%। আপনার আমাদেরকে বের করতে চাইছে যে কোম্পানির ইপিএস বের করতে বলছে। ও আচ্ছা, আর কিছু জিনিস দেওয়া আছে, সরি, হ্যাঁ আপনাদের শেষ নেই, আর কিছু জিনিস দেওয়া আছে যে এবং কোম্পানির 2 সালের একটা প্রফিট এবং ইনকাম ট্যাক্স, প্রফিট 2 বছর একটা ফাইন্যান্সিয়াল দেওয়া আছে। এই যে এখানে একটা ফাইন্যান্সিয়াল দেওয়া আছে কোম্পানির, আমাদেরকে ক্যালকুলেশন সিম কোম্পানির বেসিক আর্নিং কত টাকা ছিল, এই 7,12,000 টাকা যেটা এখান থেকে দেওয়া আছে এটা পেয়ে গেলাম, আর এটাও দেওয়া আছে 6,00,000 এত টাকা। আচ্ছা, এখন কোম্পানি যে 2001 সালে এবং 2 সালে, তো কোন সালে দেওয়া আছে, আহ, আচ্ছা, কোম্পানি 12,50,000 নতুন শেয়ার ইস্যু করছে। 12,50,000 শেয়ার মানে 12,50,000 8%, 8% কত আসে, এই যে এইটার 8%, সরি
এইটার 8% কোম্পানি কি করলো, সে ইন্টারেস্ট সেভ করলো। আচ্ছা যদি সে আপনার এটা শেয়ারে কনভার্ট হয়, তাহলে যদি এই 12,50,000 8% শেয়ারে কনভার্ট, তাহলে কি কোম্পানিকে আর বন্ডের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে? বন্ডের ইন্টারেস্ট কিন্তু পেমেন্ট করতে হবে না, কারণ এটা তো আপনার ক্যাপিটাল হিসেবে যোগ হয়ে যাবে, ক্যাপিটাল হিসেবে ডিভিডেন্ড আকারে দিতে হবে। তাহলে 12,50,000-এর 8%, দ্যাট মিন আপনার এই 1 লাখ টাকা আপনাকে প্রফিট সেভ হবে। প্রফিট যদি সেভ হয়, তাহলে আবার 25% আপনাকে ট্যাক্স দিতে হবে। দ্যাট মিন এই পুরো শেয়ারটা যদি আপনার শেয়ারে কনভার্ট হয়ে যায়, তাহলে আপনার 75,000 টাকা আপনার কি আহ, এই রিটেন আর্নিং এ অ্যাড হবে। যদি রিটেন আর্নিং অ্যাড হয়, তাহলে অ্যাডজাস্টেড রিটেন আর্নিং হবে 12,000 প্লাস এই টাকাটা। সিমিলারলি দুই হাজার এক সালে তো সে এপ্রিল করছে, তো এপ্রিল মাস হলো আপনার 3 কোয়ার্টার পেয়েছে, তাহলে এটা 75,000 টাকা ট্যাক্স সেভিংস হবে, ইনকাম সেভিং হবে, এবং এই প্রপোর্শনালিটি হলো ট্যাক্স সেভিংস হবে। দ্যাট মিন রিএডজাস্টেড। আপা, তো এইটা হলো আপনার নেট রিস্টেটেড আর্নিং হলো এটা। এখন আসেন এটা নাম্বার অফ শেয়ার। যদি আমি 21 সালে, তো আমার নাম্বার অফ শেয়ার 4 লাখ এডিশনালি, আর ইনিশিয়ালি 4 লাখ শেয়ার ছিল। যদি 21 সালে সে কনভার্ট হয়, তাহলে তো আমার এটা 9 মাস পেয়েছি, 9 মাসে, তাহলে 9 মাসের এই অ্যামাউন্টটুকু আসছে, এই মাসে আসছে পুরোটা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। কারণ আমার 12,50,000 ডিভাইডেড কত, 1/20। এজ ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডিনারি শেয়ার ইস্যুয়েবল ইন ফিউচার উইল বি, মানে ইনিশিয়ালি 124 টাকা হবে। অফার ইন দিস অ্যামাউন্ট, এত শেয়ার, এই যে এই ক্যালকুলেশন আসছে এভাবে, এটা ইন্টু 124 ভাগ 100 হবার 21, এটা প্রপোর্শনালি হবে সেম ফরম্যাটে, মানে 124 টাকা এটাকে কনভার্ট করে আমাদেরকে অ্যাডজাস্ট নাম্বার অফ শেয়ার বের করতে হয়েছে। সো দ্যাট অ্যাডজাস্টেড নাম্বার অফ শেয়ার 21 এটা হবে 51,62,000, আর 22-এর হবে 55 লাখ। এখন বেসিক ইপিএস আপনাকে বের করতে, বেসিক ইপিএস ভেরি সিম্পল, যে বেসিক ইপিএস ছিল এই ইপিএসটা, 7,12,000 ভাগ 4 লাখ শেয়ার, অর্ডিনারি শেয়ার, আর এই 6,18,000 ডিভাইডেড বাই 4 লাখ, এটা হলো বেসিক ইপিএস। আর ডাইলুটেড ইপিএস হলো আর্নিংটাকে আপনাকে রিভাইজ করতেছে, আর্নিংটা রিভাইজ হয়েছে এই টাকাটা, আর নাম্বার অফ শেয়ারটা চেঞ্জ হয়েছে এই নিউ ডাইলুটেড ভাগ করলে এটা হয়, এটা হলো নতুন ডাইলুটেড ইপিএস, আর্নিং পার শেয়ার। বুঝা গেছে? বুঝতে পারছেন? কে কোনো আনসার দিবেন? জি স্যার। কি বুঝছেন না বুঝেননি? আচ্ছা, না বুঝলেও এটা দেখে নিন একটু। হ্যাঁ, এটা তো এখন বেসিক্যালি আমরা ইয়ে করছি। হ্যাঁ, একটা মিনিট একটু। তো আমরা গোয়িং ফরওয়ার্ড যদি একটু দেখতে চাই, অপশন এবং ওয়ারেন্টের ক্ষেত্রে কি হয়।
কোম্পানির অনেক সময় যেটা an optional warrant gives the holder the right to buy share at some time in future date at predetermined price. That আপনাকে অনেক সময় হোল্ডার যে সে এই শেয়ারটা এক্সারসাইজ করতে পারে এবং এক্ষেত্রে ক্যাশ ডাজ enter the entry at the time of option is exercised and DPS calculation must allow for this. তখন যখন সে এই শেয়ারটা বাইব্যাক করবে, মানে শেয়ারটাকে কিনে নেবে, তখন তার ক্যাশে যে ইম্প্যাক্ট হয় সেই অনুযায়ী আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। So, আমরা একটা ছোট্ট এটার একটা ম্যাথ দেখি যে মানে হোয়াট ইজ দ্য হাউ ইট ওয়ার্ক। On January 2020, a company has 4 million ordinary share in issue option over another million share. জানুয়ারি মাসে 4 মিলিয়ন ছিল এবং পরে আরেক মিলিয়ন শেয়ার ইস্যু করেছে এবং নেট প্রফিট ফর দ্য ইয়ার এসেছে 5 মিলিয়ন, 5 লাখ টাকা, সরি 5 মিলিয়ন না। ডিউরিং দ্য ইয়ার 31st December 20, an average fair value of ordinary share was 3 and the exercise price of the share under option was 2. Calculate the base EPS and DPS for the year এত। কি জানতে চাইছে আবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে জানুয়ারি মাসে 4 লাখ শেয়ার ছিল, আমরা আবার আরো 1 লাখ শেয়ার ইস্যু করে 5 লাখ করছে। ডিউরিং দ্য ইয়ার ফুল ইয়ার দ্য এভারেজ ফেয়ার ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার ওয়াজ 3 টাকা, ফেয়ার ভ্যালু ছিল 3 টাকা, এন্ড দ্য এক্সারসাইজ প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অপশন ওয়াজ 2। বলছে যদি সে ওই বছরে অপশন করে সে যদি শেয়ার কিনে নেওয়ার অপশন থাকছিল তখন 2 টাকা করে কেনার তার কাছে সুযোগ ছিল। So, এখন এক্ষেত্রে আপনাকে বেসিক ইপিএস এবং ডায়লুট ইপিএস আমরা ইপিএস তো আমরা কত আর্নিং 4 মিলিয়ন, আর্নিং কত ছিল 5 মিলিয়ন ডিভাইডেড বাই 4 মিলিয়ন, দ্যাট ইজ একদম বেসিক 12 টাকা। এখন এই যে সে অপশন করছে 1 মিলিয়নের জন্য, এটার ক্ষেত্রে তার আর্নিং তো সেম রয়েছে, কিন্তু নাম্বার অফ শেয়ারটা তার চেঞ্জ হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? আপনার এই অপশনে ধরেন সে অপশন এক্সারসাইজ করলো, তাহলে 1 লাখ টাকা ইন্টু 2 টাকা করে কোম্পানির কাছে নতুন ক্যাশ ঢুকতে হতো 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 টাকা কিন্তু 20 লাখ টাকা নতুন ক্যাশ ঢুকতো। ঢুকার এগেনস্টে কোম্পানি অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালুতে কনভার্ট করলে এটার আপনার পার শেয়ারে কত টাকা আসছে, হ্যাঁ আচ্ছা সরি শেয়ার আসছে 20 লাখ টাকা। এই 20 লাখ টাকাকে আপনি যদি মার্কেট প্রাইসে আপনি ডিভাইড করেন তাহলে ফেয়ার ভ্যালু আসছে 16 লাখ টাকা। মানে অ্যাকচুয়ালি এই 20 লাখ টাকা আসতে কত শেয়ার ঢোকার কথা ছিল? মানে আপনি তো 1 মিলিয়ন শেয়ার নিছেন, 10 লাখ শেয়ার নিছেন, সরি 10 লাখ শেয়ার নিছেন, 10 লাখ শেয়ার নিছেন কত টাকা দিয়ে? 20 লাখ টাকা দিয়ে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি এই 20 লাখ টাকা আসতে হলে কতগুলো শেয়ার ইস্যু করতাম? মার্কেট প্রাইসে কত কত 20 লাখকে 3 দ্বারা দিলে 6,66,760টা শেয়ার আসার কথা ছিল, কিন্তু শেয়ার না 10 লাখ শেয়ার আসছে। দ্যাট মিন নতুন শেয়ার আসছে কিন্তু যার জন্য কোনো কনসিডারেশন পাইনি, এটার বিপদ হলো 3 লাখ সামথিং। তাহলে এখন তাহলে নাম্বার অফ ইপিএসটা আসবে
5 লাখ আর্নিং ডিভাইডেড বাই এই উইদাউট কনসিডার নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে 3,33,000। 3 লাখ কনসিডার যাবে, সো দ্যাট প্লাস 3 লাখ 43 লাখ নাম্বার অফ শেয়ার হবে, ইপিএস ডাইলুটেড ইপিএস হবে 11 টাকা 50 পয়সা। বুঝতে পারছেন কিছু? মনে হচ্ছে না? বুঝতে পারছেন কিছু? জি না স্যার। কেউ কি লাইনে আছেন না লাইনে নেই? আছি স্যার, লাইনে আছি। লাইনে আছেন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হুম। আর না বুঝে গেলে বলেন বোঝা যাচ্ছে না, তাহলে তো আমি আমার মতো করে বোঝাবো, না তো আমি পড়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে না, তাই তো? জি জি স্যার। স্যার। যাচ্ছে? আচ্ছা, আপনারা আহ আমি একটু বোঝানোর চেষ্টা করি একটু, যেহেতু কেউ রেসপন্স করতেছে না। একটু জিনিস বোঝেন, অপশন এবং ওয়ারেন্টটা বলতে কি বোঝাতে চায়? যে কোম্পানির এখন নাম্বার অফ শেয়ার সেম আছে, 1 লাখই আছে, কিন্তু ইন ফিউচারে কোনো একটা ঘটনা ঘটতে পারে যেই কারণে নাম্বার অফ শেয়ারটা বেড়ে যেতে পারে। যদি নাম্বার অফ শেয়ারটা বেড়ে যায় তাহলে ইপিএস কি কমবে না বাড়বে? এটা আনসার দেন। স্যার কমবে, ইপিএস কমে যাবে। ইপিএস কমবে না বাড়বে? কমবে। তো এই যে ইপিএস কমবে, কি পরিমাণ কমবে সেটা আজকে থেকেই জানাটাই হলো এই ডাইলুটেড ইপিএস। এখন একটা কোম্পানি, এই উদাহরণটাতে কোম্পানির নর্মালি শেয়ার ছিল, নাম্বার অফ শেয়ার 4 মিলিয়ন এবং আর্নিং হলো 5 লাখ টাকা, তাহলে তার ইপিএস কত আসছে দাঁড়ালো? খুব সিম্পল, 4 মিলিয়ন ভাগ 5 লাখ, ইপিএস কত? 5 লাখ টাকা প্রফিট, আর 40 লাখ টাকা হলো শেয়ার, 40 লাখ শেয়ার, তাহলে কত হলো ইপিএস? 0.5 এর মানে সেন্ট আর কি। হ্যাঁ, মানে ঠিক আছে, সেন্ট এটা। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বি নাম্বার বলছে যে ডিপিএস ক্যালকুলেশন করতে বলছে। ডিপিএসটা হলো কোম্পানি কি করছে, একটা অপশন শেয়ার করছে। অপশন মানে এমন একটা জিনিস কিছু করছে, এটা কিন্তু এখন শেয়ার না। ইটস, ইজ ইট শেয়ার? নো, এটা অপশন। দ্যাট মেন যে এখন একটা বন্ড, বাট এটার ইনভেস্টররা যদি এটা চায় শেয়ারে কনভার্ট করতে পারবে। শেয়ার যদি কনভার্ট করে তাহলে কত টাকা করে সে দিতে হবে? 1 শেয়ারের জন্য, 1 শেয়ারের জন্য তাকে 2 টাকা করে দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু সবাই কি অপশন এক্সারসাইজ করছে? কি করবে? কোনো গ্যারান্টি আছে? Guarantee নাই। আচ্ছা, কিন্তু এই শেয়ারটা মার্কেটে চলতেছে 3 টাকার দরে, কিন্তু অপশন যদি অ্যাক্সেস করে তাহলে সে কয় টাকা করে বেচতে পারবে? 2 টাকা করে শেয়ারটা কিনে নিতে পারবে ব্যাংক থেকে, কোম্পানি থেকে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমার যদি এক্সিস্টিং নাম্বার অফ শেয়ার তো 40 লাখই,
কিন্তু যদি এই নতুন 1 মিলিয়ন মানে 10 লাখ শেয়ার এরা সবাই এক্সারসাইজ করে, পরের বছর আসে ইপিএস অনেক বিপদে পড়ে যাবে না? পড়ে যাবে না? কমে যাবে না যাবে না? জি স্যার, ইপিএস কমে যাবে। এই যে 1 মিলিয়ন ইপিএস কমে যাবে না? এখন আপনি বের বের করতে ইপিএস কত টাকা যেতে পারে, যে আপনাকে এই বছরের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজ করে রাখতে হবে যে নর্মাল ইপিএস এর সাথে আমার ডাইলুটেড ইপিএস যদি আমাকে বলতে এখন ইপিএস 12% আর শেয়ার কিছু অপশন আছে ওরা যদি আবার এক্সারসাইজ করে, তাহলে কিন্তু ভাই আমার ইপিএস অনেক কমে যেতে পারে। এটা আমাকে ডিসক্লোজ করে রাখতে হবে। দিস ইজ ডাইলুটেড ইপিএস। এখন কি পরিমাণ কমবে সেটা আমরা ক্যালকুলেশন করব। সেটা কিভাবে ক্যালকুলেশন করব? এই যে এই যে আমি একটু করতেছি। কিভাবে হবে? আচ্ছা, এই যে 10 মিলিয়ন শেয়ার, 10 মিলিয়ন শেয়ার, 1 মিলিয়ন, সরি 1 মিলিয়ন 10 লাখ শেয়ার আমরা আসতেছে, এইটা যদি ডাইলুটেড করে তাহলে আমি পাবো পার শেয়ারে কত টাকা করে? 2 টাকা করে না? জি স্যার। তাহলে কত টাকা পাবো আমি? 20 লাখ টাকা না? জি স্যার। আচ্ছা, এই 20 লাখ টাকা যদি আমি আজকে মার্কেট থেকে উঠাইতাম তাহলে কত শেয়ার ইস্যু করতে? 3 টাকা না? তাহলে এই 20 লাখ টাকা উঠাইতে হলে মার্কেটে কত শেয়ার ইস্যু করতে হতো আমার? 20 লাখ ভাগ 3, হ্যাঁ, মানে 6,67,000 কত শেয়ার? 667 শেয়ার যদি আমি 3 টাকা ধরে, মার্কেটে তো 3 টাকা ধরে না, টাকা ধরে ইস্যু করতাম, তাহলে আমার এই 20 লাখ টাকা উঠে যেত। একটা মিনিট, আমার এই একটু না করে দিয়ে আমি এই শেয়ার ইস্যু করলে অ্যাকচুয়ালি আমাকে এই 20 লাখ টাকা আসতো, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি কত শেয়ার ইস্যু করলে এই টাকাটা আসতো? 6,67,000। এগ্রিড? আমাকে কত শেয়ার ইস্যু করতে হচ্ছে? 1 মিলিয়ন শেয়ার না? জি স্যার। তাহলে আমি অনেকগুলো ফ্রি শেয়ার দিচ্ছি না? বলেন তো, এই যে ডিসকাউন্ট 3 টাকার পর 2 টাকা দিচ্ছি, আমি অনেকগুলো ফ্রি শেয়ার দিচ্ছি না? মানে আপনাকে, মানে কি আপনাকে মার্কেটে বেচতে হতো আমি 6,67,000 শেয়ার দিয়েছি, আমি 20 লাখ টাকা পাইতাম। কিন্তু জি স্যার। আমাকে এই অপশনের কারণে আমাকে এই 10 লাখ শেয়ার দিতে হচ্ছে। তাহলে ফ্রি শেয়ার মানে এই দিস অপশনের জন্য আমাকে এক্সট্রা এটা দুই লাখ বিয়োগ তেত্রিশ দিলে হাজার তিনশো 2,30,000 এরকম 67 জি শেয়ার জি আমাকে স্যার। এক্সট্রা দিতে হচ্ছে। এটার জন্য আমি অ্যাকচুয়ালি কোনো টাকা পাচ্ছি না। জি স্যার। এটা বোঝা গেছে? তাহলে এখন ডাইলুটেড মানে কি? ওই শেয়ার বাকি 6 লাখের জন্য কিন্তু আমি টাকা আসবে, তো এই 3 লাখের জন্য কিন্তু কোনো আর্নিং আর আসবে না, কোনো টাকা আর ঢুকবে না। তো ভবিষ্যতে যদি ডাইলুশন হয় তাহলে সর্বোচ্চ কোম্পানি লস হবে কত? এই বর্তমান শেয়ার হলো 4,40,00,000 শেয়ার, আর এই 3 লাখ শেয়ার মানে 43 লাখ শেয়ার পর্যন্ত নাম্বার শেয়ার বেড়ে যাবে, কিন্তু কোম্পানির পক্ষে 1 টাকাও ঢুকবে না। সো দ্যাট ডাইলুটেড ইপিএস বোঝায় যে 5 লাখ টাকা আর্নিং ভাগ নাম্বার অফ ম্যাক্সিমাম ডাইলুশন শেয়ার উইদাউট কনসিডারেশন কত? এই 4 মিলিয়ন প্লাস 3,30,000, দ্যাট মিন 33,30,000, যেটা ভাগ দিলে আসে 11 11.5 সেন্ট। ঠিক আছে, এই জিনিসটাই আমি অঙ্কের মধ্যে এভাবে করে দিয়েছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি একটু চার্টটা লাগাই, জি স্যার, বুঝতে পারছি। আপনি একটু দেখেন।
ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমরা পরের স্লাইডে যাই। পার্শিয়ালি পেড শেয়ার অনেক সময় হয় কি যে আপনাকে পার্শিয়ালি পেড শেয়ার হয়, ধরেন 1 টাকা শেয়ার হাফ পেমেন্ট করছে, হাফ পেমেন্ট করে না, সে ইপিএস কিভাবে ক্যালকুলেশন করা হবে সেটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিই। পার্শিয়াল হ্যাজ শেয়ার ক্যাপিটাল 2 মিলিয়ন, অর্ডিনারি শেয়ার 1 মিলিয়ন, মানে 2 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন অর্ডিনারি পেড আপ করা আছে। অন জানুয়ারি পার্শিয়াল issued a further 1 million ordinary share. The full price of new share was 1.5 million. They were 50% paid on issue. The dividend participant is to be 50% until the share is fully paid. The share 50% paid on এত during the year. The average fair value of ordinary share was 2. The net profit এত। তাহলে ক্যালকুলেশন করতে হবে কি? আচ্ছা, মানে কোম্পানি নিউ ইনজেক্ট ক্যাপিটাল করছে সে, আচ্ছা বেশি দিন, আচ্ছা এক্ষেত্রে আপনাকে আবার একটু একটু বুঝে নাহলে বুঝবেন না যে কোম্পানি কি করছে। নতুন ইনজেক্ট করছে সে 1 লাখ নাম্বার অফ শেয়ার, 7 লাখ, সরি 10 লাখ শেয়ার, হ্যাঁ 10 লাখ শেয়ার 1 টাকা 50 পয়সা, যা তার আবার অর্ধেক দিছে, তাহলে 7 লাখ টাকা সে পেমেন্ট করছে, ক্যাশ ইন হয়েছে। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট অফ এই 7.5 লাখ টাকা ইকুইভ্যালেন্ট অফ 5 লাখ শেয়ারের উপরে। হ্যাঁ মানে ভেরি সিম্পল। সো এই যে প্রপোর্শনালিটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, যে ইপিএসটা ক্যালকুলেট করতে হবে প্রপোর্শনালি। ওই যে পরিমাণ পার্সেন্টেজ দিছে এটাকে ফুল নাম্বার অফ শেয়ারে কনভার্ট করে আপনাকে বের করতে হবে, ইপিএস বের করতে হবে। এটা একটু দেখে নিন। এরপরে আমি একটা মেজর ইম্পর্টেন্ট হলো কন্টিনজেন্টাল ইস্যুয়েবল শেয়ার। কন্টিনজেন্টেবল ইস্যুয়েবল শেয়ারের ক্ষেত্রে হয় কি, আমি প্রথমে বলছিলাম যে আপনার ক্ষেত্রে অনেক সময় হয় যে কোম্পানি কি করে, যেমন পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন সিও কে থাকতে পারে যে তুমি যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করো 3 ইয়ার্স, তাহলে আমরা তোমাকে এই ইয়েটা দিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে ইপিএসটা ক্যালকুলেশন করা হয়, এটা হলো কন্টিনজেন্ট ইস্যু। যেমন অ্যাকাউন্টেন্সি ট্রেনিং কলেজ, হ্যাঁ প্রাইভেট অ্যাকাউন্টেন্সি ট্রেনিং কলেজ হ্যাজ, if the number of papers set and passed at the college average 3,000 per annum over the period from 13 to 15, the share will be issued on eto. There are 2 million share in issue 13. Actually কোম্পানি 13 এ 2 মিলিয়ন শেয়ার ছিল, এবং ওরা বলছে যদি প্রতি বছরে 3,000 সেট করে এবং পাস করে তাহলে তারা কি পাবে, একটা 2 মিলিয়ন একটা একটা শেয়ার পাবে, তাই তো? কি পাবে, কত? 1 মিলিয়ন শেয়ার পাবে, আরো এডিশনাল 1 মিলিয়ন শেয়ার পাবে। এক্সিস্টিং 2 মিলিয়ন শেয়ার আছে, যদি এই পারফরমেন্সটা করতে পারে তাহলে তারা আরো 1 মিলিয়ন শেয়ার পাবে। এখন আপনি 13 সালে যখন ইপিএস ক্যালকুলেশন করবেন তাহলে কি আপনি এটা বের করবেন? ইপিএস বেসিক ইপিএস ঠিক থাকবে, কিন্তু ডাইলুটেড ইপিএস কি আপনাকে কনসিডার করতে হবে। জাস্ট সিম্পল মধ্যে যদি আমরা দেখি যে 13 সালে প্রফিট ছিল 7,60,000 ডিভাইডেড বাই তার নাম্বার অফ শেয়ার ছিল 2 মিলিয়ন। তুমি কিছু নাই? Keep silent, keep silent. দরজাটা বন্ধ করে দাও। ওকে, সো দ্যাট সো 13 সালে তার বেসিক ইপিএস ক্যালকুলেশন করা হবে যে প্রফিট 7,60,000 ডিভাইডেড বাই 2 মিলিয়ন নাম্বার অফ শেয়ার। সো তার ইপিএস আসে 38 সেন্ট। 14 সালে কি হবে, তার বেসিক ইপিএস আসবে 30 সেন্ট, কিন্তু তার 13 এবং 14 সালে তার ডাইলুটেড ইপিএস ক্যালকুলেশন করা হবে না, বিকজ
সে কি পরের বছর অ্যাচিভ করতে পারবে কিনা এটা তো আমরা জানি না। 13 সালে এসে, 13 সালে পারছে কিন্তু 14 সালে পারবে কিনা বলতে পারবো না। সিমিলারলি 14 সালে এসে আমি বলতে পারবো না সে পাবে কিনা। কিন্তু 15 সালে এসে যখন আমরা দেখলাম যে এভারেজ ছিল যে 3000, সে কি করছে ফার্স্ট ইয়ারে 4500, সেকেন্ড ইয়ারে 3800 এবং থার্ড ইয়ারে 4900। দ্যাট মিন 15 সালে বোঝা গেছে সে কিন্তু 1 মিলিয়ন এডিশনাল শেয়ার পাবে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে বাট 15 সালে কি হয়েছিল যে তার কারেন্ট ইয়ারের ইপিএস যেমন কারেন্ট ইপিএস ঠিক থাকবে, কিন্তু ডাইলুটেড এর ক্ষেত্রে এই সেম আর্নিং 8,40,000 আর্নিং কে 3 মিলিয়ন দ্বারা ভাগ হবে। এই 3 মিলিয়ন দিয়ে ভাগ হলে যেটা হবে তার ডাইলুটেড ইপিএস হবে, যদি তার ইপিএস বেসিক ইপিএস 43, বাট ডাইলুটেড ইপিএস তাকে কি করতে হবে আমাদেরকে 28 সেন্ট, এটা ডিসক্লোজ করতে হবে যে সে 16 সালে এসে তাকে এডিশনাল 1 মিলিয়ন শেয়ার তাকে দিতে হবে কোম্পানি। তো এটা হলো মেজর কভার আমরা করেছি মোরলেস ইপিএস এর প্রেজেন্টেশন অফ ইপিএস। ইপিএস should be presented at the financial statement as follow: basic এবং diluted EPS should be present on the face of statement of profit and loss and other comprehensive income for each class of ordinary share for the period. আপনাকে বেসিক এবং ডাইলুটেড ইপিএস দুটি আপনাকে পিএনএল এর ফ্রন্ট সাইডে আপনাকে ডিসক্লোজ করতে হবে। বেসিক এন্ড ডাইলুটেড ইপিএস মাস্ট বি প্রেজেন্টেড উইথ ইকুয়াল prominence for all period presented, and basic and EPS should be presented even if the amount are negative loss. যদি নেগেটিভ থাকে তাও আমাদেরকে দিতে হবে ডিসক্লোজার। ফলোইং শুড বি ডিসক্লোজ, যে এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে পেয়েছেন এটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। কি ফর্মুলায় আপনি এই ইপিএস ক্যালকুলেশন করছেন সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। আর ইম্পর্টেন্ট, আমরা জানি প্রাইস আর্নিং রেশিও, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট রেশিও। ইপিএস এর মাধ্যমে অ্যাকচুয়ালি এই ইয়াটা জানা যায়, দ্যাট মিন কোম্পানিটা কি আন্ডার প্রাইস আর ওভার প্রাইস, একটু প্রাইস আর্নিং রেশিও দিয়ে জানা যায়, এবং প্রাইস আর্নিং রেশিও ইপিএস দিয়ে বের করা হয়। অ্যান্ড ট্রেন্ড ইন ইপিএস পারফরমেন্সের একটা ট্রেন্ড জানা যায়। হ্যাঁ, এবং এই ইপিএস মেজার দ্য পারফরমেন্স ফ্রম পার্সপেক্টিভ অফ ইনভেস্টর এন্ড পটেনশিয়াল ইনভেস্টর পার্সপেক্টিভ, দুইজনের পার্সপেক্টিভে একটা ইপিএসটা জানা যায়। আর ডিইপিএসটা ভেরি ইম্পর্টেন্ট, ফিউচারে কোম্পানির ইপিএস ডাইলুটেড হওয়ার সুযোগ আছে, যেটা যদি আজকে ইনভেস্টররা না জানে তাহলে পরবর্তীতে দে কুড there is a possibility that they will lose money, they will lose their investment due to such dilution. So accordingly, diluted EPS should disclose the company in their P&L, and there are some limitation of EPS, যেটা বলছে ইপিএস কিন্তু একটা ফিগার দিয়ে ওই কম্পিটিটিভ ফিগার ছাড়া অ্যাসেসমেন্ট করা যায় না। অলদো ইপিএস বিলিভ এ রিয়েল ইনফ্লুয়েন্স অফ মার্কেট প্রাইস শেয়ার, ইট ইজ several important limitations as performance measure. It does not account of inflation, growth in earning. Like যেমন আপনি ইনফ্লেশন কিন্তু কনসিডার করা হয় না, এরকম জিনিসগুলো আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, তো আমি এখন একটা ফুল এক্সাম্পল আপনাদেরকে শো করেছি মোরলেস। এই এক্সাম্পলটা হলো ইপিএস এর ফুল কনক্লুসিভ ম্যাথস। হ্যাঁ, এই ম্যাথসটা যদি আপনি দেখেন, আহ, 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 স্যার এই সিনপসিসটা শেয়ার করলে একটু ভালো হতো স্যার। আমি সেটা শেয়ার করে দিব। হ্যাঁ, শেয়ার করে দিব। আজকে আমি বলছিলাম আমারও একটু খালি আছে, So, আমি হয়তো বা কিছুর মধ্যে আমরা শেষ করবো ক্লাসটা, এই জন্য একটু আর্লি করতে হয়েছিল। কি ব্যাপার, এটা হচ্ছে না কেন?
আচ্ছা ওকে, আমি যদি আপনি দেখেন মোরলেস এই ম্যাচটা যদি আপনি করতে পারেন তাহলে ইপিএস এর যত রকম জিনিস আছে সব কভার করে। আমি এই ম্যাচটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ। এটার সলিউশন আছে পরের স্লাইডে। প্রথম বলছে যে কোম্পানি ইস্যুড শেয়ার ক্যাপিটাল অফ 12 মিলিয়ন প্রেফ শেয়ার অফ টাকা ইচ অ্যান্ড 10 অর্ডিনারি শেয়ার, হ্যাঁ। এবং ট্যাক্স রেট দেওয়া সেটা আছে, ক্যালকুলেট ইপিএস সেপারেটলি বলছে এই প্রতিটি সেপারেট আইটেম, একটার সাথে আরেকটা মিলাবেন না, বাট ইনিশিয়ালি প্রফিট এবং ইনিশিয়াল নাম্বার অফ শেয়ার দেওয়া আছে এবং ট্যাক্স রেট দেওয়া আছে। প্রথম বছর দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন ইস্যুড শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ডিউরিং দ্য ইয়ার এত। কোম্পানি বলছে যে কোনো শেয়ার চেঞ্জ হয়নি, তাহলে কি ইপিএস ক্যালকুলেট করতে বলছে, সিম্পলটা আসবে। তারপর হচ্ছে দ্য কোম্পানি মেড এ বোনাস ইস্যু অক্টোবর এন্ড ওয়ার্ড এন্ড অর্ডিনারি শেয়ার ফর এভরি শেয়ার। কোম্পানি একটা বোনাস শেয়ার ইস্যু করছে, তাহলে কি করতে হবে সেটা আমরা জানি। বোনাস শেয়ার ক্ষেত্রে কি হবে, কারেন্ট ইপিএসটা ওইটার এভারেজ করতে হবে না, শুধু ক্লোজিংটা দিয়ে ভাগ করে দিব, তাই না? এবং আপনাকে কি করতে হবে, আহ, আর পিয়ারটাকে লেটেস্ট শেয়ার দ্বারা অ্যাডজাস্ট করতে হবে। 3 নম্বর বলছে অন দ্য বেসিস অফ দ্য কোম্পানি ইস্যুড, কোম্পানি একটা শেয়ার অফ এভরি 10 অন মার্কেট ভ্যালু, কোম্পানি একটা শেয়ার ইস্যু করছে, নতুন শেয়ার ইস্যু করছে, হ্যাঁ। ও আচ্ছা, রাইট শেয়ার অন দ্য বেসিস অফ দ্য কোম্পানি ইস্যুড ওয়ান এভরি শেয়ার, একটা রাইট শেয়ার ইস্যু করছে, এবং যেখানে মার্কেট ভ্যালু ছিল 4 টাকা আর ইস্যু করছে কত টাকা, 1 করে না? হ্যাঁ, না 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 না, এটা হলো সরি, বেসিক শেয়ার ইস্যু করছে করে, হ্যাঁ। একটা শেয়ার অফ এভরি 10, মানে দেখবেন 10% শেয়ার নতুন শেয়ার ইস্যু করছে, তাহলে এইটার ক্ষেত্রে ওয়েটেড ক্যালকুলেশন করা হবে। আর নাম্বার ডি হলো রাইট শেয়ার, হ্যাঁ। রাইট শেয়ার ক্ষেত্রে আমরা এটা জানি। নাম্বার ই হলো আপনার ওই যে অপশন, হ্যাঁ। অপশন থাকলো, যদি এরকম অপশন থাকতে পারে। আর নাম্বার ডি হলো, সরি, এটা হলো ওয়ারেন্ট আর এটা হলো অপশনারি, হ্যাঁ। যে দুইটাতে যদি এরকম অপশন, সরি, এটা হলো কনভার্টেবল বন্ড আর এটা হলো অপশন, এই দুই ধরনের ক্ষেত্রে। সো দ্যাট এই পাঁচটা এ বি সি ডি, 7টা মনে হয়, তাই না? 1 3 4 5 6টা, এই 6টা হলো পিএস এর মেজর ম্যাথস গুলো। আমি এই 6টাই করে দিয়েছি আপনাদের জন্য, সো দ্যাট আপনারা আহ, আগের মতোই just দেখে নেবেন। এবং বাসায় আরেকটা ম্যাথস প্র্যাকটিস করতে পারেন। আরেকটা ম্যাথস, এটা আমার এসএসসি এর বই থেকে দেওয়া, এসএসসি এর থেকে দেওয়া, ওখান থেকে আহ, উম, আহ, এখান থেকে একটা 25 মার্কের অঙ্ক আসছে, মোরলেস ইপিএস এর ফুল অঙ্ক, যে 25 মার্কের অঙ্ক। এটা যদি করতে পারেন, এটা যদি বুঝে করতে পারেন, দেন এটাও পারবেন একই রকম, হ্যাঁ। এই হলো ইপিএস নিয়ে মেজর ম্যাথস, এর বাহিরে অ্যাকচুয়ালি ইপিএস নিয়ে ম্যাথস আর আসে না, হ্যাঁ। So that, আমরা একটু বাসায় আপনারা একটা স্লাইড গুলো একটু দেখে প্র্যাকটিস করলে ইপিএস এর জন্য আর বাইরে যাওয়ার দরকার নাই। শুধু এই স্লাইড গুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন, আই এম গিভিং টু এনশিওর দ্যাট ইনশাল্লাহ আপনি ইপিএস রিলেটেড যা যা আসবে সব আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো এনি কোশ্চেন? আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, সো দ্যাট আপনারা স্লাইডটা একটু দেখে নেবেন। দেখেন তো।
আসে নাই স্যার। এই দেখেন পেয়েছেন কিনা আপনার এখানে? পেয়েছেন আপনার? জি স্যার পাইছি। ডাউনলোড করতে পেরেছেন তো? হুম। স্যার একটু বাকি আছে ডাউনলোড হইতে। প্র্যাকটিস করবেন। ডাউনলোড হয়েছে? ওকে। তো ঠিক আছে তাহলে, ভালো থাকবেন ইনশাল্লাহ। হুম। থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, প্র্যাকটিস করে নেবেন এটা। আল্লাহ হাফেজ।